সো ধরো তোমাকে চেনে না এরকম কোনো একজন মানুষ তোমার এই এপিসোড আসলে ঠিক কী কারণে দেবে? তুমি নিজে যেহেতু একজন কেজো মানুষ, হ্যাঁ 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 সো এটার উপযোগিতা কি এই এপিসোডটা? মানে এই এপিসোডটা ধরলাম তুমি কেন করছো সেটা তুমি জানো, তোমার উদ্দেশ্য না হয় আংশিক হোক বা কিছু না কিছু ফুলফিল হয়েছে, কিন্তু তুমি যখন চাচ্ছ যে একজন ভিউয়ার বা অডিয়েন্স তোমার এটা দেখবে, কি আছে এখানে? এইখানে কি আছে বলতে এআই রিলেটেড একটা এক্সাইটমেন্ট তার মধ্যে সঞ্চারিত হতে পারে। এক একটা দশক বা এক একটা যুগ যখন শুরু হয় তখন দেখা যাচ্ছে যে সেটার পৃথিবীতে কোনো কোনো একটা ট্রেন্ড থাকে। যেমন আজ থেকে কয়েক বছর আগে যখন ট্রেন্ড ছিল ফেসবুকের ট্রেন্ড, তো ফেসবুক টুইটার এরা মোটামুটি এখন সেটেলড হয়ে গেছে। তারপর লাস্ট কয়েক বছরে সবসময় শুনতেছে যে এআই এর কথা। তো এআই জিনিসটা নিয়ে এত কথা শুনতে শুনতে মাঝে মাঝে খুব বিরক্ত লাগে, এবং এটা নিয়ে যে আমার এই বাবলের সাথেও এআই নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন জনের সাথে কথা বলছি, বাট সেটা প্রসঙ্গক্রমে, কিন্তু সরাসরি এআই নিয়ে কোনো কথা হয় নাই। তো যেহেতু এআই নিয়ে আমার এক ধরনের একটা মানে বিরক্তি আছে, বাট আমি যদিও ChatGPT সাবস্ক্রাইব করি 2500 টাকা দিয়ে, বাট স্টিল আমার মনে হচ্ছে এআই যতটা গুরুত্ব পাওয়া উচিত তার চেয়ে অনেক বেশি গুরুত্ব পেয়ে যাচ্ছে, এবং জিনিসটা শেষ পর্যন্ত হয়তো একটা শেয়ার মার্কেট টাইপ কিছু একটা হয়ে যেতে পারে। কিন্তু আমার একজন খুব মানে পছন্দের জুনিয়র আছে আবিদ আদনান। আমি তাকে ওর সাথে যখন প্রথম পাইছিলাম 2014-তে, ওকে ডাকতাম হতাশ আদনান। পরবর্তীতে সে বিয়ে করে গেরস্ত আদনান হয়েছে, এবং আমি ওই সময় তাকে যেভাবে বা যে বেশভূষায় যে চেহারায় দেখছি, সেখান থেকে আজকে যখন তাকে দেখতেছি মানে আমি বুঝতে পারছি যে মানুষ আসলে বেঁচে থাকলে বদলায়। মনির চৌধুরী কথাটা ঠিক বলে নাই, মানে ঠিকই বলছে। তো যাও, ও ইদানিং নিজেকে এআই আদনান দাবি করার চেষ্টা করতেছে। তো আমি ওকে বললাম যে আমি তোমাকে এআই আদনান কখনোই বলবো না, কারণ এআইকে আমি সবসময় একটা অ্যাসিস্ট্যান্টের জায়গা থেকে দেখি। ফলে তোমাকে যদি আমি এআই বলা শুরু করি, তখন আমার কাছে তোমার যে পজিশনটা আছে তুমি কিন্তু পজিশন লুজ করবা। তো সেই জন্য সে গৃহস্থ আদনান হিসেবেই সেটেল হয়েছে। তো ও এআই নিয়ে যেহেতু লাস্ট 3-4-5 বছর ধরে অনেক পড়াশোনা করতেছে, এটা নিয়ে এঙ্গেজড, ও এআই নিয়ে একটা আলাদা ল্যান্ডের মধ্যে ঢুকে গেছে, ল্যান্ড অফ এআই। সো তো সাথে মনে হলো যে বাবলের সাথে কথা বলার জন্য ওই একজন ভালো রিসোর্স। তো বেসিক্যালি আদনান অন্যরকম গ্রুপে জব করে। আমার জীবনে প্রথম ক্যারিয়ার অন্যরকম গ্রুপে শুরু হয়েছিল, সেখানে আমি ক্রিয়েটিভ কনসালটেন্ট ছিলাম 8 বছর। বাট বয়স বাড়ার সাথে সাথে অন্যরকম গ্রুপও বড় হয়ে গেছে, আমিও আলাদা হয়ে গেছি। বাট স্টিল যেটা হয় যে মানুষের জীবনের প্রথম জিনিসপত্র তখনও হয় না, ভুলে না। মানুষ তার বাপের নাম চেঞ্জ করতে পারে না, মায়ের নাম চেঞ্জ করতে পারে না। সেরকম আমি যখন আমার 40 বছর, 50 বছর, 60 বছর যখনই হোক, আমার ক্যারিয়ার কোথা থেকে শুরু হয়েছিল এটা তো আসলে চেঞ্জ হবে না। তো এই জন্য ওর সাথে আমার ওই অন্যরকম গ্রুপের ওই ব্যাপারটাও একটা ইমোশনের ব্যাপার আছে। কিন্তু এআই কি আসলে ইমোশন বুঝে? হয় ওর। তো ওর সাথে এআই এর যে গল্পটা দেখা যাক, করা শুরু করি। তো আদনান, জি ভাইয়া, তুমি তো হতাশ আদনান থেকে এখন গৃহস্থ আদনান। জি। তো গৃহস্থ আদনানের জীবনে এআই কিভাবে ঢুকে পড়লো? আচ্ছা, গেরস্ত আদনানের জীবনে এআই ঢুকছে হচ্ছে, আমি তো বেসিক্যালি মার্কেটিং নিয়েই ছিলাম অনেক দিন। আপনি যখন আমাকে জয়েন করাইছিলেন তখন হচ্ছে আমি ওই কন্টেন্ট নিয়ে জয়েন করছিলাম। পরে আস্তে আস্তে কাজ করতে করতে পরে হচ্ছে মার্কেটিং নিয়েই কাজ করতাম। তো করতে করতে যেটা হয়েছে যে কোম্পানিতে একটা শিফট আসছে আর কি, মানে নতুন কনসার্ন আসছে, তারপরে নতুন লিডারশিপ আসছে। তো ওই রকম যখন হয়েছে যে তখন আমার আসলে ওই মার্কেটিংয়ের কাজের পরিমাণ একটু কমছে। তো যখন কমে গেছে এবং ওই রকম একটা টাইমেই হচ্ছে ChatGPT আপনার আসলো। 2022-এ আসছিল ChatGPT, কিন্তু 23 নাগাদ হচ্ছে আপনার ওদের GPT-4 ভার্সন, যেটা মানে যেইটার সাথে একটু ইন্টারাক্ট করলে আসলে সারপ্রাইজিং যেই এলিমেন্টগুলা ওইটা টের পাওয়া যায়। 2023-এর মাঝামাঝি দিকে মেবি, মানে আমি হচ্ছে ওইটা একদিন টের পাইছি। আর আমার হচ্ছে ছোটোবেলা থেকেই আমার হচ্ছে ইন্টারনেট ঘাটার অভ্যাস, কম্পিউটার ঘাটার অভ্যাস। ইন্ট্রোভার্ট মানুষ ডিভাইসের সাথেই বেশি যায়। তো যে কোনো প্রবলেমে পড়লে আমার যেটা হইতো যে আমি ধরেন নিজেই গুগল করে 20টার মতো ওয়েবসাইট, 30টার মতো ওয়েবসাইট ঘেটে পুরাটা পড়ে, ইউজুয়ালি মানুষজন যেটা করে না আর কি, মানে যে 1-2টা ওয়েবসাইট ঘাটে। বাট আমার যদি কোনো একটা জিনিস করা লাগবে, সেটা আমি নেটে ঘাটতে ধরেন অনেক র্যাবিট হোলের অনেক ভিতরে গিয়ে হয়তো একটা অ্যান্সার পাইতাম বা একটা ফিক্স পাইতাম। বা ধরেন ওইখানে একটা অ্যান্সার পাইছি, ওইটা ট্রাই করছি, করে দেখছি যে কাজ করতেছে না, টেকনিক্যাল কিছু হয়তো কাজ করতেছে না। পরে গিয়ে আবার ওই ইস্যুটা নিয়ে আবার সার্চ করা শুরু করলাম। তো বিশাল একটা র্যাবিট হোলের মধ্যে দিয়ে গিয়ে অ্যান্সার পাওয়া যেত। আমি দেখছি যে অলওয়েজই অ্যান্সার কোথাও না কোথাও আসে, টেকনিক্যাল জিনিসপত্রের বিশেষ করে। ফিলোসফিক্যাল জিনিসপত্রও পাওয়া যায়, একটা লেভেলের ইনসাইট পাওয়া যায়। তো ChatGPT-র সারপ্রাইজিং মোমেন্ট ছিল আমার এরকম একটা ইস্যু আমি হচ্ছে ওকে দিয়ে
মানে আমি জাস্ট মানে অবাক হয়ে গেছি, মানে যে প্রথম কথা অবাক হয়েছি যে ও আমাকে যে রেসপন্স দিচ্ছে ওইটা তো অনেক হিউম্যান ছিল, আর স্টেপগুলোও লজিক্যাল ছিল। পরে ওই স্টেপ কাজ করতে গিয়ে কাজ করে নাই, বাট আমি ওকে যখন কনটেক্সটটা আবার দিছি তখন হচ্ছে আমি দেখতেছি যে আরে এত কনটেক্সট বুঝে আমাকে আবার, মানে ধরেন আগে আমার যেটা 1 ঘন্টার একটা নিজের ঘাটাঘাটি করা লাগতো, আবার আমার কনটেক্সটের সাথে মিলায়ে আবার সলিউশনটাকে বুঝে সলভ করতে হতো, ওইটা আমার ধরেন ওই যে 10-15 মিনিটে হয়ে গেছে। আমি যদি আপনাকে স্পেসিফিক করে বলি যে বিজ্ঞান বাক্সেরই একটা কাজ, আমাদের ওয়ার্ডপ্রেসে ব্যাক এন্ডে অর্ডার আসতো অনেকগুলো অর্ডার, তো এই অর্ডার হচ্ছে অটোমেটেড ওয়েতে গুগল শিটে নিয়ে যাইতে হবে। তো আগে হলে আমি যেটা করতাম যে আমি ঘেটে ঘেটে একটা একটা করে করতাম, তো এখন আমি ওকে যেটা করছি যে কনটেক্সট বুঝায় ওকে যখন বলছি, ও আমাকে যে কোড দিছে, এই অ্যাপ স্ক্রিপ্টের কোড বলে আর কি গুগলের, মানে সোজা বাংলায় হচ্ছে ওই কোডটা দিয়ে হচ্ছে গুগলের শিট অটোমেট করা যায়, ওইটা সেকেন্ড ট্রাইতেই কাজ করে ফেলছিল আমার। ওইটা একটা আহা মোমেন্ট ছিল আর কি। সবার যেমন একটা চ্যাট জিপিটি মোমেন্ট আছে, মানে যারাই চ্যাট জিপিটি ইউজ করে তাদের একটা চ্যাট জিপিটি মোমেন্ট থাকে কিন্তু, যে কী রে বাবা কী হচ্ছে। হয়তো আজকে থেকে 5 বছর পরে আমাদের বাচ্চারা বা ইয়েরা ওদের কাছে মনে হবে যেটা তো নর্মাল ইন্টারনেট ব্রাউজ করার মতোই, বাট আমাদের তো আসলে একটা মোমেন্ট আছে যে মানে আমরা ট্রানজিশনটা খুব ক্লিয়ারলি ধরতে পারতেছি। তো ওইখান থেকে আপনার 2023-এর মানে আমার যে ওই যে মার্কেটিং থেকেও একটু আমার কমতেছে, ইনভলভমেন্ট কমতেছে, প্লাস নতুন একটা জিনিস, আর ভাইয়ার কোম্পানিতে তো অলওয়েজ এক্সপ্লোরিংয়ের একটা মানে হিউজ অপরচুনিটি থাকে। মানে ভাইয়া হচ্ছে লার্নিংকে কিন্তু, মানে আপনিও তো জানেন যে কেউ লার্ন করতে চাইলে ভাইয়া ওটা কখনো করে না। ইভেন ভাইয়ের সাথে যারা কাজ করে তারাও মোটামুটি এইরকমই, যে কেউ যদি কোনো একটা কিছু এক্সপ্লোর করতে চায় সেটা কিন্তু ওনারা খুবই অ্যাকোমোডেট করে। তো আমি ওইখানে অনেক এক্সপ্লোর করারও টাইম পাইছি, কারণ আমার 2টা মেয়ে আছে, বাসায় আছে, মানে ওয়াইফ আম্মা, ব্যস্ততা আছে, মতিঝিল থেকে মিরপুরে যাই। তো তারপরেও আমি কিন্তু মানে অফিসে যেহেতু আমি এক্সপ্লোর করার অনেক টাইম পাইছি, ওইখান থেকে হচ্ছে আমি জিনিসগুলোর আসলে মানে অনেক বেশি আমাকে কানেক্ট করছে, 1 নাম্বার। আর 2 নাম্বার হচ্ছে ভাইয়া যে আমি ওই যে আপনি তো আমার প্রোফাইল জানেন, এমবিটিআই প্রোফাইল আইএনএফপি, তো আমি তো পসিবিলিটির মধ্যে নর্মালি বেশি থাকি, যে হোয়াট মাইট হ্যাপেন বা হোয়াট কুড মানে ক্যান হ্যাপেন। সো যখন এই টেকনোলজিটা পাইলাম মানে, তো এরপর থেকে আমার হচ্ছে পসিবিলিটিস অনেক বেশি আমাকে, মানে এটাতে কী কী হইতে পারে, রিয়ালিটিতে হয়তো আমি তেমন কিছুই অত করি নাই, বাট মাথার মধ্যে ধরেন 1000 পদের পসিবিলিটিস হচ্ছে চলে আসছে। তো যখন চলে আসছে আমি আসলে ফোর্সড হয়েছে জিনিসটায়, মানে ইভেন এমন হয়েছে আমার অফিসের লোকজন তিতা হয়ে গেছে, ইভেন তিতা কেন তিতা হয়ে গেছে, কারণ আমার মুখে মানে আমি খালি তাদেরকে এটাই বলতেছি যে ভাই মানে এভরিথিং উইল বি চেঞ্জড, এভরিথিং উইল বি চেঞ্জড। তো ওই জায়গা থেকে আর কি ভাইয়া, মানে চ্যাট জিপিটি মানে সোজা বাংলায় পুরো পৃথিবীর মানুষকে যেমন এআই এর প্রথম মানে ট্রিগারটা করে চ্যাট জিপিটি, আমাকে হচ্ছে চ্যাট জিপিটি হচ্ছে এআইতে ট্রিগার করছে, করার পরে আমি হচ্ছে এটা যে পসিবিলিটিসটা আমার মাথায় আসা শুরু করছে। আর আমার একটা অ্যাডভান্টেজ ছিল যে আমি মানে কোডার না, প্রোগ্রামারও না, বাট আমার তো আপনি জানেনই যে মানে টেকনিক্যাল, মানে আমার একটা ছোটো স্টার্ট আপও ছিল, আর টেকনিক্যাল জিনিসপত্র আমি ভালো বুঝি। সো আমার আবার আরেকটা ব্যাপারও আছে যে কোনো একটা জিনিসের ধরেন মানে ভিতরের যে ব্যাপারগুলা, যে এই জিনিসটা আসলে কাজ করতেছে কীভাবে, আমি যখন এইটা নিয়েও ঘাটা শুরু করছি তখনও ওইখানে কিন্তু মানে ব্যাক এন্ডের অনেকগুলো ব্যাপার আছে, যেমন লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল বলে, মানে চ্যাট জিপিটির যে টেকনোলজি, বিহাইন্ড দ্য সিন টেকনোলজি, এলএলএম। তো এই এলএলএমের মেকানিজম এটা কীভাবে কাজ করে, গুগল থাকতে কেন চ্যাট জিপিটি এলএলএমে ডমিনেট করলো। যেমন আপনি জানেন কি না যে জিপিটির যে এই টিটা হচ্ছে ট্রান্সফর্মার, জেনারেটিভ প্রিটেন ট্রান্সফর্মার। এই ট্রান্সফর্মার টেকনোলজি গুগলের রিসার্চ ল্যাবে বসে বানানো, ওকে, বাট সেইটাই গিয়ে স্যাম অল্টম্যানের ওপেন এআই হচ্ছে মানে ওইখানের ফার্স্ট মুভার ফুল অ্যাডভান্টেজটা পেয়ে গেল। এই যে কোয়েশ্চেনগুলা, আর আমার তো আজ এটা ঘাটতেও ভালো লাগে, কারণ মানুষের হচ্ছে আর এটা দিয়ে আমি জানি কী করবো, কিন্তু আমার হচ্ছে যে কী হয় এটা কী হবে। ওকে, তো তোমার এই গল্পটা তো মোস্টলি একজন বলা যেতে পারে একজন বিগিনার, যে যদি আমি এভাবে বলি যে জীবনে কোনোদিন কোকা-কোলা খায় নাই, সে হঠাৎ করে একদিন একটা কোকের বোতল দেখলো, মানে গড মাস্ট বি ক্রেজি ফিল্মটা যদি তুমি দেখে থাকো। দেখছি, মানে অনেকটুকু দেখছি। হ্যাঁ, ওই যে একটা জঙ্গলে গিয়ে একটা কোকের বোতল পরে তারা মনে করে এটা তাদের জন্য অভিশাপ, এরপরে এটা হচ্ছে পৃথিবীর শেষ প্রান্তিকে ফিরে দিয়ে আসতে হবে, তো এরপর সে এটা নিয়ে রওনা দেয়। তো তোমার ব্যাপারটা শুরু হয়েছিল ওইভাবে, তারপর এটা করতে 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 তোমার যে জার্নিটা হলো। সো এইখানে যদি এআই এর ব্যাপারটা ধরি, একটা হলো যে যারা টেকনোলজি নিয়ে কাজ করে, লাইক যারা ডেভেলপার, তাদের যে ভিউ, তোমারটা তো মোস্টলি ইউজার পার্সপেক্টিভ থেকে নাকি তুমি এইখানে, যদিও তুমি তোমার একটা আইটি ধরনের ছিল, মানে স্টার্টআপ ছিল, বাট তুমি নিজে তো ডেভেলপার বা ওই ধরনের স্কিলড, মানে ওই ট্রেনিংটা তোমার নাই। সো তুমি এআই নিয়ে তোমার যে ফ্যাসিনেশন বা পসিবিলিটিসের কথা বলতেছো, এইগুলার বেস কি ইউজার এক্সপিরিয়েন্স থেকে,
নাকি তোমার ডেভেলপারদের সাথে বা যারা কাজ টাজ করে ওই সমস্ত জায়গা থেকেও তোমার ফিডব্যাক নিয়ে তারপরে এই পারসেপশনটা তৈরি হয়েছে? আচ্ছা, হ্যাঁ, মানে এটা খুবই ভালো একটা পয়েন্ট বলছেন যে ইউজারের পার্সপেক্টিভ থেকেও আছে। আবার যেহেতু আমি আগে আমার যে স্টার্ট আপ ছিল ওইটা অ্যাপ স্টোরেরই স্টার্ট আপ ছিল, মানে আমি কোড নিয়েও নাড়াচাড়া করছি। তো সেই জায়গা থেকে স্যাস লেভেলে মানে সফটওয়্যার কীভাবে কাজ করে বা টেকনোলজির যে বুম হচ্ছে, ইন্টারনেট থেকে কিভাবে আমরা স্মার্টফোনে আসলাম, তার আগে কি ছিল, তারপর হচ্ছে এখন স্মার্টফোন থেকে যে এই যে এআই বেসড একটা রেভলিউশন হচ্ছে, এই জিনিসগুলো আমার মানে আন্ডারস্ট্যান্ডিংয়ে ছিল এক নাম্বার। আর দুই নাম্বার হচ্ছে যে টেকনিক্যাল হওয়ার কারণে, যে কেন এটাকে ভালো পয়েন্ট বলতেছি, এই টেকনোলজিটা এমন একটা টেকনোলজি ভাইয়া, চ্যাট জিপিটি এআই মোমেন্টটাকে ট্রিগার করছে। চ্যাট জিপিটি এআই রেভলিউশনের শুরুতেও আছে, বাট এই যে মোমেন্টটা এটা হচ্ছে কাইন্ড অফ ইঞ্জিন আবিষ্কারের মতো। যে কথা আমি জানি না কে ইঞ্জিন আবিষ্কার করছিল, মেবি ফোর্ড বা কেউ একজন। তো যেটা হয়েছিল যে ইঞ্জিন আবিষ্কার করে ফোর্ডের একটা গাড়ি বের হয়েছে, বাট তারপরে কী হয়েছে, তারপরে যেটা হয়েছে যে পৃথিবীর সমস্ত কিছুতে ব্যাক এন্ড টেকনোলজিতে কিন্তু ইঞ্জিন চলে গেছে। চ্যাট জিপিটি হচ্ছে ওই গাড়িটা ফোর্ডের, আর এআই এর যে ব্যাক এন্ড জেনারেটিভ এআই আর কি, এইটা হচ্ছে এই ইঞ্জিনটা। আর আমার ইন জেনারেল মানে সিস্টেম ডিজাইন নিয়েও আমার আগ্রহ আছে। ধরেন বিজ্ঞান বাক্সের জন্য আমি অটোমেটেড বট বানাইছি আরও মানে ধরেন 2-3 বছর আগে, এবং ওই বট থেকে ধরেন প্রায় মানে অ্যারাউন্ড 1 crore মতো অটোমেটেড সেল আসছে আমার অনুযায়ী, এক্স্যাক্ট ডাটাটা আমার মনে নাই। ওই বটটা হচ্ছে এআই আসার আগেই এই চ্যাট ফুয়েল, মিনি চ্যাট নামে কোম্পানি আছে, ওরা হচ্ছে একটার পর একটা টেক্সট পাঠায়, আপনি হচ্ছে নর্মাল অর্ডার করছেন না আপনি ইন্টারনেটে, নাম টাম দিতে হয়, ওই রকম একই জিনিস আপনাকে কনভারসেশনাল স্টাইলে নিবে আর কি। এটাকে বট বলে আর কি, মেসেঞ্জার বট আছে। তো ওই ব্যাক এন্ডের টেকনোলজিটাও আমার ইয়েতে আছে। আবার হচ্ছে আপনার যেহেতু অ্যাপের কাজ করছি ওইটা আছে। আবার হিউম্যান সেন্ট্রিক ডিজাইন নিয়েও আমার মানে মানে কোনো যে আপনার পার্সোনাল ইন্টারেস্ট বা ওইরকম ইয়ে থেকে না, বাট এটা আমার মানে যে আইএনএফপির যে এফ ভাইয়া, ওই এফ থেকে হচ্ছে এমপ্যাথেটিক যে ডিজাইন, ওইটাও কিন্তু আমার মানে আমি টের পাইছি। এগুলা শোনাইতে পারে যে আমি একটু আমি জানি না মানে কেমন মানে সেলফ ইয়ে করতেছি ওরকম মনে হতে পারে। আরে তোমার মনে হয় না কি আছে, তুমি বলতে থাকো। ওকে, আমি তো তোমার জাজ করতেছি। ওকে ওকে, রাইট রাইট, ওই যে এটাও কিন্তু আমার ওই যে জাজমেন্টাল একটা ইয়ে চলে আসতেছে। ওকে, তো ওই জায়গা থেকে যে মানে হিউম্যান সেন্ট্রিক যে ডিজাইন, তো হিউম্যান সেন্ট্রিক ডিজাইন আবার এই জায়গায় হচ্ছে এই যে ব্যাক এন্ডের ওই টেকনোলজিক্যাল জিনিসটা, এইগুলো মেলার কারণেই যেমন আমি নিজেই কিন্তু আপনাকে অ্যাপ্রোচ করছি যে ভাই আমি এই নিয়ে পডকাস্ট করতে চাই। কেন? বিকজ আসলে আমি খুব অবাক হয়েছিলাম তুমি পডকাস্ট করতে পারো, এটা আমার মাথায় আসে নাই। হ্যাঁ, মাথায় আসে নাই। আবার আমি কিন্তু মানুষকে, কারণ তোমার সাথে তো আসলে আমার এতদিন যোগাযোগ নাই, তোমার যে এই ট্রান্সফরমেশন হয়েছে আমি জানি না। হ্যাঁ, আমি পডকাস্ট করতে পারি ব্যাপারটার চেয়েও ব্যাপারটা ইয়ে হচ্ছে আমি এআই নিয়ে এতটাই ইন্ট্রিগড, আমি কিন্তু বইও লিখতেছি, মানে জাস্ট এটা মানে বইয়ের মার্কেটিং করার জন্য বলতেছি তা না। তোমার এত ক্ল্যারিফিকেশন দিতে হবে কেন? মানে কথা ফ্লো নষ্ট করতেছ। হ্যাঁ, বলতে থাকো না। আমি এটা নিয়ে এতটাই ইন্ট্রিগড যে আমি আমার ওয়াইফকে পাগল বানায় ফেলছি। তারপরে ধরেন আমার অফিসে আমি যে ফ্লোরে বসি ওইখানের মানে যারা আমাকে চিনে এরা জানে যে আপনার কাছে গেলে এখন 2 মিনিট একটু এআই নিয়ে কিছু একটা শোনা লাগবে। তাহলে তোমার মাঝে মধ্যে আমার প্রিন্স কিচেনে আসা দরকার ছিল। তো প্রিন্স কিচেনে, হ্যাঁ, আপনি ওই যে ভাইয়া যেটা হচ্ছে আমাকে সংসার আর অফিস, মানে তুমি তো আমার সাথে কথা বলে তো বোর হইতা না, আমি তোমার একেবারে প্রশ্ন করতেই থাকতাম। তুমি ভুল মানুষ। হ্যাঁ, আর আমার এমনি অনেক উত্তর আপনার কাছ থেকে অনেক উত্তর আমার জানার ছিল, তো মানে ভালোই হতো। ইনশাআল্লাহ আসতে হবে ভাইয়া। হ্যাঁ, তো যাই হোক বলতে থাকো। হ্যাঁ, তো কোথা থেকে বলতেছিলাম জানো, তো এই যে হিউম্যান সেন্ট্রিক ডিজাইন আর হচ্ছে টেকনোলজিক্যাল যে আমার একটা মানে আমি ওই যে কোডার না, বাট আই নো দ্য মানে জিস্ট আর কি, মানে পিছনের যে ব্যাপারগুলো ওইগুলো আমি মোটামুটি সবই জানি। এখান থেকে আমি আপনাকে আরেকটা জিনিস বলি। 4 দিন আগে চ্যাট জিপিটি একটা টুল লঞ্চ করছে, টিম যেটা প্ল্যান ওদের, ওইটা হচ্ছে কোডেক্স 1 মডেল এটা। সো এটা যারা চ্যাট জিপিটি টিম প্ল্যান চালায়, আপনি তো প্রো প্ল্যান চালাই, মানে ওই যে $25 যেটা, আরেকটা $20 বাংলায় কনভার্ট করলে 2700 বা এরকম আছে, 2500। এর পরের ভার্সন যেটা হচ্ছে টিম প্ল্যান হচ্ছে আপনার কত $30 করে 2টা অ্যাকাউন্ট নেওয়া লাগে অ্যাটলিস্ট, মানে এটা হচ্ছে কোম্পানিগুলোর জন্য করছে আর কি। এখানে কিছু বাড়তি সুবিধা আছে, তার মধ্যে যে একটা জিনিস ওরা লঞ্চ করছে কোডেক্স। এই কোডেক্সের কাজ কি আমি নিজেটা ট্রাই করে বলতেছি। কোডেক্স হচ্ছে আপনি একটা কোড বেস ওকে কানেক্ট করে দিবেন। অনলাইনে যে কোড বেস রাখে ওইটাকে বলা হচ্ছে গিটহাবে সফটওয়্যারের মেইন কোডগুলো থাকে, প্রাইভেটলিও থাকে পাবলিকলিও থাকে। মানে সফটওয়্যার যে মেইনটেন ম্যানেজমেন্ট এইটার কোর যে টেকনোলজি এটা হচ্ছে গিটহাব। কোডেক্স গিটহাবের সাথে কানেক্ট করা, আর এখানে একটা এজেন্ট আছে, কোডিং এজেন্ট। এই এজেন্টটা ওপেন এআই এর সার্ভারে অটোনোমাস একটা এজেন্ট, মানে আপনার কম্পিউটার লাগবে না, আপনি মোবাইল দিয়ে ওকে কমান্ড দিলে
ও হচ্ছে বিশাল বড় একটা কম্পিউটারের পাওয়ার নিয়ে কাজ করতে পারবে। এখন কোডেক্সকে আমি হচ্ছে একটা সফটওয়্যারের অ্যাক্সেস দিছি গিটহাবের, দিয়ে বলছি এইখানে তুমি এই 2টা নতুন ফিচার অ্যাড করো। তো আমি তো এগুলো গত 1 বছর ধরেই ঘাটতেছি, আমি মডেলগুলো জানি যে কোন মডেলে কি হয়। যেমন ক্লড নামে একটা আছে, ক্লডের নাম শুনছেন? ক্লড 3.7 যেটা, ওইটা হচ্ছে সবচেয়ে পাওয়ারফুল কোডিং মডেল। ওকে, বাট ওইটার পরে এই যে কোডেক্স আসলো, আমি দেখলাম যে ও 3.7-এর চেয়েও ভালো করে ওই ফিচারগুলো যে করে ফেলছে। 2টা ফিচার দিছিলাম, একটা ফিচার ভালো মতো করে ফেলছে, কোনো ভুল নাই। সেকেন্ড ফিচারটা কিছু জিনিস ভুল হয়েছে, ওটা আমি আগে বলার পরে বাবা ঠিক করে দিচ্ছে। ওকে, এটা তো গেল একটা। পাশাপাশি আপনি ওকে 5টা টাস্ক দিতে পারবেন, 10টা দিতে পারবেন, মানে আপনার এই যে সাবস্ক্রিপশনের উপরে বেস করে। এই 10টা আপনি যদি ঘুমায়ও থাকেন, আপনি মোবাইলেও ওকে বলে দিলেন, ও কিন্তু ক্লাউডে এই ফিচারগুলা বানাইতে থাকবে, বানাইতে থেকে আপনাকে জানাবে যে বানাইছি, তুমি টেস্ট করো, টেস্ট করে যদি ওকে হয় তাহলে রিসিভ করে ফেলো। জাকারবার্গ এই কথা বলছে যে 2025-এর শেষ নাগাদ হইতে হইতে 50% কোড, এই ফেসবুকের 50% কোড এআই লিখবে। আর কোডেক্স দেখে আমি ওইটার আরও একটা স্নিক পিক পাইছি যে আপনার কি হইতে যাইতেছে। তাহলে এই এজেন্টটাই যখন আরও অ্যাডভান্স হয়ে যাবে, অলরেডি যে অ্যাডভান্স, এটা দিয়ে আসলে কমন মানে স্মল বিজনেস লেভেলের যে কোনো মানে সফটওয়্যারের এমভিপি আপনি খুব ভালো মতো রান করতে পারবেন 1 পার্সন কোম্পানি হিসেবে। এটা আমি নিজে এক্সপেরিয়েন্স করে বলতেছি। এবার আবার একই সাথে হচ্ছে এই যে ক্লড, তারপরে আবার এগুলো একটা রেসের মতো চলতেছে ভাই। এআইটা একটা মানে বড় কোম্পানিগুলোর মধ্যে একটা রেসের মতো চলতেছে। কেউ একটা কিছু আজকে করলে কালকে আরেকজন আরেকটা মানে লঞ্চ করে। তো ক্লড হচ্ছে আবার সেখানে অপাস 4 ওদের একটা মডেল। এইটা আবার কোডেক্সের চেয়ে একটু ভালো, বাট কোডেক্সের মতো ক্লাউডে নাই আর কি। মানে ওইটা হচ্ছে আপনার এনভায়রনমেন্টে, পিসিতে আপনি কাজ করবেন আর কি। ওকে, সো তুমি যে কথাটা তোমার সবচেয়ে পছন্দ, যেটা নিয়ে তুমি আসলে শো করতে চাইছিলে যে এআই কি মানুষকে রিপ্লেস করবে কিনা, এবং আমি বলছিলাম যে এটা আমার প্রশ্নটা আমার পছন্দ না, কারণ এই প্রশ্নটা ইটসেলফ একটা প্রবলেমেটিক প্রশ্ন। এই জন্য কিন্তু তোমার এই টাইটেলটা আমি গ্রহণ করি নাই। তারপর তুমি অনেকগুলো টাইটেল দিচ্ছে যেগুলো আসলে ওই চ্যাটজিপিটি জেনারেট করা। তো আমাকে তুমি বলো যে এইটা তো আরও 4-5 বছর আগে থেকেই ওই মুনির ভাই যখন এই যে কি বলে চতুর্থ শিল্প বিপ্লব এই ধরনের জিনিসপত্র নিয়ে কাজ করতো, ব্লকচেন টকচেন এগুলো লিখতো, তখন থেকেই শুনতেছি যে এই মানুষ রিপ্লেস হবে। তো এটা তো একটা পপুলার কথাই, মানে তোমার এই পপুলার কথা এতদিন পরে মনে হওয়ার কারণ কি? তুমি লেট বুমার, নাকি তুমি এমন কোনো বোধি জ্ঞান লাভ করছো যেটা আসলে ওই মুনির হাসান ভাইরা যখন বলতো তখন লোকজন বুঝে নাই? আমি আসলে ওনার কনটেক্সটটা জানি না, উনি কোন কনটেক্সটে এটা বলতো, তো ওইটা আমি পড়লে আমি ওনার কনটেক্সটটা বলতে পারবো। বাট আমি আপনাকে এতটুকু অ্যাসিওর করতে না, মানে কনটেক্সট বলি না, আমি বুঝছি, আমি বলতেছি আউটকামটা বলছি, আমি বুঝছি। চতুর্থ শিল্প বিপ্লব বা হিউম্যান রিপ্লেস বা এআই রিভলিউশন, মানুষ রিপ্লেসড হয়ে যাবে এই গল্প তো পপুলার হয়ে গেছে অলরেডি, মানে সবাই বলতেছে, রাইট? এইটা মানে হ্যাঁ, মানে আমি ওইটাই বলতেছি। ওনারা কেন বলছো এটা আসলে আমি জানি না, এবং কেন কিভাবে আগে বলছিল এটাও আমি কনটেক্সটটা যদি বুঝি তাহলে হয়তো বলতে পারবো যে আরে ওনারা তো অনেক ট্যালেন্টেড যে এই জিনিস এইভাবে বুঝছে, কারণ ওনাদের আর্গুমেন্টটা যদি আমি বুঝতে পারি তাহলে আমার কাছে ওইটাই মনে হবে অবভিয়াসলি। চতুর্থ শিল্প বিপ্লব ওইটাতে জোগাড় করে ফেলো, এটা সম্ভবত তৈয়ব ভাই না কাল লেখা, ভুলে গেছি। হ্যাঁ, চতুর্থ শিল্প বিপ্লবের বেসমেন্ট ওনারা মানে কয়টা জিনিসকে রাখছে আমি জানি না, যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে রাখে তাহলে বলতেই হবে যে ওনারা আসলে ভিশনারি রাখছে। হ্যাঁ, আর আমার কাছে হচ্ছে জিনিসটা ম্যাটেরিয়ালাইজ হয়েছে জিপিটি মোমেন্টটার পরে। কেন আমি আপনাকে বলি, মানে এটা হচ্ছে ইন্টেলিজেন্স রেভলিউশন হবে ভাই, এজ অফ ইন্টেলিজেন্স। অলরেডি বড় বড় লোকজন বলতেছে এটা, মানে এই রেভলিউশনটা অন্য কোনো কিছু না, এটা হচ্ছে ইন্টেলিজেন্স, মানে হিউম্যানের যেই স্পেশালিটি। কোন ক্ষেত্রে বলতেছি? ইকোনমিক্যাল টাস্কের ক্ষেত্রে, ইমোশনাল অ্যাটাচমেন্টের ক্ষেত্রে বলতেছি না, যে ইকোনমিক্যাল যে নিড হিউম্যানের, কথার কথা এখন ইকোনমিক্যাল নিডের ক্ষেত্রে সবচেয়ে বেশি নিড কাদের হয়? ধরেন স্পেশালিস্টদের হয়, স্পেশালিস্ট যারা, যে ডাক্তারদের মধ্যে স্পেশালিস্ট যারা, বা ধরেন টেকনোলজিক্যাল কোম্পানির ক্ষেত্রে সিটিও, যে এইভাবেই তো সবচেয়ে বেশি হয়। কেন হয়? বিকজ ওনার হচ্ছে ইন্টেলিজেন্সটা প্লাস ওই সেক্টরের যে জ্ঞানটা, এই জ্ঞানটার ওনার মধ্যে একটা আলাদা মানে একটা প্যাটার্ন তৈরি হয়েছে, যে ওনার ইন্টেলিজেন্স প্লাস হচ্ছে কনটেক্সচুয়াল নলেজ, এই দুইটা মিলাইই তো মানুষের এক্সপার্টাইজ হয়। ওই কারণে এই লোকটাকে 3 লাখ টাকা 5 লাখ টাকা, সি এর কথাও যদি বলি, ওই কারণে তো এই লোকটাকে রাখে বড় বড় কোম্পানির লোকজন। এখন ওই যে রাখে, এই যে ডিসিশন মেকিংয়ের প্রসেস, এই জায়গাটায় হচ্ছে মানে এই জিপিটি মোমেন্ট আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে বুম, মানে এআই যে রেভলিউশন বলতেছি, রেভলিউশনটা হবে আসলে ইন্টেলিজেন্স লেয়ারে, মানে ব্রেইন লেয়ারে। মানে ইকোনমিক্যাল যে ব্রেইন, এখানে যত জায়গায় মানুষের দরকার,
কেন দরকার? কারণ রোবট ধরেন ইন্টেলেকচুয়াল কনটেক্সট অ্যাওয়ার ডিসিশন নিতে পারে না, কাজ করতে পারে না। এইটা এখন যেই টেকনোলজি আছে এইটা দিয়েই পসিবল। মানে ChatGPT এখন যেই লেভেলে আছে বা জেমিনাই গুগলের যেই লেভেলে আছে, এইটা দিয়েই আপনি ধরেন একটা কোম্পানির সবচেয়ে বড় যে সিটিও, ওকে রিপ্লেস করে ফেলতে পারবেন। কীভাবে? এক নম্বরে হচ্ছে ইন্টেলিজেন্স তো আছেই, আর ওই কোম্পানির সমস্ত নলেজ যদি আপনি ওকে দিয়ে দেন তাহলেই কিন্তু এই প্রবলেম আর নাই। প্রবলেমটা কোথায় আছে এখন পর্যন্ত, মানে ইন্টেলিজেন্স যে জায়গায় আটকে আছে সেটা হচ্ছে যে ওই যে ইনোভেশন লেয়ারে, বাট ওইখানেও ধরা শুরু করছে টুকটাক সায়েন্টিস্টদের যে ইন্টেলিজেন্স বা বাট আপনি যদি মোটা দাগে বা আমি যদি মোটা দাগে পুরো পৃথিবীর গড় ইন্টেলিজেন্সের যে চাহিদা, ডিসিশন মেকিংয়ের যে এক্সপার্টাইজ, এইটার চাহিদার কথা বলি, এটা করতে যতটুকু কগনিটিভ ব্যান্ডউইথ বা ইন্টেলিজেন্স বলি, ওইটা অলরেডি মানে আরও 7-8 মাস 1 বছর আগেই এই যে AI টুলগুলা এরা অ্যাচিভ করে ফেলছে। আমার উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে অনেক বেঞ্চমার্ক টেস্ট আছে আর কি, আপনি যেগুলো দিগুলো মাপে, তো ওইটা এবং আমি নিজেটার প্রমাণ, মানে যে বুয়েটের কোয়েশ্চেন বা বুয়েটের কোয়েশ্চেনের অ্যান্সার, তারপর হচ্ছে ধরেন ম্যাথমেটিক্সের কমন যে কোয়েশ্চেন বা অলিম্পিয়াডের যে টেস্ট থাকে, মানে অলিম্পিয়াডে পার্টিসিপেট করার জন্য যেই প্রশ্নগুলো হয় ওইগুলার অ্যান্সার এখন দিয়ে দিতে পারে। তো ওই জায়গা থেকে ভাইয়া যে তো আমাকে কেন আপনি প্রশ্নটা করছিলেন যে আমি কেন এটা দেরি করে বুঝলাম, এটাই তো। সো আমি ওই বইটা মানে শিল্প বিপ্লব রিলেটেড বই পড়ি নাই 1 নম্বরে, আর 2 নম্বরে আপনার সোশ্যাল মিডিয়া বা ইন্টারনেট ইভেন ব্লকচেইনকেও আমার হলিস্টিক্যালি কখনো এইরকম টেকনোলজি মনে হয় নাই। ব্লকচেইন সর্বোচ্চ কী করবে? ফিনান্সিয়াল মার্কেটকে রেভলিউশনাইজ করবে মেবি। সোশ্যাল মিডিয়া, ইন্টারনেট যেমন একটা রেভলিউশন করছে মানুষকে, যে ধরেন ডিজিটাল রেভলিউশন যেটাকে বলতেছি, অ্যাক্সেসিবিলিটির যে রিভলিউশন ঘটাইছে, মানে এটা হিউম্যানের একদম ধরেন সবচেয়ে গরিব যে লোকটা, সেই লোকটা আর ধরেন বিল গেটস, এই সবগুলা মানুষকে টাচ করবে, মাঝখানে যতজন আছে। এইরকম টেকনোলজি আমার কিন্তু ব্লকচেইনকেও মনে হয় নাই, আমার কিন্তু ওই যে সোশ্যাল মিডিয়া, ইভেন টেসলার যে গাড়ি, এইগুলাকেও মনে হয় নাই। কেন? টেসলার যে গাড়ি বানাইছে ভালো বানাইছে, কিন্তু এই অটোনোমাস রোবট কিন্তু আমাকে ধরেন এই যে বাংলাদেশের কোনো একটা অফিসের যে কাজকর্ম, এটাকে মানে ইন্টেলিজেন্স এটার মধ্যে কাজে লাগাই দিতে পারবে না। কিন্তু ইন্টারনেট যেমন পুরো পৃথিবীর কম্পিউটার একটা ভালো উদাহরণ। কম্পিউটার যেমন মানে একটা সার্ভাইভাল স্কিল হয়ে গেছিল, কম্পিউটার যেমন সবাইকে ইউজ করতে হয়েছে বা সবার জীবনেই প্রবেশ করবে, অ্যাকসেপ্ট করি বা না করি। ইভেন ধরেন গ্রামের যে চাষিটা আছে, ওর জীবনেও কিন্তু কম্পিউটার কানেক্ট হয়েছে কীভাবে? আপনার যে কোম্পানিটা ধরেন ওর কাছ থেকে প্রোডাক্ট অর্ডার নিতেছে, ওই কোম্পানির পুরো অফিস চলে কম্পিউটার দিয়ে। ঠিক এই একইভাবে ব্লকচেইনের যে মালিক হোক বা সোশ্যাল মিডিয়ার যে ইউজার হোক, এদের সবাইকে, প্লাস বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের যে মফস্বলের ছেলেটা, এদের সবার জীবনকে ডিফাইন করবে বলতে গেলে সোশ্যাল ফ্যাব্রিক যেটা, ওই ফ্যাব্রিকটাকে হচ্ছে এই যে LLM, জেনারেটিভ AI, মানে AI কিন্তু আগেও ছিল, অনেক প্যাটার্নের ছিল, কিন্তু জেনারেটিভ AI যেটা GPT, এইটা হচ্ছে আপনার এই লেয়ারগুলোকে ডিফাইন করবে। তো সেই জায়গা থেকে মানে কম্পিউটার, ইন্টারনেট চালানো যেমন একটা মাস্ট স্কিল, বা যেই চাষিটা ইন্টারনেট চালাইতে পারে আর যেই চাষিটা পারে না, এদের মধ্যে যেই পার্থক্য, AI এর পার্থক্য তার চেয়েও অনেক বেশি হবে। কারণ মানে AI ইউজ করতে পারা মানে আসলে কাইন্ড অফ ভাইয়া আইনস্টাইনকে ইউজ করতে পারা। আমি একটু বাড়াই বলতেছি, আইনস্টাইন লেয়ারে এখনও যায় নাই, কিন্তু ধরেন PhD, হার্ভার্ডে PhD করতেছে, এইরকম যদি 50টা মানুষ আমার পকেটে থাকে বা পকেটে বিশ্রী শোনাইতেছে, আমার পাশে বসে থাকে, তাকে আমি জিজ্ঞেস করতে পারি যে আমার এই প্রবলেম, এটা কি করব, আমার জীবনটা এইভাবে চলতেছে, এটা কি করব, বা আমি আসলে জীবনে এটা অ্যাচিভ করতে চাই, আমি কি করব। এইটা এখনই ফ্রিতে পসিবল, লিমিট হয়তো হয়ে যাবে। যেমন জেমিনাইয়ের যে পাওয়ারফুল মডেলগুলো, ওগুলো ফ্রি। ChatGPTর পাওয়ারফুল মডেলগুলো একটু ওই পেমেন্ট ওয়ালের মানে ওই পাশে সাবস্ক্রিপশন। তাহলে এইটা একটা মানে আমি বলতে চাইতেছি যে ধরেন মফস্বলের একটা ছেলে, যেই ছেলেটা ধরেন যার কাছে পড়তেছে বা ইউটিউবেও যে ভিডিও দেখতেছে, সেখানে সে দেখতে পারতেছে এই ধরেন স্ট্যামফোর্ডের একটা টিচারের লেকচার দেখতে পারতেছে, বাট এখন সে পৃথিবীর যতগুলো স্ট্যামফোর্ডের টিচার আছে, এদের যে ইন্টেলিজেন্স দিয়ে তাকে পড়াইতে পারবে, সেই পড়ানোটা সে তার স্টাইলে নিতে পারবে। মানে সে সবই তো যেটা তুমি বলতেছো, মানে হলো যে আমি যদি ইনপুট দেই, তুমি তো সব আউটপুটের কথা বলতেছো, কিন্তু আমার যে কি ইনপুট দেওয়া দরকার, সেইটা কি আমাকে AI বলে দিতে পারতেছে?
কি ইনপুট দেওয়া দরকার বলতে কি বোঝাচ্ছেন? মানে ধরো তুমি বলতেছো যে তুমি এই স্ট্যানফোর্ডের একজন লেকচারার যে স্টাইলে পড়ায় তুমি এআই এর মাধ্যমে সেই জিনিসটাই তুমি অটো পেয়ে যাচ্ছ। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে যে তুমি স্ট্যানফোর্ডের ওই যে ইউনিভার্সিটির ওই যে প্রফেসর, তোমার যে আসলে এইটাই নিড, এই ইনপুটটা তুমি যে দিবা, সেই ডিসিশন মেকিংটা, এই ডিসিশন মেকিং কি এআই তোমাকে করে দিতে পারবে নাকি সেই ডিসিশন মেকিংটা তো তোমার নিজেরই করতে হচ্ছে? এইটা হচ্ছে মানুষের আমি মূলত ইনপুটের জায়গাটাতে জোর দিতে চাই। মানুষ যেরকম সে কি চিন্তা করবে সেটা সে নিজে নিজে ডিসাইড করতে পারে, তাই না? পারে কি, মানে তোমার এখন কি দরকার, তুমি অন্তত 3-4টা অপশন তো তোমার মাথায় আসে, তারপর না তুমি কারো সাজেশনে ডিসিশনটা নাও, কিন্তু প্রথম যে ট্রিগারটা, সেই ট্রিগারটা তো তোমার নিজে থেকেই জেনারেট করতে হয়। বাট এটাকে শেপ করছে সোসাইটি, আমার চারপাশ, এটা ছোট থেকেই পর্যন্ত। তোমার যে স্টাডি, সেই স্টাডিতে কি বলে, মানে এআই কি এখন ওই লেভেলে আসছে যে আমার ইনপুটটাও সে নিজে নিজে জেনারেট করে দিতে পারবে? হ্যাঁ, যদি আমি তাকে এনাফ ইনফরমেশন ফিড করতে পারি এবং তারপরে তাকে এই দায়িত্বটা দিই। এআই কিন্তু এখনো অটোনোমাস না, মানে আমি কানেক্ট করে ফেললাম, এবার ও নিজে থেকেই সব বুঝে আমার জীবনকে ডিসাইড করে ফেললো। নট দ্যাট, আমি কানেক্ট করলাম, করে ওকে আমি একটা টাস্ক দিলাম, এরপরে ও এটা করবে। এখন এই টাস্কটা করতে গেলে মানুষজন যেটা সবচেয়ে বেশি, মানে আমি যেটা দেখছি আশেপাশের মানুষজনের ক্ষেত্রে মিস করে যায়, সেটা হচ্ছে কনটেক্সট অ্যাওয়ারনেস অনেক গুরুত্বপূর্ণ। মানে আমি যদি পৃথিবীর সবচেয়ে ভালো আমেরিকান ডক্টরটাকে আপনার বাংলাদেশের গ্রামে বসাই দেই, সে কিন্তু ট্রিট করতে পারবে না। কেন? কারণ ল্যাঙ্গুয়েজ পারে না, বাট সে কিন্তু সবচেয়ে স্মার্ট। ওই জায়গা থেকে যে কোনো এআইকে, লিমিটেশনটা আসলে হিউম্যানের। এখন মেজরিটি ক্ষেত্রে আমাদের ইনপুটের ক্ষেত্রে আমরা আসলে এনাফ নলেজ, কনটেক্সট, মানে ঘটনার কনটেক্সট ওকে যদি দেই, দেওয়ার পরে রাইট কোয়েশ্চেনটা করতে পারি। চ্যাটজিপিটি যে ফাউন্ডার মানে স্যাম অল্টম্যান, ওকে জিজ্ঞেস করছিল যে ভবিষ্যৎ পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল স্কিলগুলো কী হবে, তার মধ্যে সে একটা বলছে, আমি আসলে শিওর না, বাট কোয়েশ্চেনিং অ্যাবিলিটি, মানে প্রবিং আর কি, মানে কোয়েশ্চেনিং করার যে পাওয়ারফুল কোয়েশ্চেন করতে পারা, মানে অ্যান্সারের চেয়েও, এই যে আপনি একটা পাওয়ারফুল জায়গা ধরছেন আর কি, যে অ্যান্সারের চেয়েও আসলে প্রশ্ন করতে পারার ক্যাপাবিলিটি অনেক বেশি দরকার। প্রশ্ন করাটাই তো গুরুত্বপূর্ণ, উত্তর তো কিছু না কিছু একটা দেওয়া যায়। হ্যাঁ, বাট এতদিন পর্যন্ত কিন্তু আমাদের প্রিভিয়াস যে ওয়ার্ল্ড, ওই ওয়ার্ল্ডে কিন্তু উত্তর দিতে পারাকেই প্রায়োরিটাইজ, গ্লোরিফাই করা হয়েছে। কিন্তু স্যাম অল্টম্যান বলতেছে, যেহেতু উত্তর এখন রেডিমেড অ্যাভেলেবল, কাস্টমাইজড, পার্সোনালাইজড ওয়েতে অ্যাভেলেবল, এখন হচ্ছে প্রশ্ন করাটা, এটাও বলছে, বাট শিওরিটি দিয়ে বলে নাই, বাট বলছে যে এইগুলা থাকবে। মানে যে যত পাওয়ারফুল কোয়েশ্চেন করতে পারবে, সে তত বেটার ইয়ে করবে আর কি, মানে আউটপুট পাবে, এটা ফর শিওর। কিন্তু আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে আপনি যেই কোয়েশ্চেনটার অ্যান্সার চাচ্ছেন, বেশিরভাগ মানুষের তো ভাই এটাই প্রবলেম, তাই না? মানে আমিও এই যে চাকরি বাকরি করে, সংসার করে, তারপর হতাশ থেকে আমি আসলে যে জিনিসটা বুঝছি সেটা হচ্ছে মেজরিটি আসলে ডিস্ট্র্যাক্টেড ভাই, মানে মেজরিটি ডিস্ট্র্যাক্টেড। মানুষ আসলে ডিস্ট্র্যাকশনের কারণে নিজের গন্তব্যের দিকে তাকাইতেই পারে না। হোয়ার ডু আই ওয়ান্ট টু গো, এই কোয়েশ্চেনটাই মেজরিটি মানুষ করতেই পারে না, বা যদি করেও ফেসবুকের একটা নোটিফিকেশন, বা ধরেন প্রেমিকার একটা, যদিও প্রেম জিনিসটা ঠিক না, বাট প্রেমিকার একটা উদাহরণ হিসেবে বলতেছি, বিয়ের পরে প্রেম ঠিক আছে, তুমি এখন ইয়ালাপ তুলো না, তো প্রেমিকার একটা ফোন কল মানুষকে হচ্ছে তার গন্তব্যের থেকে প্রচুর ডিস্ট্র্যাক্টেড করে রাখে। মানুষ আসলে ডিস্ট্র্যাকশন থেকে যদি মানুষ মানে মুক্ত হতে পারে, মানে এই নিজেও কি একটা ডিস্ট্রাকশন না? মানে তোমার তো এটা ডিভাইসে ঢুকে ওইটা নেই থাকে 100%। ইভেন এইটা কি করবে ভাই জানেন, মানে অনেক আমার কাছে যেটা ধারণা আর কি, বা মানে বড় বড় লোক বলতেছে ডিস্ট্রাকশন অ্যাঙ্গেলটা আনতেছো কেন? ডিস্ট্রাকশন অ্যাঙ্গেলটা আমি আনতেছি যেটা ট্রু। আমি কিন্তু অলওয়েজ মানে আমার আন্ডারস্ট্যান্ডিংয়ে যেটাকে ভ্যালু মনে হয়, মানে ট্রুথ মনে হয়, ওটা তো মানে বলবোই। মানে ভ্যালুজের জায়গা থেকে আমার তো ডিস্ট্রাকশন জিনিসটা ভালো না আর কি। মানে ডিস্ট্রাকশনও মানুষের জীবনের একটা বড়, মানে মানুষের যে প্রপার ম্যানিফেস্টেশন, একটা মানুষের যে পটেনশিয়াল, এটার যে ট্রু ম্যানিফেস্টেশন, ওইটার পথের সবচেয়ে বড় বাধাগুলোর একটা হচ্ছে ডিস্ট্রাকশন। তো ওই জায়গা থেকে প্রশ্ন কেন মানুষ করতে পারে না, বা মানুষ কেন আসলে এই যে এআইকে কেন সে ঠিক কোয়েশ্চেনটা করতে পারবে না, এটা হচ্ছে তার ওই ডিস্ট্রাকশনের কারণ আর কি। মানে এনাফ টাইম নিয়ে একটা মানুষ যদি নিজের জীবন হোক বা যে কোনো সমস্যা নিয়ে সে যদি এনাফ টাইম নিয়ে ফোকাস হতে চেষ্টা করে, মানে ধরেন মানে ফিজিক্সের যে থিওরাম, ওই থিওরামের মধ্যে থাকলে তো আসলে ওগুলা সলভেবলই। ইভেন আইনস্টাইন তো মানে থিওরি অফ রিলেটিভিটিও সে পাইছে, তখন তো এটা আসলে প্র্যাকটিক্যালি আসলে ওই থিওরি ইয়ে ছিল না। তো ওই জায়গা থেকে
তো দুইটা পয়েন্ট, একটা হচ্ছে কনটেক্সটের অ্যাওয়্যার দিতে হবে। আপনি যদি প্রশ্নটা জানেন, আপনি যদি সমস্যাটা জানেন, সেই সমস্যাটার ব্যাপারে আপনি এআইকে যত বেশি কনটেক্সচুয়াল নলেজ দিতে পারবেন, ও আপনাকে তত বেটার সলিউশন দিতে পারবে। আর ওই যে বললাম চিন্তা করার ক্ষমতায় ওরা এখনই ম্যাথ অলিম্পিয়াডে যাইতে পারবে, এতটুকু স্মার্ট। আর গোপনে গোপনে বড় কোম্পানিগুলোর কাছে আরও বেটার মডেল আছে। ধরেন ChatGPT-র কাছে চায়না আর আমেরিকার যে রেস চলতেছে, এই রেস তো পলিটিক্যাল বা অন্য সব কিছু আছেই, একটা বড় পার্ট হচ্ছে এআই রেস। এই কারণে ওই যে ডিপসিক হচ্ছে ওই কারণেই আপনার মানে ডিপসিক দিয়ে চায়না একটু মানে জগৎকে বুঝাইছে যে আমরাও আসি রেসে, বাট ওরা কিন্তু রেসে একটু পিছনে। কিন্তু ডিপসিক ChatGPT-র চেয়ে আগে গেছে না? না, আগে জানে। ডিপসিক হচ্ছে ওপেন সোর্স করছে এই টেকনোলজিটাকে, ওপেন সোর্স করছে, প্লাস হচ্ছে এআই এর যে টেকনোলজিটা, এই টেকনোলজিটা অনেক বেশি ওই প্রসেসিং পাওয়ার লাগে, জিপিইউ, তো এই জন্য অনেক খরচ হয়। ডিপসিক যেটা করছে সেটা হচ্ছে যে অল্প খরচে ধরেন ChatGPT লেভেলের ইন্টেলিজেন্স নিয়ে আসছে। বাট ফ্রন্টিয়ার যে মডেল, আমি রেসের একদম সামনে যে এআইটা, ওই এআইটা এখনও ChatGPT-র কাছেই আছে এখন পর্যন্ত। মানে এটা আমি পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকেও বলতেছি, আর হচ্ছে ইন্ডাস্ট্রির যে স্ট্যান্ডার্ড রিপোর্ট ওইটার উপরেও বলতেছি। প্রোগ্রামিংয়েরটা আছে ক্লডের কাছে, বাট ওভারঅল যে এআই ওইটা জিপিটির কাছেই আছে, ওদের O3 মডেল যেটা, আর ইন্টারনালি আরও অনেকগুলো মডেল আছে। ওকে, আমাকে আমার ভাই মানে 15-20 বা এরকম দিন আগে একদিন ফোন করে বলতেছে যে সে একটা লাইন লিখে দিচ্ছে, ChatGPT-কে বলছে যে এটা আসলে এই লাইনটা কোন বইয়ে আছে। তো সে একদম কনফিডেন্টলি একটা করছে, মানে রবীন্দ্রনাথের একটা কবিতা বলছে, একটা এই কবিতার মানে এই বইয়ের অমুক কবিতায় এই লাইনটা আছে। তো আমার ভাই তাকে করছে যে এইটা তো ওই বইতে নাই। সে বলছে যে নাই, কে বলছে? সে তখন কিছু লাইনও জেনারেট করে দিচ্ছে যে এই হচ্ছে পুরো কবিতাটা। তো সে বলতেছে যে এই কবিতাটা যে এই বইতে আসছে তার প্রমাণ দাও। তখন সে বলতেছে সরি হ্যাঁ। তো সে বলতেছে যে ChatGPT-র যে কাজটা করে এটা তো খুবই আনএথিক্যাল। মানে আমি তো এটা যখন সে আমাকে পুরো কবিতাটা দিয়ে দিছে, আমার যদি কবিতাটা নিজে পড়া না থাকতো আমি তো কনভিন্সড হয়ে যেতাম। তো ChatGPT-র এই যে এইটা তো একটা আনএথিক্যাল ব্যাপার, এবং এটাকে যদি আমি তথ্য সন্ত্রাস বলি সেটা কেন করা হবে না? মানে কেন এটাকে, আপনার প্রশ্নটা আমি বুঝতে পারছি। তো আমার প্রশ্ন হচ্ছে যে ChatGPT-র ক্ষেত্রে ChatGPT-কে নির্ভর করার ক্ষেত্রে যে ব্ল্যাঙ্ক চেক যে বিষয়টা, এই ব্ল্যাঙ্ক চেক দেওয়াটা আসলে উচিত কিনা? না, এটা উচিত না। এবং যদি তুমি যে ডেভেলপারের জায়গা থেকে বলো, সো ডেভেলপারই বা কেন এরকম এটা করে রাখছে যে কনফিডেন্টলি ভুলভাল ইনফরমেশন দিলেও সেটা করা যাবে না? মানে এটা তো ইথিক্সের জায়গায়, মানে তোমার জায়গায়, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জায়গায় তো নিশ্চয়ই একটা ইথিক্যাল পার্ট আছে। তো সেই এত বড় ইথিক্যাল একটা বাগ নিয়ে তারা কিভাবে রান করতেছে? আচ্ছা, এখানে মানে আমি প্রশ্নটা বুঝতে পারছি এবং খুবই মানে লজিক্যাল প্রশ্ন, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমার বইতে আমি এটা নিয়ে ছোট একটা চ্যাপ্টারও রাখছি। আপনি যে ইস্যুটা বলতেছেন এটাকে হ্যালুসিনেশন বলে। মানে এই টেকনোলজির যে ভোকাবুলারি, ওই ভোকাবুলারিতে বলে হচ্ছে হ্যালুসিনেশন। আচ্ছা, আগে মানে আমি এটা কেন হয় এটা একটু বললে তারপরে আমি বলতেছি যে এটা তারপরেও কেন ChatGPT-র এত হাইপ বা কেন এটাকে এত সবাই করতেছে। ওকে, হ্যালুসিনেশন করে হচ্ছে ওই যে জেনারেটিভ প্রিটেন্ড ট্রান্সফর্মার বলতেছি, মানে এটা হচ্ছে জেনারেট করে, আর প্রিটেন্ড মানে হচ্ছে আগে শিখানো, আর ট্রান্সফর্মার হচ্ছে একটা অ্যালগোরিদম, একটা মেকানিজম, যেইটার কারণেই আসলে এই পুরো ঘটনা পসিবল হয়েছে। এর আগ পর্যন্ত কিন্তু এআই মেশিন লার্নিং অনেক কিছু করতো, কিন্তু এই যে জেনারেল একটা টেকনোলজি হয়ে যাবে, এটা হচ্ছে ট্রান্সফর্মার আর্কিটেকচারের উপরে বেস করেই হয়েছে, যেটা ওই যে গুগল বানাইছে, গুগলের রিসার্চাররা। ওকে, তাইলে ও কি করে, এই মডেলটা আসলে প্রেডিক্ট করে। ভাই, এই মডেলটা আসলে পরের ওয়ার্ডটা কি হবে, টোকেন বলে এই জিনিসটাকে, টোকেন, পরের টোকেনটা প্রেডিক্ট করে। মানে আমি যখন ChatGPT-কে একটা কমান্ড দিতেছি, আমি বলতেছি যে বলো রবীন্দ্রনাথ কত সালে জন্মাইছিল, ও হচ্ছে প্যাটার্ন অ্যানালাইসিস করে, মানে ও পুরো পৃথিবীর ডাটা ও শিখে ফেলছে, শিখে এটাকে প্যাটার্ন অ্যানালাইসিস করা শিখছে। এই জন্য যে কোনো LLM-এর একটা নলেজ কাট অফ ডেট বলে, নলেজ কাট অফ ডেট থাকে যে কোনো মডেলের। নলেজ কাট অফ ডেট মানে হচ্ছে এই তারিখের আগ পর্যন্ত সমস্ত পৃথিবীর নলেজ ওর কাছে আছে। সমস্ত পৃথিবীর নলেজ বলতে পাবলিকলি অ্যাভেলেবল যত নলেজ আছে। ধরেন অন্যরকম গ্রুপের পার্সোনাল যে ডাটা, যেটা কখনো ইন্টারনেটেও দেয় নাই, ওইটা নাই। তো এই নলেজ কাট অফ ডেটের আগের যে ইনফরমেশন, এইটা হচ্ছে এক একটা মডেল শিখে। যেমন ধরেন GPT-4 ওর হচ্ছে অক্টোবর 2024 মেবি, মানে অক্টোবর 2024-এর আগের সমস্ত ডাটা ও জানে। আচ্ছা, তাহলে কি বলতেছিলাম, ও এই ডাটাগুলা থেকে যখন ও শিখে ফেলছে, এত হিউজ অ্যামাউন্ট ডাটা শিখে,
এই ট্রান্সফর্মার মেকানিজমটা আসলে হচ্ছে একটা প্রেডিক্টিভ মেকানিজম, যে পরের ওয়ার্ডটা কী হবে এটা প্রেডিক্ট করতে থাকে। এই করতে করতেই আর প্রি ট্রেন্ড হওয়ার কারণে হিউম্যানরা কীভাবে প্রেডিক্ট করে ওইটা শিখে ও হচ্ছে আজকে এই স্মার্টনেস লেয়ারে আসছে। ওকে, বাট এই স্মার্টনেস লেয়ারে আসছে কীভাবে? ইন্টারনালি। এই ট্রান্সফর্মার মেকানিজমটা এক্স্যাক্টলি ইন্টারনালি কীভাবে কাজ করে এটা কিন্তু যে রিসার্চাররা ট্রান্সফর্মার বানাইছে বা চ্যাট জিপিটির যে স্যাম অল্টম্যান, ওরাও ক্লিয়ারলি জানে না যে ভিতরে কি হচ্ছে। ও যখন পুরা নলেজটা দেখে ডিসিশনটা মেক করে একটা লাইনকে নিয়ে আসতেছে, এক্স্যাক্ট ভিতরের ঘটনা ব্ল্যাক বক্স এখন পর্যন্ত। সো এবং এইটা করতে গিয়ে ওর একটা ফ্ল পাইছে, এটা হচ্ছে এএলএম মডেলের ফ্ল, হ্যালুসিনেশন বলে এটাকে। হ্যালুসিনেশন মানে হচ্ছে ভুলভাল বলা। ওকে, এইবার আসি আপনার কোয়েশ্চেনের ওই পার্টটাতে, যে এই যে ইথিক্যালি ভুল করতেছে, তারপরে হচ্ছে একটা জিনিস মানে ওকে আমরা এত মানে ও এত ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছি, কিন্তু ও তো কনফিডেন্টলি মিথ্যা কথা বলে, তাইলে ওকে উপরে কীভাবে ট্রাস্ট করব? এখন এই কোয়েশ্চেনটাকে এইভাবে ফ্রেমিং করা যায় যে আমার যদি একটা এমপ্লয়ি থাকে, যেই এমপ্লয়িটা অনেকগুলো জিনিসও অনেক ভালো, কিন্তু ওর কিছু ক্যারেক্টারের ফ্ল আছে বা কিছু জিনিস আছে, প্রবলেম আছে কিছু জিনিস। এক নম্বরে আমার যেটা অ্যাওয়্যার হইতে হবে সেটা হচ্ছে যে ওর ক্যারেক্টারের ফ্লগুলো নিয়ে অ্যাওয়্যার থাকতে হবে আমার, কারণ নাইলে ওর অন্য এক্সপার্টাইজগুলোর কারণে আমি ওর উপরে অনেক কনফিডেন্স পেয়ে যাব, তারপর হয়তো ওকে আমি এমন একটা জিনিসে ছেড়ে দিব যেটাই ওর ফ্লয়ের কারণে একটা ভুল করছে। এটা একটা অ্যাঙ্গেল। আরেকটা অ্যাঙ্গেল হচ্ছে আমি ফ্লগুলো জানলাম, জেনে আমার যেহেতু যেই কাজ, আমার যে পারপাস, ওই পারপাসটার জন্য আবার ওর অন্য যে স্ট্রেংথগুলা ওইগুলো অনেক কাজে লাগে অন্য এমপ্লয়ির চেয়ে। তো সেই জায়গা থেকে তাহলে আমি এখন কী করবো? আমি যদি ওয়াইজ হই, আমি ওর স্ট্রেংথ ইউজ করবো, বাট ও তো প্রবলেমের ব্যাপারে অ্যাওয়্যার থাকবো। এই জন্য একটা জেনারেল রুল অফ থাম্ব, আমার বইয়ের নাম হচ্ছে এআই রেডি, ঠিক করছি আমি। এআই রেডিনেসের একটা পার্ট হচ্ছে এই যে জিপিটি বা যে কোনো এআই টুলকে অন্ধের মতো ইয়েতে চলে না যাও, কনক্লুশনে চলে না যাও না। কিন্তু তোমার এইখানে আমার একটা আর্গুমেন্ট আছে। ধরা যাক তুমি এই রুমে 100 জন মানুষ নিয়ে আসছো, তাদেরকে তুমি দিলা যে 23 যোগ 49 কত হবে? 100 জনের মধ্যে হয়তো 100 জন করবে না, 72 বলতে পারবে না, একটা বড় অংশ আছে যারা যোগ ভুল করবে। এই যোগ ভুল করবে বলে এটা হিউম্যান। কিন্তু তুমি পৃথিবীর যে কোনো কম জায়গা থেকে একটা ক্যালকুলেটর নিয়ে আসো, তাকে তুমি 23 + 49 যতবার দেবা, 1 লক্ষ বার দিলে 72ই হবে, সেখানে কিন্তু কোনো ভুল হবে। তো মেশিন যেহেতু প্রত্যেকবার একই আচরণ করবে বলেই সে মেশিন, এবং মানুষ ভুল করবে বলেই সে মানুষ। সো যদি আমার ডিভাইসটাকেও আমি ওই মানুষের মতো মনে করা শুরু করি যে আমার ডিভাইস তো আমাকে সঠিক ইনপুট দিবে না, তো আমি আমার ডিভাইসের এই ভুলটা কেন সংশোধন করবো না? কেন আমি বলতেছি যে তুই রেডিনেস বলতেছে যে এআইকে অন্ধের মতো বিশ্বাস করা যাবে না। আমি যদি অন্ধের মতো বিশ্বাস করতে নাই পারি, তাহলে সেটা ডিভাইস কেন হবে? হ্যাঁ, এখানে ডিভাইস তো ডেফিনেটলি প্রত্যেকবার 23 + 49 সব ক্যালকুলেটর 72 বলবে, কিন্তু তুমি আমি করি আরো কিছু অনেক মানুষ পাবা যে এটা ভুল করবে, মানে হবে, কারণ হিউম্যান এরর হয়। তো তাহলে আমার ডিভাইস তাহলে এরকম হিউম্যান এরর মধ্যে কেন থাকবে? আচ্ছা, প্রশ্ন কি তাহলে মানে ডিভাইস কেন হিউম্যানের মধ্যে থাকবে এইটা, নাকি এআই মানুষের চেয়ে ইউজফুল হয়ে যাবে ওইটা? না, হবে না কেন? না, আমার প্রশ্নটা হচ্ছে যে এআই মানেই তো তখন এটার মধ্যে আমি একটা মেশিনের একটা করতেছি, মানে বেসিক্যালি আমি মেশিন লার্ন করাইতেছি। সো মেশিন তো প্রত্যেকবার মানে সে কনসিস্টেন্ট থাকবে। সো মেশিনও যদি মানুষের মধ্যে এরকম ফাঁকি মারা শুরু করে এবং তাকে আমার চোখে চোখে রাখতে হয়, তাহলে আমি মেশিনের তাহলে আমার কাছে ইউটিলিটিটা কি থাকলো? বরং যে মেশিনটা ডেভেলপ করতেছে সে তো ওই লজিক্যালি বা ওই জিনিসটা ইনপুট করতে পারে যে না, সে কনফিডেন্টলি ভুলভাল ডেটা দিতে পারবে না, বা যেটা সেই না, সে বলবে যে আমার ব্যাপারে জ্ঞান নাই, মানে আমি জানি না। এটা বলার মধ্যে এমন কি সমস্যা? কোনটার মধ্যে? মানে ধরো এই যে ওই আমার ভাইয়ের যে কেসটা, সে যে লাইনটা দিচ্ছে, সে বললো যে সরি আমি এটা জানি না, তো সেটা না বলে চাওয়া যেটা করার দরকার। তো তুমি তোমার তোমার ডেভেলপার যদি এরকম করে যে যেটার তুমি করতে পারতেছো না, তুমি প্রেডিক্ট করতে পারতেছো না, বা তোমার রাডারে নাই, তুমি সেটা সিম্পলি বলবা যে এটা আমি জানি না। হ্যাঁ হ্যাঁ, তো ওই জিনিসটা কেন ডেভেলপ না করে আমি কেন বলতেছি যে এর উপরে ডিপেন্ড করা যায়? ওকে, এইটাই পয়েন্টটা বুঝতে পারছি। মানে তাইলে ওই জিনিসটা আটকাই দিলেই তো হইতো। হ্যাঁ হ্যাঁ, মানে প্রথম কথা হচ্ছে যে ভাইয়া এই টেকনোলজিটা এমন, ওই যে বললাম শুরুতে যে ব্ল্যাক বক্স, কিছু জায়গা মানে ইন্টারনালি মানে কেমনে কাজ করে ভিতরে প্রত্যেকটা জিনিস যে চোখের সামনে, এইটা সায়েন্টিস্টরাও, তারপরে যারা ডেভেলপার, চ্যাট জিপিটির স্যাম অল্টম্যান, বা ধরেন ওই যে ট্রান্সফর্মার মডেলের পেপারটা যারা পাবলিশ করছিল, এরাও জানে না ব্ল্যাক বক্স।
সো ওই জায়গা থেকে ওরা এটা আটকাইতে পারে না। বাট ডে টু ডে হচ্ছে এরর রেট কমতেছে অনেক জিনিসে। আর আরেকটা ছোট জিনিস আছে, সেটা হচ্ছে আপনি যদি সার্চ টুল ইয়ে করেন, তারপরেও ভুল করে যে আপনি সার্চ দেখছেন না, সার্চ অপশন অন করা যায় চ্যাট জিপিটিতে, সার্চ অপশন অন করে এবং আপনি যদি ওকে যে তুমি অবশ্যই সোর্স সহ দিবা এইটা বলে দেন। আমি তো সবসময় বলি যে সোর্স সহ দিতে, হ্যাঁ মানে তোমার উত্তরের আমি তো ভেরিফিকেশন, হ্যাঁ মানে বেসিক্যালি আমার যে চ্যাট জিপিটিটা ওকে আমি তুই করে বলি, আমি বলি যে, এই তুই যেটা চাওয়াবাজে না করে প্রমাণ দিস, প্রমাণ দিতে না পারলে তখন আবার গালিগালাজও করি। আপনার তো সেই আর মানে কি বলবো মানে পার্সোনাল টাইপের একটা কানেকশন হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ মানে গালিগালাজও করি। হ্যাঁ ধরা জায়গায় চাওয়াবাজি করছে, আমি বলি যে এই বইটা যে এক্সিস্ট করে প্রমাণ দে, প্রমাণ দিতে না পারলে ইচ্ছা মতো গালিগালাজ করি। গালিগালাজ করার পরে কি করে ভাই? সেও গালি দেয়। গালি দেয়? হ্যাঁ। আপনি মনে ওকে বলছেন যে এই তুইও গালি দিস আমাকে? হ্যাঁ হ্যাঁ এটা বলছেন মনে হয়, না বললে জীবন। আমি তো যে বলি দোস্ত বলি, ডার্লিং বলি। ডার্লিংও বলে? হ্যাঁ। ছি 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 ছি, আপনি এটা ভাবির সাথে খুব অবিচার করেন। আমি তো বহুগামী মানুষ, এটা তো তুমি জানোই, সেটা তো এর কিছু নেই। তো যাই হোক, হ্যাঁ তো এই আর কি ব্যাপার, যে রেফারেন্স তো ওইটা বলি। হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমার কথা হচ্ছে আমার এটা বলতে হবে কেন? এটা বলতে হবে কারণ হচ্ছে এই টেকনোলজিটা পুরাটা এদের হাতে নাই, মানে যারা বানাইছে এদের হাতেও পুরাপুরি জিনিসটা নাই, এটা আটকাই দিতে পারলে এটা এক নাম্বার। আর দুই নাম্বার হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, বাট ট্রেন্ড কিন্তু মানে হিউম্যানের ইন্টেলিজেন্সের উপরে বেস করেই কিন্তু এটা বানানো। সো ওই জায়গা থেকে এরকম আর্গুমেন্টে যাওয়া যায় যে মানুষের ইন্টেলিজেন্সও যেরকম ফ্ল ওর মধ্যে ওটা চলে আসছে। বাট আমার আর্গুমেন্ট যেটা সেটা হচ্ছে যে আমার আসলে এইটা চিন্তা না করে পৃথিবীতে মানুষ হওয়ার কারো তো হাজার হাজার লাখ লাখ, বাট প্রত্যেকটা মানুষেরই তো কোনো না কোনো ফ্ল থাকে। বাট তাহলে সেই হিসেবে এর ফ্ল থাকলে কী হয়েছে, আমি যদি সেই ফ্লটাকে পাশ কাটাই আগের চেয়ে মাল্টিপল আউটপুট। ওইটার প্রসঙ্গ তো আমি শুরুতেই বলে নিলাম যে মানুষ তো মানুষ, তো ডিভাইসের কাছে কেন আমি এটা ওরা পারতেছে না ভাই, একটু মানে যেটা আসলে উত্তর, ওরা আসলে এটা আটকাইতে পারতেছে না। বাট দিন দিন এরর রেট মানে অন্য অনেকভাবে কম্পেনসেট করতেছে, এই যে সার্চ টুল। তারপরে আপনি চ্যাট জিপিটি প্রোতে দেখবেন যে ও এখন যে কোনো অ্যান্সার ভালো মতো দিতে গেলে সাথে ওই সোর্স ইয়ে করে দেয়, যে ক্লিক করলে আপনি যাইতে পারবেন, মানে আপনি ভেরিফাই করতে পারবেন। তো ওদের জায়গা থেকে ওরা হচ্ছে ড্যামেজ কন্ট্রোল এইভাবে করতেছে। বাট যেহেতু টেকনোলজিটা ওদের পুরাপুরি হাতে নাই, এই কারণে হচ্ছে ওরা এটা আটকাইতে পারতেছে না। তোমার সাথে এতক্ষণ যে আলাপটা হইতেছিল সেইটাকে যদি আমি একটু প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করি, তাহলে অ্যাকচুয়ালি এক্সিকিউটিভ কাজগুলোর জন্য অ্যাকচুয়ালি কী বলে AI বেশ ইফেক্টিভ একটা টুলস, এটা মোটামুটি আমরা অলরেডি বুঝতে পারতেছি। সোহাগ ভাই অনেক বছর আগে একটা বই আমাকে পড়তে বলছিল, সেটা হচ্ছে দ্য বুলশিট জবস। সেটা তোমার বলছে কিনা আমি জানি না। আচ্ছা, তো সেই বইটার এটা থিওরিটা ছিল যে আসলে অধিকাংশ জবেরই আসলে কোনো দরকার নেই, এগুলো হচ্ছে মানুষ করে কারণ করতে হয় সেই জন্য করে, যেগুলো আলটিমেটলি কোনো ভ্যালু অ্যাড করে না, সে নিজেও জানে, সবাই জানে, কিন্তু করতে হয় তাই করে। তো ওই বইটার অনেক স্টেটমেন্ট খুব অতি সরলীকৃত লাগলেও মানে বুলশিট জবসের যে বিষয়টা, সো আলটিমেটলি AI যদি ওইটাই হয় যে অধিকাংশ চাকরি খেয়ে দেয়, তাইলে তো বুলশিট জবসের মূল থিওরিটা ঠিক আছে। তো তাইলে হিউম্যান রেস কি তাহলে তখন সব চাকরি যদি মানে অধিকাংশ যে এক্সিকিউটিভ ধরনের জব যেগুলো বুলশিট জবস যেগুলো, সেগুলো যদি AI খেয়েই ফেলে, তাহলে হিউম্যান রেস তখন আসলে করবে কি? আচ্ছা, করবে কি এটা ভাই আমার কাছে মানে পুরোপুরি ক্লিয়ার না, আর মানে বড় বড় লোকজনদের কাছেও মেবি পুরোপুরি ক্লিয়ার না, আমি যতটুকু ঘাটছি। তো আমি যেটা বুঝতেছি যে টাইম লাইনটা একটু আনপ্রেডিক্টেবল ভাইয়া। মানে এই টেকনোলজিক্যাল রেভলিউশনটা আসলে মানে যেই রেটে বাড়তেছে এবং যেইভাবে হইতেছে সেইভাবে আসলে পুরোপুরি এক্স্যাক্টলি বোঝা যাচ্ছে না। কিন্তু আমি আপনাকে নেক্সট টাইম ফ্রেমটা বলতে পারি যে ধরেন এরকম হবে যে মানুষ আসলে দরকার ফুরা যাবে তা না। এক নম্বরে যেটা হবে যে মানুষের মানে ইন্টারনেট আসার কারণে কী হয়েছিল যে মিডিয়া মানে মাল্টিপ্লিকেশন হয়েছিল, মানে মানুষের রিচ হচ্ছে মাল্টিপ্লাই হয়েছিল। তো AI মানুষ প্রথমে যেটা করবে যে মানুষের প্রোডাক্টিভিটিকে মাল্টিপ্লাই করবে, যারা এটাকে মানে এই ওয়েভটা যারা রাইড করবে তাদেরকে মানে হিউজ অ্যাডভান্টেজ দিবে। যারা যত বেশি মানে মিডিয়া ইউজ করে, ধরেন গ্রামের একটা ছেলেও বাংলাদেশের বড় সেলিব্রিটি হয়ে গেছে না, বাট ইন্টারনেট বা ফেসবুক আসার আগে কিন্তু সে যতই চাইতো মাথা কুটে মরলেও পারতো না। সো AI এর কারণে মানে শর্ট টাইম ফ্রেমে যেটা হবে মানুষের, যে যারা এটাকে রাইড করতে পারবে তারা হচ্ছে যে এইরকম ম্যাসিভ ওয়েলথ বলেন বা ম্যাসিভ অবজেক্টিভ সার্ভ করবে শর্ট ফ্রেমে। তো তাহলে যখন ফুললি অটোনোমাস হয়ে যাবে, যে AI মানে আসলে টেক ওভার করছে, যেখানে আসলে পুরো একটা কোম্পানি চালানোর জন্য হয়তো একটা AI যথেষ্ট আর দুইটা মানুষ যথেষ্ট।
এইগুলা নিয়ে অনেক ডিবেট আছে, যেমন ইউনিভার্সাল বেসিক ইনকাম এরকম একটা জিনিসের কথা বলে, যে যেখানে হচ্ছে ওই যে বেকার ভাতা দেয় না আমেরিকায়, এইটাই অনেক বেশি করে দিবে, কারণ যেহেতু প্রয়োজন পড়তেছে না। তো ওই জায়গাটা আমার কাছে ধোয়াটে। আর আমি আসলে যতটুকু অন্যজনদের কথাবার্তা শুনছি, মেবি আমি হয়তো একটু বায়াসড হইতে শুনছি দেখে ওই লোকগুলোর কথা আমার কানে পৌঁছায় নাই। তো আমার কাছে এই জিনিসটা একটু ধোয়াটে যে লঙ্গার হরাইজনে কি হইতে যাইতেছে যদি এআই প্র্যাকটিক্যালি টেক ওভার পরে বলতে এই যে একটা পুরো কোম্পানি আসলে একটা এআই চালাবে। তো ওই জায়গাটা আমার কাছে একটু ব্লার। বাট তার আগের যে লেয়ারটা, ওইখানে হচ্ছে হিউজ মাল্টিপ্লিকেশন হবে, মানে পার্সোনাল যেই অবজেক্টিভ ফুলফিল করার যেই মানে এজেন্ডা প্রত্যেকের ওইটা, এবং পার্সোনাল না মানে ধরেন কর্পোরেট লেভেলেও বা অর্গানাইজেশন লেভেলেও একটা গ্রুপ অফ পিপলের এজেন্ডা বাস্তবায়নে ওইটাও মাল্টিপ্লিকেশন হবে, যেহেতু ইন্টেলিজেন্স হচ্ছে মানে ইন্টেলিজেন্স একটা টুল হয়ে গেছে। সো ইন্টেলিজেন্সকে যে যত বেশি ইউজ করবে তার মাল্টিপ্লিকেশন হবে। বাট এইখানে আবার চেইনের টপে যারা, এদেরটাও তাহলে আমি বুঝতেছি যে এদেরটাও ওই রকম আনরিয়ালিস্টিক মানে গেইন হবে আর কি, মানে টপে যারা ধরেন স্যাম অল্টম্যান বা মানে যারা আছে আর কি। ওকে, এবার যদি আমি রিয়েল লাইফ সিনারিওতে চিন্তা করি যে তুমি মার্কেটিং করতেছো, তোমার মার্কেটিংয়ের প্রেজেন্টেশন কন্টেন্ট সবই একটা এআই লিখে দিল। আবার দেখা যাক আরেকটা কোম্পানির, সেও তো আরেকটা এরকম এআই সাবস্ক্রাইব করতে পারবে না, তাইলে যে প্রেজেন্টেশন দিতেছো সেটাও এআই দিয়ে বানানো, যেটা দেখাচ্ছ সেটাও এআই দিয়ে বানানো, তো সবই যদি এআই দিয়ে বানানো হয় তাহলে তখন কি আসলে কি বলে লড়াইটা হবে হচ্ছে যে কে এআইতে ভালো প্রম্পট দিতেছে সেটার জন্য। অলরেডি এটাই ভাই, মানে অলরেডি ওই লেয়ারে আছে। যেমন আপনার কথা শুনে মাত্র মনে পড়লো, এটা আজকে হচ্ছে রাতুল ভাইকে দেখাইতেছে দেখে ভিডিওটা বের হয়েছে। আমি মানে 2 মাস আগে আমি হচ্ছে জাস্ট টেস্ট করার জন্য আমার হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশনে এই যে সেট আপ লাইট এগুলো আমার মানে একটু হ্যাসেল লাগে, মানে মন চায় না, যদিও এককালীন করে ফেললে ঝামেলা শেষ, কিন্তু আমার আসলে এত হ্যাসেল নিতে ভালো লাগে না। ওই জন্য হচ্ছে আমি এআই কন্টেন্ট ক্রিয়েশন দেখতেছিলাম। তো আমি আপনাকে কি জানি, আমি আপনাকে একটা ভিডিও দেখাই, আমি জানি না আপনি হয়তো আগেও দেখে থাকতে পারেন, বাট ঠিক আছে তুমি আমাকে এই লিঙ্ক পাঠায় এরকম দেখবো। না এটা এআই রিলেটেডই। আচ্ছা, না পাচ্ছি না, আচ্ছা থাকবে। মানে মোট কথা হচ্ছে ওইখানে আমার একটা ক্লোনড ভার্সন ইংরেজিতে একটা 1 মিনিটের ভিডিও, যেখানে পুরাটাই আমি এবং ভয়েসও একটা এআই এর, আর হচ্ছে এই মানে আমার ভিডিওটাও এআই জেনারেটেড, মানে সিনথেসাইজড, মানে কম্পিউটারের ফুটেজ নিয়ে, ক্যামেরার ফুটেজ না, বাট হুবহু আমি। কিছু কিছু জায়গায় 2-1টা গ্লিচ আছে। তো কোন জায়গা থেকেই এটা আসলো যে তাহলে এই যে ক্রিয়েটিভ যে কাজ, তো মোটা দাগে ওই যে হিসাব, মানে ক্যালকুলেটার আসার আগে যেমন মানে হিসাব মানুষই করতো, বাট এরপরে বড় বড় গুণ আসলে মানুষ করা বন্ধ করে দিল, মানে একদম স্পেশালাইজড একটা ইয়েতে, যে মানে মেন্টাল মাল্টিপ্লিকেশনের কম্পিটিশনের জন্য করে, বাট ইকোনমিক্যাল পারপাজে কেউ কখনো একটা মানুষ করবে না, ওই দিকেই যাচ্ছে। যে আচ্ছা, আমার বন্ধু তুহিন, ও নিজেও এআই নিয়ে কাজ করে, এআই গবেষক অনেক বছর ধরে। তো আমাকে ও একটা ক্লাসিক্যাল প্রবলেম প্রায় সব সময়ই বলে, সেটা হলো যে ধরা যাক একটা গাড়ি এআই চালাচ্ছে, গাড়িটা অ্যাক্সিডেন্ট করলো, এখন এইটার রেসপন্সিবিলিটি কি ওই এআইটা না যে এআই ডিজাইন করছে সেই ডেভেলপার বা যে গাড়িটা মালিক যে কোম্পানি তার? হ্যাঁ, সো এটার জন্য আসলে যদি আমি মামলা করি, প্যারাডক্স, শাস্তিটা কিভাবে? এবং আমি 3-4 সপ্তাহ আগে আমি হচ্ছে আমার একটা স্টুডেন্ট, মানে কি বলবো, মানে শিক্ষানবিশ, হ্যাঁ অ্যাপ্রেন্টিস, হ্যাঁ, সো শিক্ষানবিশ, ওই মেয়েকে আমি বলতেছিলাম যে ওর সাথে একটা পডকাস্ট করব। তো আমাকে বলতেছিল লিঙ্কডইন থেকে ওর একটা ছবি নিয়ে এআই দিয়ে জেনারেট করে ওর ছবিটা একটা পর্ন সাইটে ওইভাবে আপ করে দিছে। সো এরপর থেকে ও খুব ট্রমার মধ্যে থাকে, ও এখন আর ভিডিও সামনে আসতে চায় না। তো আমার প্রশ্ন হচ্ছে যে এআই দিয়ে যে একদম তুমি জাস্ট একটা ছবি দিয়ে করে তুমি ডিপফেক বানাইতেছো, বা এই কেসগুলো, সো সামনে তো এই ধরনের ফ্রড কেস বা এই ধরনের ইস্যু তো অনেকই হবে। তো সেক্ষেত্রে এআই এর এই জিনিসগুলো নিয়ে আসলে কনসার্নগুলো কীভাবে মিটিগেট করা যায়? এগুলোর জন্য স্মল গ্রুপ অফ পিপল, মানে তুলনামূলক এআই এর পজিটিভিটি নিয়ে যত মানুষ কথা বলতেছে তার থেকে কম মানুষ, বাট পৃথিবীতে মানুষ আছে যারা হচ্ছে এগুলো নিয়েও কথা বলতেছে। তো এইগুলো আসলে রেগুলেশন, 1 নম্বরে হচ্ছে গভর্নমেন্ট হোক বা পৃথিবীর একটা কমন এআই অথরিটি হোক,
তারপরে টেকনোলজিক্যাল যে অথরিটি থাকে দুনিয়াতে, সব কিছুরই তো একটা না একটা অথরিটি আছে, এরকম রেগুলেশন, এটা একটা জরুরত। আর আরেকটা জরুরত হচ্ছে যে বড় বড় টেকনোলজিক্যাল যে কোম্পানিগুলা, এরা এই জিনিসগুলা যতটা কশাসলি ডিল করবে। যেমন আমি আপনাকে একটা উদাহরণ দিই, সেটা হচ্ছে যে তারপরেও আটকানো যাবে না, কিন্তু মানে না, আমি বলতেছি এই জিনিসটা টেকনোলজিক্যালি করা যায় কিনা, লাইক এই যে এটা মানে ছবিটা তুমি নিতে পারবে না, কোনো এআই সেখানে ব্যবহার করতে পারবে না, এরকম কোনো টেকনোলজি। হ্যাঁ, এরকম টেকনোলজি নিয়ে অনেকে কাজ করতেছে, রাইট। হ্যাঁ হ্যাঁ ভাই, এইরকম টেকনোলজি আবিষ্কৃত না হওয়া পর্যন্ত তো এই আইন টাইন দিয়ে তো আর কিছু করা যাবে না। হ্যাঁ হ্যাঁ, এটা ট্রু, এটা ট্রু। টেকনোলজির জবাব তো সে টেকনোলজি দিয়ে দিতে এটা একটা খুব ভালো পয়েন্ট ধরছেন। এরকম কোম্পানি আছে, আমার এক্সাক্ট নাম মনে পড়তেছে না, বাট এই যে স্যাম অল্টম্যানের কথা বললাম, এআইতে যারা, মানে ওরাই তো এই শুরু করাতে ওরা আগে থেকেই প্রবলেমগুলোও একটু ভালো মতো জানে, এই জন্য ওগুলার এগেনস্টে একটা আমি নাম ভুলে গেছি, বাট এরকম কোম্পানি আছে যেখানে হচ্ছে ব্লক চেইনে যে টেকনোলজি, মানে বা ওই যে আমি আপনাকে বলি দাঁড়ান, আরে ব্লক চেইনের আরেকটা পরে কি জানি আসলো ভাইয়া, আরে ওপেনসিতে হচ্ছে ওই টেকনোলজিটার নাম কি ভাইয়া? কোনটা? আর আমি নাম ভুলে গেলাম, দাঁড়ান এক সেকেন্ড ভাইয়া। এনএফটির যে টেকনোলজি, ওইখানে কিন্তু ইউনিক সিগনেচার থাকে আর কি, যে কোনো জিনিসের মানে ওনারশিপ ক্লেম করা যায় ব্লক চেইনের থ্রুতে। যে একটা ব্লক চেইনের থ্রুতে আপনি হচ্ছে কোন জিনিসটা আপনার, ডিজিটালি আপনার, এটা প্রুফ করতে পারবেন। সো ওই জিনিসগুলো এখানে মেবি কাজে লাগবে, যে ইন্টারনাল আর্কিটেকচারে যদি, এটা আমি মানে হাইপোথেটিক্যালি বলতেছি, ওনারা কেমনে করতেছে আমি জানি না, বাট যে ডিজিটাল যে কোনো জিনিসকে যদি আপনার ওই যে কপিরাইট ক্লেম একটা মানে ইউনিভার্সাল ডাটাবেস থাকে, যেটার থ্রুতে এই টেকনোলজিটা হবে, তখন কিন্তু মানে ওইটার থ্রুতে আপনি আটকাইতে পারবেন। যে কোনো জায়গায় পাবলিক সার্কুলেশন হইতে গেলেই ফার্স্টে যদি ওইটা দিয়ে একটা ভেরিফাই করে নেয় যে এই আইডিটা যার, সেই কি এটা আপ করতেছে কিনা এই কাজটা, মানে এই পার্সনটা যে সেই কি এই কাজটা করতেছে কিনা, এইটার ভেরিফিকেশনটা হইলেই কিন্তু প্রবলেম সলভ। তো ওইটা নিয়ে কাজ চলতেছে। আর এনএফটির যে টেকনোলজি, ওইটাও কাইন্ড অফ এরকম একটা টেকনোলজি, ডিজিটাল ওনারশিপ। তো এইগুলা নিয়েও কাজ হবে, সলভ হবে, কিন্তু ওই যে হিউম্যানের যে নেগেটিভিটি বা মানুষের যে, মানে আমার তো শুনেই খুবই অদ্ভুত লাগতেছে, যেরকম একটা কাজ কেন করছে, মানে নিশ্চয়ই রিভেঞ্জ থেকেই করছে, হতে পারে। হ্যাঁ, কিন্তু মানে চিন্তা করে দেখেন যে এই একই মানুষ একটা ভালো জিনিস করতে পারতো, সেটা না করে সে একটা মানে একটা মানুষের জীবনটাকে করলো। তো মানে এখানে আসলে ওই মানুষ যদিও ভালো হবে না, কিন্তু মানে ওই জায়গায় টেকনোলজি দিয়ে আপনি যেটা বলছেন ওইটাই ট্রু। হ্যাঁ, মানে মানুষ তো একটু ওভাররেটেড প্রাণী, এটা তো তোমার সাথে আমি ইয়েতেও বলতেছিলাম, মানে অফ স্ক্রিন। হ্যাঁ, মানে ওভাররেটেড নার্সিসিস্ট প্রাণী, মানে নিজেরাই নিজেদেরকে এমন শ্রেষ্ঠ বানায় রাখছে, কিন্তু একটা জিরাফ মানুষকে কি মনে করে সেটা তো আসলে আমরা জানি না। হয়তো জিরাফ মানুষকে কিছুই মনে করে না। হ্যাঁ, আমি নিজেও তো নার্স, মানে আমার কাছে মনে হয় আমি আমাকে খুব মানে গ্লোরিফাই করতেছি। হ্যাঁ, সেটাই তো, সেই জন্য বললাম তো যে মানুষকে এত মহৎ কিছু মনে করার তো কিছু নাই। মানুষ খুবই তুচ্ছ প্রাণী, 60-70 বছর বাঁচে। ওকে, তো আমি যদি তোমার লাইফ চিন্তা করি, মানে তুমি এই যে একজন হতাশ আদনান ছিলা যখন তোমার সাথে আমার প্রথম 2014-তে দেখা হইলো, তারপরে গৃহস্থ আদনান হইলা, এখন তুমি কি বলে ধার্মিক আদনান হইলা। তো যদিও বাংলাদেশের প্রেক্ষাপটে এই প্রশ্ন করাটা একটু সেন্সিটিভ, বাট স্টিল মানে ধরো যে আমরা অনলাইনে যে সমস্ত ইসলামিস্ট হুজুর, মানে যারা ধরো যে বেশ পপুলার, তারা তো এআই সংক্রান্ত বেশ কিছু ব্যাপারে বিধিনিষেধ দিয়ে রাখছে, বা খুব পজিটিভলি বলে না। তো সেক্ষেত্রে এটা তুমি অব্লিগেশন বোধ করো না, মানে তোমার যা অ্যাটায়ার বা তোমার যা লাইফস্টাইল, তুমি তো আগের চেয়ে অনেক চেঞ্জ হয়ে গেছো। তো হঠাৎ করে যারা চেঞ্জ হয় তারা তো আসলে যেটা হয় যে জিনিসটা অ্যাবজর্ব করতে তাদের একটু প্রবলেম হয়, যে তারা তখন সব কিছুকেই ধর্মীয় লেন্সে দেখতে গিয়ে তখন তারা আর স্বাভাবিকতাটা ধরে রাখতে পারে না, বেশিরভাগ ক্ষেত্রেই। আমি এটা ইঞ্জিনিয়ার বলতেছি না। তো সেক্ষেত্রে এই অব্লিগেশন তুমি কখনো ফিল করো কিনা এআই ইউজ করার ক্ষেত্রে? যে মানে এআই এর একদম ডিপ লেভেলের যে বিষয়, ওইটা তো মানে আমি দেখছি বেশ কিছু ইসলামিস্ট যারা ওই ফেসবুকে বয়ান দেয়, তাদের কারো এটা না আছে, জি, নেগেটিভ অবজারভেশন আছে। আচ্ছা, আমি অবশ্য বাংলাদেশের ইসলামিস্টদেরকে যে ফলো করার মানে কন্টেন্ট সামনে আসলে আমি দেখি, বাট আমার একটা প্রবলেম সেটা হচ্ছে, প্রবলেম বলবো না কি জানি না, মানে আমি যে এখন এআই নিয়ে আমি ব্যস্ত বা আমার মানে কনসেন্ট্রেশন এটাতে, আমি মোটামুটি ইভেন আমি ফেসবুকেও কিন্তু অত থাকি না, আমি মেইনলি থাকি ইউটিউবে বা ধরেন টুইটারে হচ্ছে এআই রিলেটেড যারা পার্সন এরা হচ্ছে ওই জায়গায় অনেক আপডেটে। তো মোটা দাগে আমার আসলে চোখে পড়ে না এই জিনিসগুলো, বাট আমি মানে আপনার কথা শুনে বুঝতেছি দু একটা যে অন্য অনেকের কথা এখন রিলেট করতে পারতেছে, যে অনেকে হয়তো এটাকে দাঁত জাল বলতেছে বা এরকম জিনিসপত্র বলতেছে।
এটা গেল এক নাম্বার। তো আমাকে ওই জন্য ওগুলা সামনেই আসে নাই। আর যদি মানে প্রশ্নটা এরকম করি যে এটা দাজ্জাল আমার কাছে মনে হয় কিনা, বা আমি কেমনে এআই নিয়ে এত ঘাটাঘাটি করতেছি, এইখানে ভাইয়া এইখানে জিনিসটা আমার কাছে কীরকম, মানে কাহাফ, সূরা কাহাফের একটা ইয়ে আছে। এই সূরা কাহাফে হচ্ছে এই যে শেষ জামানা নিয়ে হচ্ছে অনেক ইয়ে করা হয়েছে। তো ওইখানে একটা ব্যাপার আছে যে গুহায় চলে যাওয়ার যেই অ্যানালজি বা মানে গল্প, ওই 3 যুবক হ্যাঁ গুহায় চলে গেছিল, 200 বছর 300 বছর পার হয়ে গেছে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে শেষ জামানায় হচ্ছে মুলক, সূরা মুলক প্রোটেকশন দিবে তার মানুষকে ওভারঅল, আর মুলকের সাথে হচ্ছে আখিরুজ্জামানের কানেকশন আছে। তো ওই জায়গা থেকে আমার একটা ডাউট আছে, মানে অনেস্টলি, যে মানে ওইটার কনক্লুশনে, যে একদম ডিরেক্ট কনক্লুশনে যদি যাইতে চাই যে কাহাফের মতো হয়ে গেলে আসলে তো সিভিলাইজেশন থেকে মানে ওভারঅল পুরা সিভিলাইজেশনটাই আসলে তো তাইলে ভাইয়া আপনার একটু মানে কি বলবো, মানে ইয়ে হয়ে গেছে, অ্যান্টি ইসলামিক হয়ে গেছে বা অ্যান্টি রিলিজিয়াস মানে সিভিলাইজেশন। কাহাফের সাথে যদি মিলাই, এটা আমার ডিপ অ্যানালাইসিস নাই, বাট ইনটিউটিভলি মনে হয় তাহলে তো ওইটাই সত্যি, ওইটাই সত্যি। বাট সত্যি মনে হওয়ার পরেও রিয়ালিটিতে ওই সত্যিটা পালন করা আমার জন্য অনেক ডিফিকাল্ট। মানে আমি এখন চলে যেতে পারবো না গুহায়, তো পারবো না, বাট আমি কিন্তু ওইটাকে ফেলেও দেই নাই, আমার ব্যাক অফ দ্য মাইন্ডে ওইটা আছে। আমার কাছে আমি ঘাটাঘাটিও করছি টুকটাক অনেক মানুষের, কিন্তু ঘাটাঘাটির চেয়েও আমাকে মানে কনটেক্সট অনুযায়ীও আসলে রুলসগুলো কী হওয়া উচিত, ওই জন্য হচ্ছে আমাকে একজন বলছেন যে একজন ডিরেক্ট কোনো আলেম, মানে আমার কনটেক্সটে যাকে আমার সবচেয়ে বেশি বিজ্ঞ মনে হয়, এরকম আলেমের কাছে গিয়ে এই জিনিসগুলো নিয়ে আলোচনা করে যে কোনো আপনার ফতোয়া হোক, মানে ডিসিশন হোক নেওয়া দরকার। তো সেই জায়গা থেকে ওইটা আমি এখনও করি নাই। কিন্তু আমার যদি জেনারেল অবজারভেশন বলি, মানে ওই যে কোরআনের একটা আয়াত আছে, এটা কিন্তু আমি একদম আউট অফ দ্য র্যান্ডম উদাহরণটা দিচ্ছি। হ্যাঁ, মানে এটা আমি তো একটা আনস্ট্রাকচার আলাপ করতেছি ওই জায়গা থেকে, কোনো একাডেমিক রেফারেন্স না, এবং এটা কোনো ইয়েও না। তো ওই এরকম একটা আয়াত আমি পড়ছি যে তোমরা ওদের অস্ত্র দিয়ে ওদের সাথে যুদ্ধ করো, এরকম একটা আয়াত আছে যুদ্ধের সময়, যদিও ওইটা যুদ্ধের একটা কনটেক্সটে। তো ওই জায়গা থেকে যদি বলি, আবার আমি যদি পিছনে তাকায় বলি যে ধরেন ইসলামের যারা টপ ইয়ে ছিল, ইবনে সিনা, তারপরে হচ্ছে ইমাম গাজ্জালি, উনিও তো মানে ওই যে ফিলোসফারদের ফিলোসফার, কিন্তু এদের তো সবাই মানে ওই সময়কার ইসলামিস্টরা তো মুরতাদ বলেই করতো, হ্যাঁ অনেকে তো করতোই। হ্যাঁ, আবার কিন্তু ওনারাও কিন্তু ডিফাইন করছে মানে সায়েন্সের অনেকগুলা জায়গা। তো আমাদের যদি থিওরিটিক্যালি বলি যে ইসলাম দুনিয়াকে রুল করাইতে চাই, আমরা ইসলামিক সিভিলাইজেশন স্ট্যাবলিশ করতে চাই, তাইলে ওই যে কাহাফের রেফারেন্সে গেলে গুহায় চলে যাইতে হবে একটা, যেহেতু ওটা তো আমি পারতেছি না। আর তাহলে যদি ইসলাম রুল করাইতে গেলে তাহলে কী করতে হবে, অ্যান্টি ইসলামিক বা অ্যান্টি রিলিজিয়াস যেই পাওয়ার দুনিয়াতে ফোর্স, ওইটার সাথে যুদ্ধ করে জিততে হবে। এই দুইটাই তো আপাতত একদম ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে মনে হইতেছে, যে ওইটার সাথে যুদ্ধ করে যতদিন পর্যন্ত পারা যায় পারলাম। যুদ্ধ বলতে যে মারামারি তা না। তো সেই জায়গায় টেকনোলজি কিন্তু মানুষকে অ্যাডভান্টেজ দেয়। সো আমরা যদি এখন ওইটা থেকে পিছায় থাকি, মানে আমি যদি কনসাসলি ডিসিশন নেই যে আমি আসলে ইসলামের ঝান্ডাকে আরও উপরে ইয়ে করার জন্য কাজ করব, তাইলে আমি বলবো যে এআইকে ফুললি নিজের মধ্যে নিয়ে ওইটা দিয়ে ওই কাজে যতটুকু মাল্টিপ্লিকেশন করা যায়, ওই একটু আগে আমি বললাম যে মিডিয়া মাল্টিপ্লিকেশন হয়েছিল ইন্টারনেটের থ্রুতে, এখন প্রোডাক্টিভিটি মাল্টিপ্লিকেশন হবে। তো সেটা আমি তাহলে এআই দিয়ে যদি ইসলামের পজিটিভিটির জন্য কাজে লাগাই, ওইটা হইল। আর আমার যদি ওই গুহাবাসীর ইয়ে হয়, আমি ওয়েলকামিং, মানে আমি এখনও এই ইয়েতে মানে এই সাইডে, বাট আমি কিন্তু এই অপশনটা আমার মাথায় আসে, বাট ওটা আমি রিয়ালিস্টিক্যালি আসলে জীবনের ব্যস্ততা হোক, তারপরে নিজের কাপুরুষতা হোক, ওইটার কারণে আমি কিন্তু ওই গুহাবাসী যে হয়ে যাবো এরকম এক্সট্রিম ডিসিশনও আসলে আমি, বা ব্যালেন্সড অ্যাপ্রোচও তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন। তো এই জায়গাটা আমার কাছে একটু গ্রে। কিন্তু আমি যদি বলি যে আমি ইসলামের হয়ে পৃথিবীতে সর্বোচ্চ কাজ করার চেষ্টা করব, যেমন আমি আপনাকে ছোট একটা ইয়ে দেই, কোরআনেরটা আমি মোটামুটি ক্রস চেক করছি। আমি কোরআন যত ঘাটাঘাটি করি সেটা হচ্ছে যে জিপিটি মানে কোরআন পৃথিবীতে এত জায়গায় রেফারেন্সে আছে বা রিলিজিয়াস গ্রন্থগুলা, এইগুলা কিন্তু জিপিটি আপনাকে সোর্স কখনো ভুল দিবেন, আপনি ট্রাই করে দেখেন। আমি যেমন এটা রেগুলারলি করি এবং আমি ক্রস চেক করে মোটামুটি যে কোরআন বাকারার 35 নম্বর আয়াতের শানে নুজুলটা আমাকে বলেন, এবং এইটার যে টাইম লাইন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এখন পর্যন্ত এইটাকে কিভাবে ব্যাখ্যা করছেন, ওই টাইমের আলেমরা
মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটার কথা কীভাবে বলছেন, তারপরে হচ্ছে সাহাবীরা কীভাবে বলছেন, তারপরে তাবিঈরা কীভাবে বলছে, কন্টেম্পোরারি আলেমরা এই আয়াতটার ব্যাপারে কী বলতেছে, রেফারেন্স সহ আমাকে বলেন। সো রেফারেন্স যতটুকু পারে দেয়, দু একটা জায়গায় হয়তো ভুলভালও করে, কিন্তু আয়াতটা যে আনতেছে এইটাই কিন্তু আমি এখন পর্যন্ত ভুল পাই নাই। ওকে, কেন পাই না, এটা আমার কাছে একটা ব্যাখ্যা আছে, সেটা হচ্ছে যেই নলেজ ওকে ট্রেন করা হয়েছে ওই নলেজে ঘুরে ফিরে কোরআন অনেকবার আসছে, ওই আয়াত অনেকবার আসছে, পৃথিবীর নলেজে তো এই জায়গায় অনেক আছে, ওরকম রিলিজিয়াস অন্য গ্রন্থ। তাহলে দেখেন কোরআন স্টাডি করা মানে মাল্টিপ্লাইড হয়ে গেছে কিন্তু ভাইয়া। মানে আমি আমার যে ট্রিগার, আমি যা বুঝতে চাইতেছি, আমি যেখানে আটকাইতেছি, সেই বা পুরো বাকারাটা আমি যেমন এরকম প্রম্পট রেগুলারলি দেই যে সূরা বাকারার প্রতিটা আয়াত আমাকে একটা করে ট্রান্সলেশন দেন, শানে নজুল দেন, তারপরে হচ্ছে ধরেন ওটা রিলেটেড কোনো একটা কোয়েশ্চেন। আবার এভাবে বলি যে একবারে সব দিয়েন না, মানে 3টা দাও, আমি ওই 3টা পড়ে তোরে আমার যদি কোনো কোয়েশ্চেন থাকে ফলো আপ আমি ওইটা করব, তুমি ওইটা রিলেটেড একটা সামারি আমাকে দিবা ভেরিফাইড, যদিও আমি পরে ওটা আবার ভেরিফাই করি। তাহলে কি হলো, ওই যে তাফসির করার যে ক্যাপেবিলিটি এটা কিন্তু মাল্টিপ্লাইড হয়েছে ভাইয়া। ঝামেলাটা কোথায়, আমি যদি অন্ধের মতো জিপিটিকে মেনে নেই, বাট যেহেতু কোরআনের মানে অন্তত আয়াত আনতে ভুল করতেছে না, আবার যদি এটাও বলে যে ওদের একটা হিডেন এজেন্ডা আছে যে কোরআনের মধ্যেও ওরা এই মানে এই কোরআনের যে আয়াত দিবে এইখানেও ছোট একটা কিছু হয়তো কনস্পিরেসি থিওরি ঢুকায় না। ওকে ওকে, এটা সোহাগ ভাইয়ের খুব পছন্দের জিনিস। কনস্পিরেসি থিওরি আমার ঠিক অ্যানালিটিক্যাল আলাপগুলো নষ্ট করে দেয়। তো হাওয়ার আমি যেটা বোঝা সেটা তো বুঝছি। আমি এবার আরেকটু গতবারের জায়গায় ফেরত যাই। গত বছর মানে আগস্টে বা সেপ্টেম্বরে কোনো এক সময় একটা আকস্মিক বন্যা হয়েছে বোধহয়, যে ফেনী রুই। হ্যাঁ, ইন্ডিয়া পানি ছেড়ে দিয়েছে এরকম শুনছিলাম। হ্যাঁ, তো ওই সময়ে মানে বন্যার কিছু ছবি ফেসবুকে খুব ভাইরাল হয়ে গেছিলো, যেটা পরে দেখা গেলো যে আসলে এআই জেনারেটেড। তো এই যে মিস ইনফরমেশনের যে স্বর্গরাজ্য তৈরি হইতেছে, এটার পেছনে তো এআই এর একটা বিশাল 100%। তো এই যে আমরা এত মিস ইনফরমেশনের শিকার হচ্ছি এবং এটা এআই খুব হ্যাপিলি হেল্প করতেছে, তো এইটা যদি আমরা দেখি যে এআই এর যদি এখন আমি অ্যাসেট এবং লায়াবিলিটি চিন্তা করি, তাহলে তো আমি এর অ্যাসেটটা হয়তো আমার না হলেও চলতো, কিন্তু এই লায়াবিলিটিটা আমি কেমনি এড়াই? হ্যাঁ, মানে অ্যাসেট এটা আমার হয়তো একটা কি বলে, এটা একটা অ্যাডিশনাল অ্যাডভান্টেজ। মানে এই অ্যাসেট না হলে আমার এমন কোনো সমস্যা আসলে হইতো না। আমি ফিল করতেছি সমস্যা, কিন্তু এটা আসলে না হলেও তো মানুষ এত হাজার হাজার বছর চলে গেছে, কোনো সমস্যা তো হয়নি, চলতেছে তো। মানে মানে আমি যদি টেকনোলজিক্যাল যুগ বলি, এআই এর আগে যে টেকনোলজি, সেই টেকনোলজি দিয়েও কিন্তু মানুষ বেশ ভালো মতোই চলতেছিল। কিন্তু এই এআই আসার পরে আমার যে অ্যাসেট যে গেইনটা, সেটার বিপরীতে আমার যে লায়াবিলিটি, সেই লায়াবিলিটি তো আসলে অ্যাসেটের চাইতে অনেক অনেক বেশি। এটা আপনার মনে হচ্ছে? হ্যাঁ, মানে ধরো এই যে মিস ইনফরমেশন দিয়ে তুমি লক্ষ লক্ষ মানুষকে বোকা বানাইতেছো, যুদ্ধ বাধাই দিতেছো, খুন খারাপি করাইতেছো, তো এটা লায়াবিলিটি বেশি নাকি হচ্ছে যে আমার একটা স্ক্রিপ্ট করা বা একটা কোড করে আমার খরচ বাঁচিয়ে দিল, সেইটা অ্যাসেট? আচ্ছা, এখানে একটা আমি যেটা বলতে পারি সেটা হচ্ছে যে 2-1 দিন আগে একটা পেপার আসছে গুগলের, আলফা ইভলভ পেপার আর কি। ওইখানে ওরা যেটা করছে, ওই যে গসিয়ান এলিমিনেশন ছিল না ভাইয়া ম্যাথের, আমার অবশ্য মনে নাই, আমি পেপারটা পড়ছি দেখে, মানে পেপারের জিসটা জানি দেখে বলতেছি। গসিয়ান এলিমিনেশনের একটা অ্যালগোরিদম 56 বছর ধরে এই অ্যালগোরিদমটা আছে। তো রিসেন্টলি গুগলের এই যে আলফা ইভলভ, ওরা হচ্ছে ওই অ্যালগোরিদমটার মানে ওই অ্যালগোরিদম তো নর্মালি কি শর্টেস্ট পসিবল ওয়েতে বেস্ট কাজটা করার জন্য চেষ্টা করে যে কোনো অ্যালগোরিদম মেবি। ওই অ্যালগোরিদম হচ্ছে একটা বেটার অ্যালগোরিদম। ওই এআইটা আলফা ইভলভ যেটা ও হচ্ছে মানে করছে 56 বছর ধরে কিন্তু এই অ্যালগোরিদম স্ট্যাবলিশড। এবং এটা এমন না যে, যদিও আমি এটার একদম ভিতরে ঢুকে মানে ভেরিফাই করে দেখি নাই, বাট গুগলের স্ট্যাবলিশড পেপার মানে গুগলের সাইটে দিছে এবং এটাকে অনেকেই কোট করছে, মানে রেফারেন্স দিছে। সো এই যে টেকনোলজিক্যাল ইমপ্রুভমেন্ট হচ্ছে, তারপরে মেডিকেল ইয়েতে প্রোটিন মানে মেডিকেল সায়েন্সেও হিউজ অ্যাডভান্সমেন্ট হবে। না, আমি সবই বুঝছি, আমি বলতেছি যে এই অ্যাসেটগুলো না হলেও আমার লাইফে এমন কোনো হ্যাম্পার হইতো না। ওকে, আমি পয়েন্টটা বুঝছি। তাহলে যদি হ্যাম্পার হইতো না, এইটা তো ভাই যে কিন্তু লায়াবিলিটি যা হইতেছে, এই লায়াবিলিটি তো আমি মানে চান নাই। হ্যাঁ, এই লায়াবিলিটি তো আমি অ্যাভয়েড করতে পারতেছি না। এই বিশাল লায়াবিলিটি থেকে আমি কিভাবে করব? হবে ও প্রশ্নটার মানে আমার কাছে দুটো অ্যাঙ্গেল মনে হচ্ছে। একটা অ্যাঙ্গেল যেটা, সেটা হচ্ছে আপনি কি এইটা বলতেছেন কিনা লায়াবিলিটিস বেশি, অনেক অনেক বেশি। তো আমি এটার সাথে মানে মানে আমি আসলে ওই যে একটু মানে পসিবিলিটি এন্ডে দেখি, তো সেই জায়গা থেকে আমার কাছে মানে লায়াবিলিটি এত বেশিও মনে হচ্ছে না। তুমি মিস ইনফরমেশনকে কিভাবে তুমি মিস ইনফরমেশন তো আগেও ছিল ভাইয়া। এই যে
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এই যে জেনারেটিভ এআই এর যে বুম, তার আগে ওই যে ব্রেক্সিট কেলেঙ্কারি, তারপরে হচ্ছে যে ট্রাম্প যখন প্রথমবার আসলো, ও কিন্তু সোশ্যাল মিডিয়াকে হেভিলি ইউজ করছে। কি করছে ওইখানে, কিন্তু অন্য আর একটা ডিফেক্ট করে নাই ওইখানে। ধরেন ও করছে একটা অ্যাড চালাইছে যেখানে বলছে যে মেসি, এই ওরা কোন পার্টি, ডেমোক্র্যাট না রিপাবলিকান আমি জানি না, মানে ট্রাম্প যেই গ্রুপের, মেসি হচ্ছে এই গ্রুপকে মানে সাপোর্ট করে। এই একটা কাদেরকে দেখে, এটা ম্যানিপুলেশন, এটা ম্যানিপুলেশন, এইটা কিন্তু ঠিক না, মানে ডিপ ফেক না। আপনি বলতেছেন ডিপ ফেকটা আসছে, কিন্তু আমি যে কোর জায়গায় যেতে চাইতেছি সেটা হচ্ছে যে ডিপ ফেক যেমন ক্ষতি করতেছে, টেকনোলজির ম্যানিপুলেশন যুগে যুগে ক্ষতি করে আসছে। বাট সেইটার কারণে কিন্তু এই ম্যানিপুলেশন তো মানুষ মানে ওই যখন ওই গুহায় বসে একজন আরেকজনের সাথে গল্প করতো তখনও ম্যানিপুলেট করতো। সো ম্যানিপুলেশন এটা একটা আলাদা স্কিল। কিন্তু তুমি তোমার মতো দেখতে একটা লোক তোমার সব ছবি টবি আমার কাছে দিতেছে, তখন আমি আসলে তো রিয়ালিটিকে আমি তো তখন আলাদা করতে পারবো না। হ্যাঁ, সো সেইখানে তো কোনো ম্যানিপুলেশন না, এটা তুমি সরাসরি চিটিং করতেছো। হ্যাঁ, তো চিটিং আর ম্যানিপুলেশন তো এক না। কেন চিটিংও তো, যে মেসি যে মিথ্যা কথা বলছে, তো মেসি যে ট্রাম্পকে সাপোর্ট করে এরকম একটা ইয়ে যদি করে, সেটা তো মিথ্যা কথা না, এটাও তো চিটিং। আমি যে জায়গাটা বলতে চাইতেছি সেটা হচ্ছে যে আপনার টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট আসলে আটকানো, আমার আইডিয়া অনুযায়ী মানে এটা হচ্ছে যে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্টের মতো। না, টেকনোলজির তো আমি পক্ষে না, আমি তো বললাম যে টেকনোলজির যুগেই তো বলতেছি যে এআই এর যে ইগুলা, এআই তো খুব বেশি দিন আগের কথা না, তার আগেও তো টেকনোলজি অনেক দূর আগে গেছে, তাই না? সো যদি তোমার আমি এইভাবে বলি যে তুমি অফলাইনে যেটা বলতেছিলা যে ইঞ্জিন প্রথম আবিষ্কার করলো, তারপরে অনেক ইম্প্যাক্ট পড়লো, বা তুমি কম্পিউটার ইনভেনশন বলো, কম্পিউটারের যে ইম্প্যাক্ট স্কেল বিচার করো, এআই এর আসলে ইম্প্যাক্ট কি? এআই এর ইম্প্যাক্ট যেটা হবে মানে শুরু হয়ে গেছে, ধরেন এই যে মেডিকেল যত কাজ, এই মেডিকেলের যে যত রিপোর্ট, ডিসিশন মেকিং, এই টাইপের জিনিসগুলায় ধরেন আগে 100 জন মানুষ লাগলে আপনার এইখানে 2 জন মানুষ লাগবে, 3 জন মানুষ লাগবে। এটা কালকের কথা বলতেছি না, ধরেন শর্ট, মানে খুব বেশি দূরেও না আবার এটা। আর বাট এই জিনিসটা আলটিমেটলি হবে কি না এটা ডিপেন্ড করবে পলিসি মেকার, রুল মেকার, কোম্পানি ওনার যারা। বাট এইখানে ওই জিনিসটা চলে আসে যে আমি যদি চিপ মানে লেবার পাই হিউম্যানের বদলে, বেটার কোয়ালিটি, 24 আওয়ার চলতে পারবে, ওই থিওরিতে গেলে এআই আসলেই টেক ওভার করবে। তো এআই যদি টেক ওভার করে, ধরেন মেশিন আসার পরে মানুষের কী লাভ হয়েছিল? মানুষের যেটা লাভ হয়েছিল যে মানুষের মুভমেন্ট কম, মানে মেশিনের উপরে ভর করে মানুষ মুভমেন্ট করছে, বা রিপিটেটিভ টাস্ক মানুষ ইয়েকে দিয়ে মানে মেশিনকে দিয়ে করাইছে। এখন যেটা আসছে যে ইন্টেলিজেন্স মেশিন আসছে, এখন হচ্ছে ইন্টেলিজেন্সও মানুষ হ্যান্ড ওভার করে দিবে মেজরিটি ক্ষেত্রে। তো এটার যেমন ব্যাড ইফেক্টও থাকবে, আবার অ্যাডভান্টেজও থাকবে। ধরেন যখন ঘোড়ার গাড়িতে করে যাওয়া লাগতো বা হেঁটে যাওয়া লাগতো, তখন যেরকম, আমি বলতেছি না, আমি কিন্তু এটা বলতেছি না যে ভালো খারাপ, আমি বলতেছি যে এফিসিয়েন্সি গেইন। হ্যাঁ, বুঝছো, বলো এফিসিয়েন্সি গেইন। সো সেই জায়গায় ওই যে তাহলে ঘোড়া দিয়ে গেলে একটু তাড়াতাড়ি যাইতে পারতাম হেঁটে যাওয়ার চেয়ে, আবার গাড়ি আসার পরে আরও তাড়াতাড়ি যাইতে পারতেছি। আবার ঘোড়ার কিছু প্রবলেম ছিল যে ঘোড়াকে আবার খাওয়াইতে হইতো, রেস্ট দিতে হইতো। গাড়িতে হচ্ছে একটু পরপর ফুয়েল নিতে পারলেই হয়ে যায়। গাড়ির টেকনোলজির পরে প্লেন টেকনোলজি আসলো, ট্রেন টেকনোলজি আসলো, এফিসিয়েন্সি গেইন হলো। এতদিন পর্যন্ত যেটা হয়তো যে রিপিটেটিভ টাস্কে এফিসিয়েন্সি গেইনে মানুষ ম্যাক্সিমাম লেভেলে চলে গেছিলো, মানে যে কোনো রিপিটেটিভ টাস্ক মানুষ ইয়ে করে ফেলতো, মানে মেশিনকে দিয়ে করায় ফেলতো। এআই যেটা করবে রিপিটেটিভ না, কনটেক্সচুয়াল টাস্ক, স্পেশালাইজড টাস্ক, এইটাও। কিন্তু যদি বলি প্রবলেম সলভিং এর জায়গায় বলি, এআই আসলে কোন প্রবলেমটা সলভ করতেছে? মানে রিপিটেটিভ, মানুষ তো একটা রিপিটেটিভ প্রাণী, তাই না? মানে ধরো যে কম্পিউটার কোন প্রবলেমটা সলভ করছিল, এই যে খাওয়া, ঘুম, এগুলো তো প্রত্যেক দিনই মানুষ করে, গোসল, এগুলো তো খুবই রিপিটেটিভ কাজ, তাই না? তো সেক্ষেত্রে এই রিপিটেটিভ কাজ করা, এটা তো এমন কোনো প্রবলেম সলভ না আসলে। মানে এটা তো তুমি একটা জিনিসকে আসলে জোর করে প্রবলেম ফিল করাচ্ছ না। মানে ধরেন গাড়ি কেমন প্রবলেমটা সলভ করছিল? এই যে ডিস্টেন্সের যেটা বললা, যে তোমার হাইটা যাইতে হইতো, হাইটা যাইতে তোমার হয়তো 1 মাস লাগতো, সেটা তুমি হয়তো 7 দিনে চলে যাইতে পারতেছো। ওকে, আমি যে ভাইয়া আমাকে পরশু একটা কাজ দিছে, উনি হচ্ছে 10,000 টাকা বোধ হয়, 7 দিন লাগছে মনে হয়, 7 দিন, আমি ডেটটা জানি না, বাট আমার কাছে কথা শুনে মনে হয়েছে যে 7 দিন লাগছে একটা ওয়েবসাইট বানানো একজনকে দিয়ে। আমি ওটা 3 ঘন্টায় বানাইছি।
মানে ওইটা বলতে ঠিক ওইটাই না, ওই প্যাটার্নের একটা ওয়েবসাইট 3 ঘন্টায় বানাইছি এআই টুল দিয়ে। তারপরে ধরেন একটা ক্যাম্পেইন প্ল্যানিং করে দেওয়া লাগবে একজনকে। আগে ওই ক্যাম্পেইন প্ল্যানিংটা করতে গেলে আমার আবার কিছু উইকনেস আছে। আমার হচ্ছে ধরেন অনেক বেশি ক্রিয়েটিভ আইডিয়া নিয়ে আসতে পারবো, বাট সেটাকে অর্গানাইজ করা একটু ডিফিকাল্ট আমার জন্য। মানে ক্রিয়েটিভ আইডিয়াকে অর্গানাইজড করে একটা ফ্লো মেনটেন করে নিয়ে যাবো, এটা ডিফিকাল্ট। সো আমার কাছে এখন একটা জিপিটি আছে, যেই জিপিটিটাতে হচ্ছে আমি এরকম র্যান্ডম আইডিয়াস দিয়ে দিই, আমার যতগুলা মেইন থিঙ্কিং আছে ওগুলা দিয়ে দিই। ওকে আমার বলা আছে ব্যাকএন্ডে যে তুমি হচ্ছে যে কোনো আইডিয়াকে এইভাবে অর্গানাইজ করে আমাকে আউটপুট দিবা। তো যেটা বললাম যে ওই যে তাহলে দেখেন ওইখানেও কিন্তু আউটপুট মানে গেইন হয়েছে, এফিসিয়েন্সি গেইন হয়েছে। যে আমি নিজে জানি যে এই ওয়েবসাইটটা যদি আমি এআই ছাড়াই বানাইতাম, ধরেন ওয়ার্ডপ্রেস ইউজ করে বা হোয়াট এভার, মানে অন্য যে কোনো, মানে মেইনলি ওয়ার্ডপ্রেস ইউজ করে বানাইতাম, আমার 7-8 দিন অ্যাটলিস্ট লাগতো। ইভেন আমার ডিজাইনারের কাছেও যাইতে হতো। তারপরে ধরেন কন্টেন্টও, মানে আমার আইডিয়াস আছে কিন্তু বসে বসে প্রত্যেকটা লাইন লেখার মতো আমার ধৈর্য নাই যে একটা ওয়েবসাইটের। ওইটা আমি আমার ওই যে কন্টেন্টের যে হেড আমার সাথে কাজ করে ওনাকে আমি হ্যান্ড ওভার করে দিতাম। বাট এইখানে আমি যেটা করছি, আমি খালি স্টেপ বাই স্টেপ প্রম্পটিংগুলা কন্টেন্টের জন্য ঠিক করছি, তারপরে সেকশনগুলা কি থাকবে ওই ওয়েবসাইটে ওইটা ঠিক করছি, এরপরে ওই অনুযায়ী কিন্তু বাকিগুলো এআইকে দিয়েই করাইছি। কিছু জায়গায় এখন তুমি যে আলাপটা যে অ্যাঙ্গেলে নিয়ে যাচ্ছ, আলাপটা কিন্তু সেখানে না। তুমি মানে বিষয়টা কিন্তু এরকম না যে এআই এর পক্ষে অথবা বিপক্ষে, সেই বাইনারিতে কিন্তু আলাপটা হচ্ছে না। আচ্ছা, আমার আলাপটা হচ্ছে যে এআই আসলে কত লিমিট পর্যন্ত যাওয়া উচিত। সো আমার আলাপটা মূলত মানে এক্সটেন্ট, কোন এক্সটেন্ট পর্যন্ত আমি এআই কে আসলে অ্যালাউ করব, বা কোন এক্সটেন্ট পর্যন্ত আসলে আমার এআই নিয়ে যাওয়া উচিত। সো আমার প্রশ্নটা ওই অ্যাঙ্গেলে, মানে এআই এর উপকারিতা অপকারিতা এটা তো ব্যাখ্যা করার কিছু নাই। আচ্ছা, আমি বুঝতে পারছি আপনার যে যেমন কম্পিউটারের তো নিজের ক্ষমতা ছিল না যে একটা সময় আমাকেই রিপ্লেস করে দিবে। হ্যাঁ, আপনার কোশ্চেনটা কি এই অ্যাঙ্গেলে? হ্যাঁ হ্যাঁ, মানে আমি বলতেছি যে কোন জায়গায় আমার ফুল স্টপটা টানতে হবে। হ্যাঁ, মানে সেই লিমিটটা, মানে এখন আনলিমিটেড আমি যদি এআই করি, মানে ইউজ করা শুরু করি বা ওইটা নিয়ে ইনভেস্ট করা শুরু করি, আমার মূলত মানে কোশ্চেনটা ওইখানে। এটা কিন্তু পক্ষে বিপক্ষের বিষয়। বুঝতে পারছি ভাইয়া, মানে আপনার প্রশ্নটাকে আমি যদি, মানে আমি যেভাবে বুঝতেছি সেটা হচ্ছে যে ফুল, মানে আমরা কি কোন পর্যন্ত লিমিটে গিয়ে আমরা একে আটকাবো এইটা, মানে আপনি কি এটা বলতে চাইছেন? হ্যাঁ, মানে এআই লিমিটটা আসলে কত দূর যাওয়া উচিত, মানে তুমি আসলে তোমার যে ফ্যান্টাসি, সেই ফ্যান্টাসিতে আসলে এআই এর কাছ থেকে তুমি মানে একদম প্রাইম এআই এর কাছ থেকে আমি ইন্টেলেকচুয়াল, মানে ইন্টেলেকচুয়াল যেসব জিনিস, মানে ইন্টেলেকচুয়াল লেবার, ধরেন আমার অবজেক্টিভ সার্ভ করার জন্য, আমার অবজেক্টিভ হইতে পারে টাকা কামানো, আমার অবজেক্টিভ হইতে পারে পৃথিবীতে ইসলামের প্রসার, আমার অবজেক্টিভ হইতে পারে ধরেন আমার মেয়েকে, মানে মেয়ের জন্য একটা বেটার ফিউচার। এরকম আমার যে অবজেক্টিভ পার্সোনাল লেভেল হোক বা ধরেন কালেকটিভলি হোক, এই অবজেক্টিভের জন্য যে ইন্টেলেকচুয়াল লেবার, এই লেবারে মানে আমি যদি কনফার্ম হয়ে যাই যে হিউম্যান ইন দ্য লুপ ছাড়াও, মানে একজন হিউম্যান মানে মনিটর করা ছাড়াও, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন বলতেছি, মনিটর করা ছাড়াও সে ওর সেলফ এটা করে ফেলবে, এবং আমি জানি যে ও আমার আমার বাইরে চলে যাবে না। মানে এইরকম একটা থিওরিও চালু আছে যে সেলফ ইমপ্রুভিং এআই যদি এরকম হয়, ওর মানে কনসাসনেস চলে আসে, এটাও আছে, তখন ও যে সিস্টেম বের হয়ে যেতে পারে, মানে সিস্টেম টেক ওভার করে নিতে পারে। এটাও কিন্তু একটা রিয়েল থ্রেট হিসেবে বড় বড় সায়েন্টিস্টরা দেখে। আমি ওইদিকে যাইতেছি না, মানে আমি হচ্ছে কাইন্ড অফ এআই ম্যাক্সিমালিস্ট বলতে পারেন। মানে আমি হচ্ছে যে এফিসিয়েন্সি গেইনের পক্ষে, আমি যে একটা টুল দিয়ে যদি আমি একটা কাজ করতে পারি, আমি ওই টুলের সর্বোচ্চ ইউজ করব, বাট ভ্যালুজের মধ্যে থেকে, যেই ভ্যালুজ মানুষের ক্ষতি করবে না। বাট যারা বড় বড় সায়েন্টিস্ট আছে অনেকে বলতেছে যে এই টেকনোলজির মধ্যে ইনহেরেন্টলি ওইটা আছে যে এ ইটসেলফ টেক ওভার করে ক্ষতি করতে পারবে, বাট ওইটা আসলে মানে আমার পার্সোনাল যে আন্ডারস্ট্যান্ডিং এখন পর্যন্ত, আমার আন্ডারস্ট্যান্ডিং খুবই কম, কিন্তু আমি যতটুকু বুঝছি যে ওটার চান্স আমি অন্তত ফিল করতেছি না আর কি, টু বি অনেস্ট। মানে আমি ব্যাখ্যা করতে পারবো না যে কেন ফিল করতেছি না, বাট আমি ফিল করতেছি না। কিন্তু আমি ওই যে আমার পারপাস সার্ভ করার জন্য, পজিটিভ পারপাস, অ্যাজ আ মানুষ আমি যদি খারাপ হই তাহলে তো আমি খারাপ পারপাসই সার্ভ করবো। ওইখানে যে ইন্টেলেকচুয়াল লেবার, এইটা আমি ফুললি অটোমেটেড। এইখানে মানে তোমার এই আলাপটাতে মানে যে জিনিসটা আমি গ্যাপ খুঁজে পাচ্ছি সেটা হচ্ছে যে ক্যাপাসিটি তো সেম না। মানে তোমার যে ক্যাপাসিটি, হাসান মাহবুব কাকার ক্যাপাসিটি তো সেটা না, বা সনেটের ক্যাপাসিটি তো সেটা না, তো আমার চেয়ে বেশি হইতে পারে। হ্যাঁ হ্যাঁ, মানে সবার ক্যাপাসিটি তো সমান না, তাই না? এখানে প্রত্যেকেরই ক্যাপাসিটি যার যার তো কম বেশি আছে। সো তুমি যখন এই ইন্টেলেকচুয়াল লেবার জিনিসটাকে একটা ওই ডেমোক্রেটাইজ করে ফেলবো, তখন তো এই ক্যাপাসিটি অনুযায়ী আসলে ডিফার করবে। তো সেক্ষেত্রে তো তুমি এইটাকে আসলে ওই যে ম্যাক্সিমাইজেশনের যে গল্পটা, ওই গল্পটা তো আসলে কোথাও গিয়ে শেষ হচ্ছে না। শেষ হওয়ার জন্য অ্যাকচুয়ালি একটা সীমানা, যেমন ধরো
বাংলাদেশ, আমি জানি যে এইটুক হচ্ছে বাংলাদেশের সীমানা, এরপরে ইন্ডিয়া বা মিয়ানমার, তাই না? এখন তুমি বা সনেট বা হাসান মাহবুব কাকা, তাদের ক্ষেত্রে কিন্তু এই সীমানা আলাদা হবে না, তাই না? মানে তোমার কাছে যেটা বাংলাদেশ, তার কাছেও সেটা বাংলাদেশ, তোমার কাছে যেটা ইন্ডিয়া, তার কাছে সেটা ইন্ডিয়া। তো আমি ওইরকম একটা চাচ্ছি, মানে ওইরকম একটা চাচ্ছি যেটা আসলে পার্সন ভেদে, পার্সনের ক্যাপাবিলিটি, ক্যাপাসিটি বা ডেমোগ্রাফির ওই ভেদে আসলে ডিসক্রিমিনেশন করবে না, মানে এটা হবে না, মানে ডিফার করবে না। কিন্তু তুমি যখন ইন্টেলেকচুয়াল লেবার বলো, তখন তো আসলে সেটা কিন্তু ডিফার করবে, যে যার মধ্যে ডিফাইন। এটা কি ভাইয়া, এটা তো সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট অলওয়েজই ছিল। ধরুন কম্পিউটার আসার পরে জাকারবার্গ কম্পিউটারে বসে ফেসবুক বানাইছে, আরেকজন ধরেন এই পর্ন দেখছে, এটা তো ভাই হবেই, কিছু করার নেই। মানে এটা কিছু করার নেই ভাইয়া, মানে এটা এই জন্যই আমার মানে মূল কথা হচ্ছে যে ভাই, ইউ জাস্ট নিড টু আস্ক দ্য রাইট কোয়েশ্চেন্স মানে নিজের অবজেক্টিভটাকে। না, আমাদের আলাপটা কিন্তু বেসিক্যালি কি ফিল করি বা কি হওয়া উচিত সেইটার কথা। ধরো যে তুমি বললা যে এই জাকারবার্গ ফেসবুক বানাইছে, আবার ওইটা ব্যবহার করে কেউ পর্ন সাইট বানাইছে, ঠিক আছে, এটা বানাইছে। কিন্তু যখন কেউ ধরো যে কম্পিউটার যখন আসা শুরু করলো, লাইক কবে আসা শুরু করছে, 1926-এ না কবে, আমি আচ্ছা ধরা যাক কোনো একটা সময় 1960 সালে তুমি আমি ডিসকাশনে বসছি কম্পিউটার আসলে কি হওয়া উচিত। ইন্টারেস্টিং। তো 1960 সালের এই আলাপে যখন আমি বলতেছি যে ঠিক আছে, কি বলে, হাসান মাহবুব কাকা কম্পিউটারে পর্ন দেখবে আর সনেট হচ্ছে ফেসবুক বানাবে, কিন্তু কিন্তু এই যে সে একজন যে পর্ন বানাবে এবং একজন যে ফেসবুক বানাবে, এইটা আসলে যে হবে মানে নির্ধারিত হবে, সেইটা এই টিক চিহ্ন থাকলে সে হচ্ছে ওইটা বানাইতে পারবে, এই টিক চিহ্ন থাকলে সে ফেসবুক বানাইতে পারবে। সো আমি ওই যে কনভেনশনগুলো ফিক্স করে দিলাম, তারপর তুমি এরকম করো। সো বেসিক্যালি আমাদের আলাপটা হচ্ছে যে কি হওয়া উচিত হাইপোথেটিক্যালি, সেটা ইন রিয়েলিটিতে সেটা নাই হইতো। আদর্শ গ্যাস, ও আচ্ছা, আমি এবার আদর্শ গ্যাস সমীকরণের যেটা পিভি ইকুয়ালস টু এনআরটি, আদর্শ গ্যাস বলতে এক্সিস্ট করে, তো এরকম আর কি। বুঝতে পারছি। সেই ক্ষেত্রে ভাইয়া যদি প্রশ্নটা আমাকে আরেকবার বলেন, আমি তাহলে এবার যে আমরা আসলে মানে এআই এর আসলে আমরা কোন লেভেল পর্যন্ত আসলে আমাদের একটা ওই বর্ডার, যেটা বর্ডার থাকা উচিত। ওকে, কোন লেভেল পর্যন্ত? তাইলে আমি যদি কোন লেভেল পর্যন্ত, এখন এই মুহূর্তে আমার কাছে মনে হইতেছে যে ধরেন একজন হইলেও হিউম্যান অলওয়েজ মানে এআইকে মনিটর করবে, অ্যাটলিস্ট একজন যে আসলে কেপেবল এইটার, মানে এ কোথায় ফ্ল করতে পারে, কোথায় ঝামেলা করতে পারে, হিউম্যান ইন দ্য লুপ বলে আর কি এই জিনিসটাকে। মানে এআই এর যে এজেন্টিক মেকানিজম, এখন হচ্ছে 2025-এর এই টাইমটা হচ্ছে এজেন্টিক এআই এর বুম হইতেছে আর কি, যেখানে হচ্ছে এআইকে কাজ করতেছে ওরা। এই যে কোডেক্সের কথা বললাম, ওটা একটা এজেন্টিক টুল, এরকম অনেক এজেন্টিক টুল আসতেছে, আরও আসবে, মানে ভরে যাবে এজেন্টিক টুলে। তো তাহলে ধরেন যে কোনো এজেন্টিক টুলই, যে কোনো এআইকেই মানে হিউম্যান মনিটরিংয়ের আন্ডারে অবশ্যই রাখা উচিত, এটা আমার হচ্ছে সেফটির জন্য আর কি। কিন্তু মানে ওই আমার পার্সোনালি হচ্ছে যদি এরকম আছে, আমি বুঝছি যে আমি ওর উপর ভরসা করতে পারি, তাহলে আমি আসলে থাকবো না। বাট যদি ওই লাইনটাই টানা উচিত যে একজন অ্যাটলিস্ট কেপেবল হিউম্যান এআই সিস্টেমকে, মানে চাবিটা তার কাছে আসে, চাইলে যে কোনো টাইমে সে বন্ধ করতে পারবে। হ্যাঁ, কিন্তু যদি এবার ইয়ার জায়গায় আসি, আই রোজগারের কথা বলা শুরু করি, ধরা যাক সোহাগ ভাই একটা এরকম এআই নিল, তাহলে তো তখন আর তোমার দরকার পড়বে না, তুমি সনেট, হাসান মাহবুব কাকা এরকম সবাই তখন রিপ্লেস হয়ে যাবে। আমি এই মুহূর্তে এরকম সেট আপ করতে পারবো যেখানে একটা পুরা মার্কেটিং টিম ভিডিও এডিটর ছাড়া আর ইমেজের মধ্যে, মানে ইমেজের মধ্যে বাংলা টেক্সট ছাড়া, মানে যেটা বললাম এখন পর্যন্ত ব্যারিয়ার কোনটা, ভিডিও এডিটিং পুরোপুরি ভালো মতো এখনও অটোমেটেড হয় নাই, ভিডিও এডিটিং আর হচ্ছে যে কোনো ইমেজ, এরকম টিম বানায় ফেলা যাবে। হ্যাঁ, তো আমার প্রশ্নটা হচ্ছে যে কিন্তু তোমাদের বাসা ভাড়া দিতে হবে, যদি তোমার নিজের বাড়ি আছে তোমার বাসা ভাড়া দিতে হবে। আমার মানে আববার করে যাও আমার হয় ভার, হ্যাঁ, কিন্তু চাল কিনে খাইতে হবে, কেনাকাটা করতে হবে, সো টাকা তো ইনকাম করতে হবে। তাইলে এই যে যাদের আসলে যে চাকরিগুলো চলে যাবে বলে মনে হচ্ছে, সো তারা তাহলে তখন অর্থ উপার্জন করবে কি দিয়ে? একটা বড় ইয়ে হচ্ছে ওই যে অ্যাটেনশন ইকোনমি, যেটা এই যে ফেসবুকে যারা সেলিব্রিটি হয়, কন্টেন্ট ক্রিয়েশন, পার্সোনাল ব্র্যান্ডিং, এইগুলার মোটামুটি অনেক দাম বাড়বে। আর থিওরিটিক্যালি ওনারা যেটা বলতেছে যে মানে যারা পলিসি মেকার বা এই টাইপের আলোচনা, মানে এই অ্যাঙ্গেলের আলোচনাগুলো নিয়ে যারা মাথা ঘামায়,
আমি আসলে ডিটেল জানি না, কারণ আমি তো একটু বায়াস ওই দিকে দেখি, বাট ওনারা মেইনলি ইউনিভার্সাল বেসিক ইনকাম বা পলিসি এমনভাবে করা, ধরেন এরকম পলিসি করবে যে 50% এমপ্লয়ি নেওয়াই লাগবে, যে কোনো কোম্পানিকে একটা দেশে যদি রান করতে হয় তাহলে 50% হিউম্যান এমপ্লয়ি নিতেই হবে, এরকম পলিসি আনার থিওরিটিক্যাল মানে থাকবে এটা। বাট ইন জেনারেল মানে প্রবলেমটা কিন্তু আছে যে ঘটনা যেখানে গিয়ে দাঁড়াবে, মানে দাঁড়ানোর জন্য সমস্ত ম্যাটেরিয়াল রেডি, এখন কীভাবে ওই জায়গায় গিয়ে দাঁড়াবে, কিভাবে শেপ আপ হবে, ওইটা আসলে ভাইয়া মানে সময়ই বলে দিবে। আর এটার জন্য অনেক মুখপাত্র আছে যারা কথা বলতেছে, বাট এটা এই পোর্শনটা বেশি না, বেশিরভাগই হচ্ছে যে ক্যাপিটালিস্ট মানে অ্যাডভান্টেজটা নেওয়ার জন্যই মানে ইন্টারেস্টেড, বাট হিউম্যানিটেরিয়ানও অনেকে আছে। হ্যাঁ, যদি আমি ক্যাপিটালিস্টের কথাই বলি, আমার বন্ধু তুহিন যেটা বলে সবাই যদি খালি প্রোডাক্ট বানায় বেচবে কার কাছে, এবং বেচার টাকাটাই বা কোত্থেকে আসে। তো তোমার এটা থেকে যদি আমি বলা শুরু করি, মানুষ কি আসলে তাহলে নিজেই নিজের জন্য গভীর কুয়া খনন করতেছে ডুবে মরার জন্য? ওভাবে তো মানে বলা যায়, মানে অনেক মানে এই টুল মানে বলা যায়, মানে আমি নিজে ওই যে বানাইছি, একটা গল্পের বই ছিল না বিখ্যাত ফ্র্যাঙ্কেনস্টাইন, বলা যাইতে পারে, বাট যদিও আমি কিন্তু এটার পক্ষে না, বাট এই ন্যারেটিভটাও আসলে খুবই পাওয়ারফুলি এটা নিয়ে কথা বলা যাবে। আমি হচ্ছে পজিটিভিটির পক্ষেই, মানে এই টুলের ম্যাক্সিমাম ইউজের ক্ষেত্রে, বাট বানাইছে ভাইয়া বলা যেতে পারে, হইতেও পারে, এবং এটা নিয়ে বড় বড় সায়েন্টিস্টরা কিন্তু অনেকেই বলতেছে। ইভেন আমি এরকমও দেখছি যে এই যে মেশিন লার্নিং বা ডিপ লার্নিংয়ের যারা পায়োনিয়ার সায়েন্টিস্ট, এরকম এক দুজনের কথাও শুনছে যে তারা এখন রিগ্রেট করতেছে, মানে যে কেন তারা এই টেকনোলজিকে ট্রিগার করছে, এটা নিয়ে করতেছে। বাট ট্রিগার হয়ে গেছে ভাইয়া, মানে ইগনাইট হয়ে গেছে, দাবানল ছড়াবেই। আমি পূর্ব কিনা এটা হচ্ছে মানে দাবানল ছড়াবেই, আমি পূর্ব কিনা এটা হচ্ছে আমার মানে এটা আমার চয়েস। আর মেজরিটি বাধ্য হবে ভাইয়া। কম্পিউটার, ইংলিশ, কেন এখন পাবলিক পাগলের মতো ইংলিশের কোচিং করে? বিকজ তারা দেখতেছে এটা একটা বেসিক স্কিল হয়ে দাঁড়াইছে। তারপরে কম্পিউটারের কোর্সের দোকান ভরে গেছে না, মানে একটা সময় কম্পিউটার শেখা। বাট এখন ছোট থেকেই এই যে আমাদের বাচ্চা কাচ্চারা, এদের হয়তো এআই শেখা লাগবে না, এরা ইটসেলফ এআই ডিপেন্ডেন্ট হবে। বাট এখনকার যে আমাদের যে জেনারেশন, আমাদের পরের যে জেনারেশন, আর একটু আগেরও স্টুডেন্টদের মধ্যে আমি দেখছি যে অ্যাওয়ারনেস বেশি তুলনামূলক, বাট এদেরকে হচ্ছে এখন এইটার সাথে কোপ আপ করতে হবে। ওকে, যদি আমরা ইভলিউশনের থিওরি দিয়ে দেখি যে মানুষের যে ইভলিউশনের যে ধাপ, সেইখানে দেখা গেছে সে আসলে ফিজিক্যালি ইভলভ হয়েছে, তাই না? সো তাহলে এখন এআই এর এই জায়গায় কি, তাহলে এখন মানুষ মেন্টালি ইভলভ হয়ে আবার নতুন কিছু স্কিল, নতুন কিছু বৈশিষ্ট্য কি তাহলে মানুষ এখন আসতেও পারে, অ্যাচিভ করে ফেলবে, যেটা আসলে তখন এআই ওই জায়গায় পৌঁছাইতে পারবো না বলে তখন আবার মানুষ টিকে যাবে? মেবি এরকম কিছু মনে হয় যে হ্যাঁ, এটা মানে সোহাগ ভাইও এরকম বলছে, সেটা হচ্ছে যে সাইবর্গ বা ধরেন এই যে নিউরাল লিঙ্কের আপনি নাম শুনছেন কিনা জানি না। নিউরাল লিঙ্ক হচ্ছে এলন মাস্কেরই একটা কোম্পানি, ওরা হচ্ছে ব্রেইন চিপ বানাইতেছে। ওই ব্রেইন চিপ কানেক্ট করে দিলে সোহাগ ভাই কি এর মধ্যে কোনো কনস্পিরেসি থিওরি বের করছে নাকি, ইলুমিনাটি বা এই ধরনের কোনো? না, আমাকে বলে নাই, মানে আমি বের করলে আমি জানি না, কিন্তু আমাকে উনি অলওয়েজই, ওনার তো একসময় এই ইলুমিনাটি এবং কনস্পিরেসি থিওরি হেভি পছন্দের টপিক ছিল। যাও বলো। হ্যাঁ ভাইয়া, এই আমাকে খুবই মানে আমার মানে উনি আমাকে সাইবর্গের গল্পটা তো মানে নিউরালিঙ্ক হচ্ছে এরকম একটা কোম্পানি যেটা হচ্ছে যে ব্রেইন চিপ বানাইতেছে। তো সেই জায়গা থেকে যে হিউম্যান আর মেশিনের যেই মানে হিউম্যান আর মেশিন আরও অনেক বেশি ওভারল্যাপ হওয়ার দিকে যাওয়ার পসিবিলিটিস আছে। সোহাগ ভাই আর একটা ইন্টারেস্টিং থিওরি বলছে যে মানুষের, আমি অবশ্য কনসেপচুয়ালাইজ করতে পারি না এই জিনিসটাকে, আমার কাছে একটু বেশি অ্যাবস্ট্রাক্ট, বাট আপনি হয়তো করতে পারেন। সেটা হচ্ছে যে মানুষ হয়তো তার তখন প্রসেসরটা ভাড়া দিবে আর কি, মানে এমন টাইম আসতে পারে যেখানে আসলে মানুষের একমাত্র নিড থাকবে যে ব্রেইন বা প্রসেসর, এইটাকে রেন্ট দিবে আর কি। মানে কারণ এখন কিন্তু এই যে $500 বিলিয়ন যে প্রজেক্ট আমেরিকার সাথে চ্যাট জিপিটির, এই স্টারগেট প্রজেক্ট, এটা কিন্তু মেইনলি এই কারণেই যে হিউজ প্রসেসিং পাওয়ার লাগতেছে, পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় টেকনোলজিক্যাল ইনভেস্টমেন্ট। তো ওই জায়গা থেকে, এবং চান্সেস আছে যে আমরা ওই দিকেই যাচ্ছি। যেমন নতুন যে টুলটা আসতেছে ভাইয়া, সেটা হচ্ছে যে চশমা টুল আর কি। চশমার মধ্যেই চ্যাট জিপিটি বা জেমিনাই থাকবে, ভিজুয়াল মানে অডিও ভিডিও সবই বুঝবে। চশমা পরার প্রবণতা দুনিয়াতে অনেক বাড়বে যা বুঝতেছি, যদি না এর মধ্যে অন্য আরও বেটার কোনো টেকনোলজি চলে আসে। মানে চ্যাট জিপিটি আমরা এখন লিখে অ্যাক্সেস করতেছি না, তখন হচ্ছে এখানে মাইক্রোফোন এগুলো সব অলরেডি আছে, আমেরিকায় টুকটাক শুরু হয়েছে, মেইন স্ট্রিম হবে আর কি। তাহলে এই যে আবার এইখানে চলে আসলো, তারপরের লেয়ারে হয়তো আমার ব্রেনের সাথে ডিরেক্ট কানেক্টেড হবে, তখন কিন্তু ইভেন আমার ডিসিশন মেকিং অনেক পাওয়ারফুল হয়ে যাবে এক হিসাবে, কারণ পুরো পৃথিবীর নলেজ কনটেক্সটে নিয়ে আমি হয়তো একটা। তাহলে আমি জিনিসটাকে মানে তুমি বা সোহাগ ভাই যদি এটাকে ইলুমিনাটি বা কনস্পিরেসি থিওরি জায়গা থেকে দেখো, আমি যদি জিনিসটাকে এইভাবে দেখি যে এখন মনে হয় পৃথিবীর সব সম্পদ 5% মানুষের কাছে। আচ্ছা,
তো আমি কি যদি এটাকে ইকোনমিক্যাল জায়গা থেকে দেখি, তাহলে কি সামনে এরকম হবে যে পৃথিবীর সব সম্পদ আসলে 3% মানুষের কাছে এটা যাবে? একটা একদম মানে কোর জায়গা ধরছেন ভাই। 3% বা 2% মানুষের কাছে যাবে, মানে 5%কে আসলে আরো আগে নিয়ে আসার জন্য যে বিজনেস এক্সপানশন প্ল্যান। তো আমি কি এআই কে তাহলে আসলে ওই জায়গাটাকে দেখবো যে আসলে ওই 1% 2% এর কাছে আসলে সম্পদ নিয়ে যাওয়ার যে বিজনেস কৌশল সেটা, এবং তাতে হচ্ছে যে পৃথিবীতে আসলে আরো বৈষম্য বাড়বে, কনসেন্ট্রেটেড ওয়েলথ হয়ে যাবে। আমি টোটালি মানে আপনার এর সাথে ভাইয়ার সাথে আমার ওই রিলেটেড কথা হয় নাই, কিন্তু আমি পার্সোনালি এটার সাথে টোটালি মানে আমি এই জিনিস নিয়ে ঘাটাঘুটি করে যতটুকু বুঝছি, এই টেকনোলজিটা অলরেডি মানে এমন পজিশনে চলে গেছে যে যাদের হাতে এটা, তারাই আসলে এটার হর্তাকর্তা। কারণ রেসটা কেমন, মানে যার কাছে বেটারটা আছে সে আরও বেটারটা দ্রুত বানাইতে পারতেছে, এক্সপোনেনশিয়াল আর কি। তাহলে চ্যাট জিপিটি আরও বেটার, চ্যাট জিপিটি অন্য সবার চেয়ে আগে বানাইতে পারতেছে, অন্যরা ক্যাচ আপ করতেছে। তো ওই জায়গায় এটা আমি টোটালি অ্যাগ্রি করি, এবং ওই দিকেই যাওয়ার চান্স অনেক বেশি, ওই 5%-এর 1%-এ নেমে আসবে। এবং এই জন্যে ইলন মাস্ক, জাকারবার্গ, এদের সবার কিন্তু পার্সোনাল এআই আছে। এআই বলতে যে ফেসবুকের আছে হচ্ছে মেটা মানে লামা, ইলন মাস্কের আছে গ্রক, তারপরে যে গুগলের তো আছেই জেমিনাই। এরা সবাই পাগল হয়ে গেছে এই কারণেই, কারণ ইন্টেলিজেন্স তখন মানে ওই যে জমির মতো হয়ে যাবে। আর চ্যাট জিপিটি তো আপনি জাস্ট সাবস্ক্রিপশন টুল ইউজ করতেছেন, বাট আপনি এই ইন্টেলিজেন্সটা কিন্তু আপনার কোম্পানির ইঞ্জিনেও কাজে লাগাইতে পারবেন। তখন হচ্ছে এপিআই মানে রেন্ট করতে হবে আর কি, এপিআই এর থ্রুতে টোকেন কস্ট দিবেন আপনি। যেমন আমি এখন যে ইয়েতে চালাই, ধরেন আমার $100 মতো গত 3 মাসে আমি ওপেন এআইকে দিছি কোম্পানির পারপাজে। চ্যাট জিপিটি যে পেইড ইউজ করতেছি সাবস্ক্রিপশন নেটফ্লিক্সের মতো, ওইটা না, কিন্তু আমি আমার পারপাজে আলাদা ওপেন এআই এর মডেল অ্যাক্সেস করছি। তো এরকম আর কি, জমি যেরকম রেন্ট দিত, টেকনো ফিউডালিজম বলে, এই মানে টেকনোলজিক্যাল সামন্ততন্ত্র, ওইটারই আরও কনসেন্ট্রেশন হবে। ওকে, মানে আমাদের কিছু করার নাই ভাইয়া, আমাদের এই লেয়ারে আমাদেরকে এটার সুবিধা না, ঠিক আছে, আমরা এগুলো নিয়ে চায়ের দোকানে বসে গল্পই করতে পারবো, এর বাইরে না তারপর না মানে মাল্টিপ্লিকেশন হবে। আমি আগে যা করতাম সেটার 10 গুণ করবো, বাট টাকাটা পকেটে যাবে দিন শেষে গিয়ে ওই লোকগুলার কাছে। না, এই জন্যই আমি একদম আমার আর্লি লাইফে কি বলে, যখন আমি 9-10-এ পড়তাম, তখনই আমার মানে অপশনটা মাথায় আসছিল যে সময় এবং টাকা। যদি তোমার হাতে অনেক সময় থাকে তাহলে তোমার অনেক টাকা হবে না, যদি তোমার অনেক টাকা থাকে তাহলে তোমার সময় থাকবে না। তাইলে তুমি কোনটা চাও? আমি সবসময় সময় চাইছি, আমি সময়ই চাই, এতে আমার টাকা হইলে হবে, না হলে নাই। তো এই জন্য আমার লাইফে আহামরি টাকা হয়নি, বাট আমার সময়। আপনি আবার একটা জিনিসও বলছিলেন আমাকে, আমার কথাটা খুব ভালো লাগছিল যে আপনি ইন্টেন্সিটিতে বিশ্বাস করেন। হ্যাঁ, তো এটা ইন্টেন্সিটি হইতে হলে তো সময় লাগবে, রাইট। যেখানে আমি সময় দিতে পারবো না সেখানে ইন্টেন্সিটি হবে কিভাবে? হ্যাঁ, তোমার সাথে যদি আমার রেগুলার দেখা হতো তাহলে তোমার আমার যে ইন্টেন্সিটি থাকতো, যেহেতু অনেকদিন পর পর দেখা, তোমার অনেক ব্যাপার কিন্তু আমি জানি না, এই যে তোমার এত ট্রান্সফরমেশন হয়েছে সেটা কিন্তু আমি জানতাম না। আমি কিন্তু একটু ট্রান্সফরমেশনালি ভাই। তো এই ট্রান্সফরমেশন প্রসঙ্গেই বলতেছি যে তুমি যখন প্রথম আসলা তখন হচ্ছে তুমি একটু অনুবাদ করার উদ্দেশ্যে আসছিলা। হ্যাঁ, অনুবাদ প্লাস আপনার একটা টাস্ক আমাকে খুবই হুক করছিল ফেসবুকে, আপনি একটা টাস্ক দিয়েছিলেন। ওকে, সো অনুবাদের ওখানে আসছিলা, তুমি অনুবাদটা শেষ করো নাই, তারপরে তুমি আমার বই পড়তা, কিন্তু তোমার রিভিউ লিখতে এত ক্লান্ত লাগতো তুমি লিখতে পারতে না, তোমার লেখা আগাই এখন লিখে দিতে পারবো ভাইয়া। সেটাই মানে আমি আলাপটা শেষ করি, সরি। কিন্তু আমি শুনলাম যে তুমি এআই নিয়ে একটা বই লিখতেছো, তো আমার প্রশ্ন হইল যে এইখানে কি তুমি ওই এআই শুধু প্রম্পট দিবা, বইটা এআই লিখে দিবে নাকি পুরো জিনিসটা তুমি নিজেই লিখবে? প্ল্যান একটা লাইন আমি লিখি নাই, মানে 60% লেখা হয়ে গেছে। আমি কাইন্ড অফ আর্কিটেকচারাল যেই পয়েন্টটা, মানে ওকে আমি অর্কেস্ট্রেট, আর্কিটেক্ট না বলে অর্কেস্ট্রার যে অর্কেস্ট্রেটর থাকে, সে তো মানে খালি ওয়ান নাড়ায়, আর আগে হচ্ছে সে পুরো প্ল্যান। আমি যদি অত ডিটেল যাই না, উদাহরণটা রিলেটেবল হয়েছে কিনা কে জানে, কিন্তু ও কিন্তু ডিরেক্ট পিয়ানো বাজায় না, ও কিন্তু ডিরেক্ট আপনার গিটারটা বাজাচ্ছে না, ভায়োলিনটা বাজাচ্ছে না, বাট মিউজিকের ইয়েটা কিন্তু ওরই। সো মানে আমি এই বইটার পুরাটাই ওইরকম, মানে আমি জাস্ট অর্কেস্ট্রেট করতেছি, একটা লাইনও আমি লিখতেছি না। আর যদি ওরকমই হইতো আমার আসলে কোনোদিন বই লেখা হইতো না। ওকে, এখন আমি অনেক বই লিখবো মনে হচ্ছে। আমি যেটা করতেছিলাম যে এই প্রশ্নটা আমি চ্যাট জিপিটিকে করছিলাম যে এই ইস্যুটা আসলে কীভাবে মানে সলভ হয় কীভাবে। তো ও চ্যাট জিপিটি আমাকে উত্তর দিয়েছিল যে এইখানে থাকবে হচ্ছে কো অথর হিসেবে চ্যাট জিপিটির থাকবে, চ্যাট জিপিটির, হ্যাঁ আমি এরকম চিন্তা করছি, চ্যাট জিপিটির নাম থাকবে এবং তাকে বলতে হবে হচ্ছে সে এটার কনসেপ্ট, মানে সে পার্টনার না, মানে যে বইটা লিখতেছে সে আসলে অথর না, সে অ্যাকচুয়ালি হচ্ছে
কনসেপ্ট ওনার, হ্যাঁ কনসেপ্ট ওনার, এবং চ্যাটজিপিটি হচ্ছে কো-অথর। এটা হলো বেসিক্যালি আমি এরকম একটা অ্যাকনোলেজমেন্ট দিব চিন্তা করে রাখছি। তোমার বইতে তো তুমি ঠিকই আবিদ আদনান মানে না, আমি অ্যাকনোলেজমেন্টের একটা পেজ দিব ভাই, এটা কিন্তু আমি চিন্তা করে রাখছি যেখানে এটা লেখা থাকবে। এবং এটাও কিন্তু দেখেন আমার বই কাইন্ড অফ আমার বইকেই ইয়ে করা, মানে এআই কেই গ্লোরিফাই করা আসলে। কারণ আমি যেটা করছি আমি সেটা স্বীকার করবো না। আমি এরকম মানুষকেও জানি, আমিও হেল্প করছি তাদেরকে, মানে তারা অনেক বই আগের চেয়ে অনেক স্পিডে লিখতে পারতেছে। কারণ ওই যে ধরেন এটা তো হয়তো আপনি নিজেও করছেন, যেমন ওই যে আপনার মতো করে লেখানো, এটা আপনাকে আমি বলতেছিলাম বোধহয়, আপনি ট্রাই করছেন কিনা জানি না। আপনার জন্য এটা আরও অনেক ইজি। আপনি দুইটা জিনিস করবেন। এক নাম্বার জিনিস করবেন হচ্ছে একটা চ্যাটজিপিটির উইন্ডো ওপেন করে, এইখানে অবশ্য অত ভালো হবে না, তাও হবে কাজ চালানোর মতো। উইন্ডো ওপেন করে ওইখানে আপনার পুরান লেখাগুলা আপনি করছেন এটা ফিট করে ওই প্যাটার্নে নেবেন, এটা একটা। এমন না যে প্রথমবার এসে ভালো পারবে, এটা একটা। আরেকটা হচ্ছে আরেকটা উইন্ডোতে দিয়ে বলবেন যে এই লেখাগুলো অ্যানালাইজ করে তুমি আমাকে একটা ডেসক্রিপশন দাও, যেই ডেসক্রিপশনটায় আমার যে ইউনিকনেস, পুরা পৃথিবীর নলেজ তো তোমার কাছে আছে, বা পুরা পৃথিবীর মানুষ যে এআই ইউজ করতেছে এটাও তো তোমার কাছে আছে, তুমি ওইখানে আমার যে ইউনিকনেস, ওই ইউনিকনেসটাকে ডিফাইন করে একটা ডিটেইল সিস্টেম প্রম্পট বলে এটাকে, যে একটা কাস্টম জিপিটির জন্য একটা সিস্টেম প্রম্পট বানাও। আমি আমার ক্ষেত্রে এটা করছি ভাইয়া, মোটামুটি না মানে থিঙ্ক লাইক মি আর কি। হ্যাঁ, মানে এই প্রবলেম আমি নিজেই তো সলভ করছি, যে আমি আমার এই যে প্রফেশন, এই প্রফেশনের সমস্ত অ্যানালাইসিস, ডিসিশন আর্কিটেক্ট, ডিসিশন ক্রাফটার, ও হ্যাঁ, তো এগুলো দিলাম। পরে তো চ্যাটজিপিটিকে বললাম যে আমার এই প্রফেশনের নামটা কি, কারণ আমি জীবনে তোমার প্রফেশনের কোনো নাম খুঁজে পাচ্ছি না। পছন্দ হয়েছে না? আমারও কিন্তু পছন্দ হয়েছে ভাই। হ্যাঁ, পরে তবে আমার কাছে ক্রাফটারও হইতে পারে, ক্রাফটার হচ্ছে একটু আর্টিস্টিক। প্রথমে ডিসিশন আর্কিটেক্ট বলছিল, তাই না? হ্যাঁ, সো আমি বললাম যে আর্কিটেক্ট তো বাংলাদেশে একটা আলাদা প্রফেশন, বা জায়গায় সলিউশন আর্কিটেক্ট, মানে এই ডিসিশন আর্কিটেক্ট বললে তো লোকজন বুঝবে না, তাহলে একটা অল্টারনেটিভ কিছু দাও। সো তখন সে ডিসিশন ক্রাফটার এবং কম্পোজার, মানে ডিসিশন ক্রাফটার এবং ডিসিশন কম্পোজার এই দুটো বলতেছিল। সো তখন আমি বললাম যে দুইটার মধ্যে বেটার কোনটা, লজিক্যালি এক্সপ্লেন কর। পরে আপনি কনভিন্সড? সে এক্সপ্লেন করছে যে আপনি কি কনভিন্সড হয়েছিলেন? হ্যাঁ, মানে হ্যাঁ, এখন তো ডিসিশন ক্রাফটার, হ্যাঁ আমি দেখছি, আমার খুব ভালো লাগছে। হ্যাঁ হ্যাঁ, আপনি তো এর আগে কি জানি ওই যে বায়োপিক অ্যানালিস্ট, ওইটাও আরেক ভাই নাম দিছিল ভাই। তবে বায়োপিকের চেয়ে আমার কাছে ডিসিশন ক্রাফটার, মানে বায়োপিক অ্যানালিস্ট বলে যেটা লোকজন ভাবে যে আমরা মানুষের বায়োগ্রাফি লেখেন আর রিলেটেবল না, বাট এখানে কিন্তু জিনিসটা খুবই এসেন্স চলে আসছে। হ্যাঁ, ডিসিশন ক্রাফটার। হ্যাঁ, এই যে মাল্টিপ্লিকেশন হলো কিন্তু ভাই আপনার যে মানে চিন্তা। হ্যাঁ, বাট স্টিল আমি এআই কে গালাগালি করি এবং আমি ওকে বারবার মনে করা দিই যে তুই একটা দুই পয়সার এআই, ডোন্ট ট্রাই টু ওভাররাইট মি। তা তো বটে, ও কখনো এটা এখন পর্যন্ত ও এটা নিচ্ছে না, কিন্তু ও কিন্তু চায় যে আপনাকে হেল্প করতে। হ্যাঁ, ও সেটাই করে। মনে করো যে আমি বিভিন্ন টেমপ্লেট বানায় রাখছি রিপোর্টগুলো আমি জাস্ট এটা করে ও অনুযায়ী করে দেয়। হ্যাঁ, কিন্তু বই লেখালেখির ক্ষেত্রে আমি তার কাছ থেকে কোনো নেই। হ্যাঁ, বই লেখালেখি করতে গিয়ে আমিও নিজেকে জিনিস আমি যেটা করি, আমি আমার আইডিয়াগুলো তাকে বলি, ওই আইডিয়াগুলো সে হয়তো কিছু অ্যাঙ্গেল ধরা দেয়, কিন্তু মানে লেখালেখির জায়গাটা আমি এটা করতে চাই না, চান না আর কি। হ্যাঁ, এটা অবশ্যই মানে আপনার ওই রাইট আছে। আমি কো-অথর হিসেবে কখনো চ্যাটজিপিটিকেই করব না, কো-অথর হলে কখনো কোনো মানুষকেই দিব। রাইট। এই অথরিটি আপনার আছে, কিন্তু তার মানে এই না যে এই কাজগুলো অন্য কোনো হিউম্যান করবে না, করবে, কিন্তু করে তো। মানে অলরেডি আমি তো দেখলাম যে বেশ কিছু বই আছে যেটা হচ্ছে কো-অথর বাই চ্যাটজিপিটি লেখা। হ্যাঁ হ্যাঁ, আবার এখানে একটা আপনার কি এই মানে সন্দেহটা আছে কিনা যে মানুষের লেভেলের ভালো কখনো পারবে না, মানে ধরেন ফিকশন বা নন ফিকশন? এটা কনফিউশন না, এটা হইতেও পারে। হ্যাঁ, মানে ওদিকে যাইতেছে, কিন্তু কারণ এই পৃথিবীতে খুব বিখ্যাত 100 জন ফিকশন রাইটারের প্যাটার্ন যদি দিয়ে রাখে, সে কিছু জেনারেট করতে, হ্যাঁ জেনারেট করতে পারবে। হ্যাঁ, আবার ধরেন স্টোরি আর্ক বা ন্যারেটিভ, ধরেন ও মানে গুগলের যে কনটেক্সট উইন্ডো 1 মিলিয়ন টোকেন, মানে আপনার 8 লাখ শব্দ একবারে প্রসেস করতে পারে। যাই হোক, সো তুমি এই বইটা কেন লিখতেছো? প্রথম কথা লিখতেছি ভাইয়া যে দুইটা কারণে। একটা কারণ হচ্ছে যেই কারণে আপনাকে অ্যাপ্রোচ করছি যে ভাইয়া এআই নিয়ে পডকাস্ট করতে চাই, আমি এত ঘাটছি ভাইয়া, ঘাটতে গিয়ে মানে আর ওই যে আমি আপনাকে বললাম পসিবিলিটির স্পেকট্রামে মানে আমি বিলং করি, এটা আমি টের পাইছি। মানে আমার রিয়ালিটিতে অত ম্যানিফেস্ট হয় না, কিন্তু অনেক পসিবিলিটি দেখতে পাই। তো এআই আমি সব কিছুতে এআই এর পসিবিলিটি দেখতেছি, এবং এটা ইনএভিটেবল। আমি মানুষকে পুশ করি বা না করি কিছু যায় আসে না, এটা আগে হোক কালকে হোক সবাই করবে।
তো আমার কথাটা হচ্ছে যে যদি আমার ওই মানে আমি আগে থেকে বেশ কিছু জিনিসের পসিবিলিটি বুঝে জানি, এক নম্বর কথা হচ্ছে তাহলে এটা জানাই, এটা একটা। আর 2 নম্বর হচ্ছে এই যে মাঝখানে লিডারশিপ রিলেটেড মানে অফিসেও মানে চাকরি বাকরি মানে ওভারঅল চাকরি বাকরির প্রতিও মানে একটা মনে হচ্ছিল যে অনেকদিন তো চাকরি বাকরি করলাম, তারপরে স্টার্ট আপের হলো, তো এআই রিলেটেড মানে আমি মাঝখানে আমার অন্য কোর্সও বিক্রি করছি অনলাইনে। আমি যেহেতু মার্কেটিংয়ে কাজ করছি মানে অনলাইনে সেল করাটা আমার জন্য রিলেটিভলি ইজিয়ার। তো ওই জায়গা থেকে ধরেন বই বিক্রি করাটাও আমার জন্য অত হয়তো ডিফিকাল্ট হবে না, আল্লাহ ভালো জানেন। কিন্তু আমার যে আগে না আমি এখানে মার্কেটিং এর কথা আমি এটাই বলতেছি না, লিখতেছো কেন? লিখতেছি ভাই 2টা কারণেই। মানে ধরেন এআই এর যে জায়গাটা, এই জায়গাটা ধরেন এইখানে মানে ফিনান্সিয়াল গেইনের স্কোপ কিন্তু তৈরি হবে সামনে আরও, তো সেই জায়গায় একটা অ্যাডভান্টেজ থাকবে। সো তোমার এই বইটা যদি আমি বলি, তোমার এই বইটা কি বলে আমাদের ছোট্ট বন্ধুরকম যে পডকাস্টগুলো করে সেখানে মোস্টলি যেটা হয় যে সেখানে কীভাবে সফল হবেন মানে হাউ ধরনের জিনিসপত্র, লাইক পাঞ্জেরি গাইড, মানে পাঞ্জেরি গাইড পড়লে তুমি পরীক্ষায় ভালো করবা। সো এটা নাকি হচ্ছে যে সোহাগ ভাইয়ের মানে এক সময় খুব ফ্যাসিনেশন ছিল হোয়াই, তোমার এই বই আসলে কি নিয়ে ডিল করতেছে, হাউ হোয়াই নাকি হচ্ছে যে হোয়াট? আমি শুরুতে ভাবছিলাম যেটা পিওর ইয়ের জায়গা থেকে মানে ইন্টারেস্টের জায়গা থেকে ওইটা ওয়াই হিসেবেই হইতো, কিন্তু ওটা লিখতে গিয়ে টের পাইছি যে পুরো ওয়াই লিখলে আসলে আমি যা চাইতেছি মানুষকে বোঝানো, কমন মানুষের কাছে ওয়াই এত রিলেটেবল হবে না। তো সেই জায়গা থেকে আমার বইয়ের শুরুতে হালকা একটু ওয়াই আছে, বাট ওইটা অত মেজরিটি মানে মেজরিটি মানুষের রিলেট হালকা করতে পারবো। যে আপনাকে ইঞ্জিনের যে উদাহরণটা বললাম ওই রকম টুকটাক ছোটোখাটো কিছু উদাহরণ দিয়ে আমি হচ্ছে এই যে ইন্টেলিজেন্স রেভলিউশনের যে মেকানিজম ওইটা হালকা একটু মানুষকে গ্লিমস দেওয়ার চেষ্টা করছি, যে পুরো সোসাইটি ইফেক্টেড হবে, আপনি ইফেক্টেড হবেন বুঝেন বা না বুঝেন, এবং খুব দ্রুত হবে সব কিছু। তো এইটা আমি শুরুতে দিছি, আর বাকি সব ওই যে মানে ধরেন মোটা দাগে বললে বাকি সব হচ্ছে যে লিমিটেশনের একটা ব্যাপার বললাম না, এআই ইউজ করতে গেলে যে হ্যালুসিনেশনের ব্যাপারটা বোঝা, কখন ওকে ভরসা করব কখন করব না। সো তার মানে তুমি একটা লিটল গাইড টু এআই ওই ধরনের কাইন্ড অফ মানে অলমোস্ট ওইটাই আপনি যেটা বললেন। সো কেজো বইটাই একটা পুরাই ওকে মানে টোটালি কেজো বই। এবং আমি একটু সন্দেহ আছি কেজো বইও হয় কি না, মানে বের হওয়ার পরে পাবলিকের মানে 2-1টা রিপ্লাই পাইলে হয়তো বুঝবো, বাট ওইটাও একটা লার্নিং এক্সপিরিয়েন্স ইনশাল্লাহ হবে। ওকে, সো তুমি যেহেতু কি বলে খুব ঘন ঘন তুমি চেঞ্জ হও, তুমি বলতেছো চেঞ্জ না বলে ট্রান্সফর্ম বলা যেতে পারে। তো তোমার এই যে এআই, তোমার এই এটাকে কি আমি একটা সাময়িক উত্তেজনা মনে করব, নাকি এটাকে আসলেই তোমার কাছে কোনো মিনিংফুল কিছু মনে হচ্ছে, নাকি এখন আর মিনিং জিনিসটা এরকম মানে আমাকে অ্যাট্রাক্ট করে না, রাদার এটার ইউটিলিটিকে সেটা বেশি অ্যাট্রাক্ট করে? মানে তোমার এখনকার স্টেজটাকে আমি কি হিসেবে করতে পারি, আইডেন্টিফাই করতে পারি? এটা আমার মানে খুব দ্রুত ফ্লাকচুয়েট হয়, ইন্টারেস্ট ফ্লাকচুয়েট হয়, এটা খুবই সত্যি। এই জন্যই তো আপনি আমাকে এই কোয়েশ্চেনটা করতেছেন, এবং এটাতে আমি এখন অ্যাওয়্যার। মানে এই যে চাকরি বাকরি করতে গিয়ে তারপরে হচ্ছে বড় হয়ে মানে অনেক মানুষের থাকে না এক একটা স্টেজে এসে রিয়েলাইজেশন হয় যে নিজের ব্যাপারে বোঝা। তো এটা আমি যদিও অনেক লেটে বুঝছি, তো আমার ফ্লাকচুয়েশন হয় এবং এটা আটকানোটা আমার জন্য খুব ডিফিকাল্ট। সেই জায়গা থেকে আমি বলতে পারি যে আমি কনসাসলি এই জিনিসটা কেন নিছি, এটা মানে অনলি দ্য বিগিনিং এআইয়ের, দিস ইজ অনলি দ্য বিগিনিং ভাই। এবং এই টেকনোলজিটা এমন যেহেতু বুঝতেছি যে পুরা দুনিয়াকে শেপ আপ করবে, এবং দিস ইজ দ্য ওয়ার্স্ট ইট ইজ। মানে চ্যাটজিপিটি এই মুহূর্তে যা করতেছে এটা চ্যাটজিপিটির ওয়ার্স্ট সিনারিও। আগামী 3 মাস আগামী 6 মাসে এর চেয়ে 1% হলেও ইমপ্রুভ থাকবে, এবং এইটা পুরা দুনিয়া যেহেতু ইনভলভড হবে এখানে হিউজ মানে আমি বলতে চাচ্ছি যে এখানে শেখার জিনিস, ঘাটার জিনিস, ইন্টারেস্টেড থাকার মতো জিনিস বেশ অনেক দিন থাকবে। আবার যেহেতু আমার আবার ওই অ্যাডভান্টেজটা আছে যে আমি একটু কিউরিয়াস, মানে হুদাই যে কোনো জিনিস নিয়ে পড়ে থাকতে পারি যদি ইন্টারেস্ট থাকে, তাহলে যেহেতু ইন্টারেস্টিং জিনিসও থাকবে তার মানে আমি পড়েও থাকবো ইনশাল্লাহ। আবার পড়ে থাকলে তাহলে আমি হয়তো কানেক্ট করতে পারবো, ধরেন নিজের ফিনান্সিয়াল গেইনে হোক অথবা মানুষকে এডুকেট করাতেই হোক, একটা লং টার্ম আমি হয়তো এটা কানেক্ট করতে পারবো। আমার রিয়েলাইজেশন এখন পর্যন্ত এইটা, এবং আমি বুঝতেছি দিস ইজ দ্য টাইম। মানে আল্লাহ ভালো জানে, বাট মানুষ বুঝে না। আমি বুঝতেছি যে মানে
এটা আমার লাইফের একটা ডিফাইনিং মোমেন্ট, মানে এই এআই এর সময়টা। কারণ আমি খুব অবাক হয়েছি কখন, মানে আমি সারা জীবন মানে চাকরি করার আগে আপনি তো জানেন আমি বাসায় বসে থাকতাম, ভার্সিটিতে অত যাইতাম না। তো আমি অফিসে চাকরি করতে গিয়ে একটা জিনিসে খুব অবাক হয়েছি, মানে এআই নিয়ে এই যে আমার যে হাইপ, আমি যে হাইপ মানে পুরো জ্যাকড, মানে আমি মানুষকে পাগল বানাই ফেলতেছি। আমি তো আশেপাশে এটাকে আমি হাইপ বলবো না, ফ্যাসিনেটেড, অবসেসড, এই ধরনের অবসেসড, রাইট, ফ্যাসিনেটেড, অবসেসড। আমি না মানে আশেপাশের অনেক ট্যালেন্টেড মানুষ, অনেক স্মার্ট মানুষ, অনেক ম্যাটেরিয়ালিস্টিক গেইন চাই এরকম মানুষ, যেহেতু একটা অফিস স্পেসে ছিলাম, মানে খুব অল্প কিছু মানুষের মধ্যে আমি এটা দেখছি। এইটা না আমাকে একটু নিজেকে ডিফাইন করতে হেল্প করছে, যে মানে আমি বুঝছি যে মানে আমার এটা কোথায় আসলে, মানে পসিবিলিটিতে, আমি পসিবিলিটি স্পেকট্রামে মানুষ। কিন্তু দেখো তুমি তোমার আলাপে যদি আমি প্রথম থেকে স্টিক থাকি, তুমি কিন্তু ঘুরে ফিরে কীভাবে যেন শুধু সেই এমবিটিআইকে কীভাবে যেন তুমি মানে ওই একটা করতেছো, মানে রেফারেন্স স্টেরিওটাইপ, মানে এমবিটিআই। বাট এমবিটিআই তো একটা ওভার সিম্পলিফাইড এবং খুবই সিডো সায়েন্সের একটা জিনিস। সো তুমি এখনও কেন এমবিটিআই, এই আইএনএফপি, ইএনটিপি এইটাকে এত এমফাসাইজ দিচ্ছ? ওকে, এটা তো তোমার এই পজিশন তো চেঞ্জ হওয়া উচিত ছিল। যে কোনো জিনিস চেঞ্জ হয়ে কি হবে, এই যে আমি এই কোশ্চেনটা আপনাকে করতে যাচ্ছিলাম, চেঞ্জ হয়ে কি হইলে হয়তো ভালো হতো ভাই? আমার মতে যে ঠিক আছে এমবিটিআই এটা একটা রেফারেন্স পয়েন্ট, ছোটখাটো একটা রেফারেন্স পয়েন্ট হতে পারে, বাট এটা নিয়ে এত ইয়ের কিছু নাই। ওকে, সো এটাই মানে আমার এখনকার পজিশন এরকমই। মানে এমবিটিআই তো মনে হয় তুমি যখন করছো তখন এমবিটিআই মানে আমি তোমার সাথে আলাপ করছিলাম, হ্যাঁ, বাট আপনি টেস্ট করতে বলছিলেন আমাকে। হ্যাঁ, তো সেই জিনিস তো আমি সেই কবেই ফেলে করে দিচ্ছি যে ঠিক আছে এটাকে এত করার কিছু নেই। ওকে, বাট তুমি এখনো এই ইএনএফপি, আইএনটিপি ঠিক আছে, বাট এটা নিয়ে ওকে তুমি বারবার পসিবিলিটি, প্রসপেক্টিং, এই যে জিনিসগুলো বলতেছো, এগুলো রেফারেন্স তো ঘুরে ফিরে সেই এমবিটিআইতেই চলে যাচ্ছে। 100%। কেন তুমি এটা আটকে আছো? কেন আটকে আছি? ওকে, প্রথম আমার যে জিনিসটা বুঝতে হবে সেটা হচ্ছে যে মানে আমি বুঝবো আর কি, তাইলে হয়তো আমি আপনাকে ভালো উত্তর দিতে পারবো। সেটা হচ্ছে যে এমবিটিআই একটা ছোট রেফারেন্স ফ্রেম, এটাতে আমি অ্যাগ্রিড, কিন্তু যে কোনো জিনিসকে মানে হিউম্যানকে এক্সপ্লেইন করার জন্য, মানে ধরেন প্যাটার্ন, মানে আমি আবার একটু প্যাটার্নেরও, মানে যে কোনো জিনিস আমার কাছে প্যাটার্নে বুঝতে ভালো লাগে আর কি, যে এটা এরকম প্যাটার্নের, ওটা এরকম প্যাটার্নের। তো আমার কাছে আসলে আর কোনো স্ট্রং রেফারেন্স পয়েন্ট নাই। আরেকটা আছে বিগ ফাইভ, এই মানে এমবিটিআই এর মতো বিগ ফাইভ আছে, তারপরে আরও দুই একটা এই টাইপের মানে হিউম্যানকে ইয়ে করার, মানে ক্যাটাগোরাইজ করার আমার কাছে আসলে আর রেফারেন্স পয়েন্ট স্ট্যাবলিশ অন্তত আমার জানা নাই, এবং আমি কনভিন্স জিনিসটায়। তো সেই জায়গা থেকে আমার হচ্ছে এই যে নিজেকে ব্যাখ্যা করা, বা ওই যে আপনি যেহেতু নিজের রিলেটেডই মানে ইন্ট্রোস্পেক্টিভ কোয়েশ্চেন করছেন, তো সেই জায়গা থেকে আমি আসলে কিসের রেসপেক্টে আমাকে ব্যাখ্যা করব, এখনও আমি তাই করি। বাট এমবিটিআই এর একটা লিমিটেশন আছে, সেটা হচ্ছে স্টেরিওটাইপ, মানে এমবিটিআই দিয়ে সব কিছুকে ব্যাখ্যা করতে যাওয়া, এটাকে বলা হচ্ছে স্টেরিওটিপিক্যাল আর কি, মানে যেখানে মানুষ ভুলটা করে আর কি। মানুষ আসলে এত ন্যারো ফ্রেমের মধ্যে হয় না। কিন্তু যখন আমি একটা মানুষকে আসলে ব্যাখ্যা করতে যাবো কিছু একটা নিয়ে, তখন আমার কোনো একটা রেফারেন্স ফ্রেম লাগবে, বা কোনো একটা মানে মেকানিজম লাগবে, যেটার ক্যাটাগরাইজেশনের থ্রুতে আমি সেম রেফারেন্স পয়েন্টে থেকে জিনিসটা রিলেট করতে পারবো। আদারওয়াইজ কিন্তু ভাইয়া ভোকাবুলারির উপর ডিপেন্ড করতেছি আমরা, কোনো মডেলের উপর ডিপেন্ড করতেছি না। মানে আমি যেই ওয়ার্ডটা বলতেছি সেই ওয়ার্ডটা আপনি কীভাবে বুঝতেছেন, বা আপনি যেটা বলতেছেন সেটা আমি কীভাবে বুঝতেছি, বাট যখন একটা সেট অফ রুলস আমাদের কমন গ্রাউন্ডে আছে, তো আমি দেখছি যে গত 6 বছর ধরে অন্যরকমের এমবিটিআই অনেক চর্চা হয়, তা আপনিও মানে আপনি তো হয়তো শুরুতে অনেক ছিলেন। তো সেই জায়গা থেকে এটা আমার কাছে একটা ভালো টুল, রেফারেন্স পয়েন্ট, যে হিউম্যান রিলেটেড জিনিসপত্রগুলো ইয়ে করতে। বাট একই সাথে আমি এটাও বলি যাদেরকে, আমি একটা সাইটও বানাইছিলাম, এখনও আছে, মানে পাবলিক নাই মনে হয়, আমার হোস্টিংয়ের ইয়ে গেছে, ব্যক্তিত্ব.com, মানে অটোমেটিক ইয়ে করা যায়, মানে ওই যে 16 পার্সোনালিটির মতো। হ্যাঁ, এটা তোমাকে দেখাইছিলাম। ও হ্যাঁ, মানে তো সেই জায়গা থেকে আমার কাছে জিনিসটা ওই যে রেফারেন্স ফ্রেম হিসেবে খুবই পাওয়ারফুল। কিন্তু আমি একই সাথে মানুষকে এই জিনিসটাও বলি যাদেরকে আমি এটা নিয়ে বলি, যে ভাই সমস্ত কিছু আবার এটা দিয়ে মাপতে গেলে কিন্তু মানে একটা ন্যারো মানে ফ্রেমের মধ্যে মানুষকে আসলে বেঁধে তুমি পারবা না। মানুষ আসলে এত ন্যারো ইয়েতেও না, মানে অনেক ডাইনামিক ওয়েতেও মানুষের। তোমাকে এই প্রশ্নটা আমি খুব ইন্টেনশনালি করছি এই কারণে যে এমবিটিআই নিয়ে তুমি আসলে কী বলো সেটার প্রেক্ষিতে আমি আসলে তোমার তখন এই নিয়ে একটা প্রশ্ন করবো। সো তুমি এমবিটিআই এর ব্যাপারে তোমার এখন যা রিয়েলাইজেশন, তুমি এআই নিয়ে যেভাবে চিন্তা করতেছো, এইটাও কি আসলে তুমি কাইন্ড অফ ওই এমবিটিআই ইনফ্লুয়েন্সড কিনা, না এমবিটিআই ফাঁদে পড়ে গেছো কিনা? লাইক তুমি এখন সব কিছুর মধ্যে এআই খুঁজতেছো, এআই দেখতেছো, সামহাউ 3-4 বছর পরে কি এটাও তোমার স্টেরিওটিপিক্যাল টাইপ? এটা তো সময়ই বলে দিবে, লাগার চান্স আছে কিনা। কারণ তুমি তো দেখাচ্ছ এখন জগতের সব কিছুকেই তুমি এখন এআই লেন্স দিয়ে বিচার করার চেষ্টা করতেছো। হ্যাঁ,
সো সেই জন্য এমবিটিআর কথাটা বললাম। হ্যাঁ, তো আমি ওটা মানে এটা ভাইয়া সময় বলে দিবে, কিন্তু আমি প্রিটি কনফিডেন্ট, আল্লাহই ভালো জানেন, ফিউচার তো আল্লাহই জানেন, বাট দিস ইজ দ্য রেভলিউশন, মানে দিস ইজ দ্য আলটিমেট রেভলিউশন, দিস ইজ মানে এটা লাস্ট রেভলিউশন হিউম্যানের, যেটাতে ডিরেক্টলি হিউম্যানের মানে ফুল অবদান আর কি। এবং আমার হিসাব অনুযায়ী এটা হয়তো প্রত্যেকেরই তার জীবদ্দশায় মনে হয়, বাট আমরা তো বেশ কয়েকটা রেভলিউশনই দেখছি। ইন্টারনেট দেখলাম, ইন্টারনেট রেভলিউশন, কম্পিউটারও কিন্তু আমরা কাইন্ড অফ দেখছি। কম্পিউটার আর ইন্টারনেট কিন্তু একটু আলাদা, যদিও হয় মানে আপনি না, কম্পিউটার রেভলিউশন আসলে আমরা কি দেখছি, কম্পিউটার তো আসলে আমাদের ছোটবেলাতেও কম্পিউটার ছিলই, আমরা মানে নতুন করে কই দেখলাম ছিল, কিন্তু ইন্টারনেটটা বলতে পারি, কারণ ইন্টারনেটটা ওই সময় এত অ্যাভেলেবল ছিল না, পরে ছড়ায় পড়ছে। কম্পিউটার কিন্তু আমাদের ছোটবেলা তো আমি দেখছি, তাহলে কম্পিউটার রেভলিউশনকে আমি ঠিক আমাদের ইয়েতে বলবো না। মেবি আপনি তাহলে আমার আগে কম্পিউটার পাইছেন, বাট আমি যখন গেম খেলতাম, মানে ধরেন রোড র্যাশ, প্রথম যেদিন কম্পিউটার পাইছি, তারপরে যে মাউস নাড়ানো, ক্লিক করে ফোল্ডারের মধ্যে, না মানে ধরো যে এই টেলিভিশন, কম্পিউটার, এগুলো তো আসলে মানে নতুন কিছু না, আগেও ছিল, হয়তো সংখ্যায় কম ছিল, কিন্তু ইন্টারনেটটা ঘরে ঘরে পৌঁছে গেছে, এটা তো আসলে খুব বেশি দিন আগের কথা না। সো ইন্টারনেটকে একটা রেভলিউশন বলতে পারো। ওকে, হ্যাঁ, স্মার্টফোনকেও আমি এক ধরনের মানে রেভলিউশন বলি। স্মার্টফোন ডেফিনেটলি রেভলিউশন। তো দুইটা দেখছি, এই দুইটার চেয়ে অনেক অনেক বড় ম্যাগনিটিউডের রেভলিউশন হইতে যাইতেছে এটাতে আমি প্রিটি কনফিডেন্ট। যে এতক্ষণ যা কিছু বললাম, মানে প্লাস ওই যে ইনটিউটিভলিও, মানে এটা অনেক বড় ম্যাগনিটিউড, এটা ডেফিনেটলি বড় ম্যাগনিটিউডের রেভলিউশন। বাট তোমার ওই স্টেটমেন্টটা নিয়ে আমার একটু ডাউট আছে, এই কারণে যে তুমি বলতেছো যে হিউম্যানের লাস্ট স্টেজের এক্সিলেন্স। সো যদি সেইটাই হয়, তাহলে কি তোমার কি মনে হয় যে হিউম্যান রেস 2040-2050 পর আর এক্সিস্ট করবে না? করবে তখন। তো তাইলে যদি এটাই লাস্ট হয়, তাহলে তখনকার মানুষ কি নতুন করে আর কোনো রেভলিউশন যদি নাই করে, তাহলে তো হিউম্যান রেস টিকবে না। কারণ হিউম্যান রেসের না, তখন এআই মূল জিনিসই তো সে কন্টিনিউয়াসলি ইভলভ করবে। যদি সে তার ইভলভ যদি স্যাচুরেটেড হয়ে যায়, স্ট্যাগনেন্ট হয়ে যায়, এবং সেটা এআই এর মধ্যেই ঘুরপাক খায়, সেটা তো রিভলিউশন হলো না। যেমন ধরো কম্পিউটারকে তুমি রিভলিউশন বলতেছো, ল্যাপটপকে তুমি রিভলিউশন বলতেছো না, তো জিনিসটা তো এটাই। হ্যাঁ, তো সেই রেভলিউশন যদি এআই রিলেটেডই হয়, তাহলে তো আমার মনে হয় হিউম্যান রেস অলমোস্ট ডান। মানে অলমোস্ট ওইরকমই আমার মানে ওরকমই মনে হচ্ছে, যে মানে অল্প কিছু, মানে এখন যে লেয়ারে এখনো অলমোস্ট ডান হয় নাই। না, আমি বলতেছি যে যদি এআই হয়, এআই লাস্ট বিগ থিং হয় হিউম্যান রেসের, তাহলে তো হিউম্যান রেস শেষ। 2050-60 পর আর হিউম্যান রেসের থাকবেই না পৃথিবীতে। হ্যাঁ, যে ধরে না এক্সটিংক্ট হয়ে যাবে। না, এক্সটিংক্ট হবে না ভাই, আমি বলতেছি কি, মানে যেটা হিউম্যান নিজে ঘটাবে ওইটা বলতেছি আমি, যেই টেকনোলজিটা ডিরেক্ট হিউম্যানের ইনফ্লুয়েন্সে হবে, মানে হিউম্যান কগনিটিভ অ্যাবিলিটি দিয়ে হবে, ওইটার লাস্ট বলতেছি। আমার মনে হয় চার্লস বেবেজ যখন কম্পিউটার নিয়ে কাজ করছিল, তখনকার লোকজন সম্ভবত এটাই বলছিল যে এইটাই সম্ভবত হিউম্যানের লাস্ট জিনিস, যেটা সে এইভাবে বানাইতেছে যে এত কিছু করে ফেলতে পারবে। হতে পারে, বাট তখন তো তার মাথায় এআই ছিল না। তুমি বেসিক্যালি কি করতেছো, তুমি 2025-এ বসে তুমি বেসিক্যালি কথা বলতেছো 2032-33 পর্যন্ত সর্বোচ্চ। তুমি 2069 মনে করতেছো তুমি 2069-এর কথা বলতেছো, আসলে তুমি 2029-30-এর কথা বলতেছো। না, এটাতে আমি যে গ্যাপটা তুমি আসলে বুঝতেছো না। হ্যাঁ, না, আমি এটা টোটালি অ্যাগ্রিড। এবং ওই যে ওইটা আপনার ধোয়াটা একটা ব্যাপার বলছি, লং হরাইজনে কিন্তু আমি আপনাকে এটাই বলছি, যে ওইটা আমার কাছে একটু ব্লারি। কিন্তু আমি এখানে একটা সিগনিফিকেন্ট পার্থক্য দেখি, যে অন্য যত ইনভেনশন ছিল ওইগুলা হচ্ছে একটা বাহক ছিল, ক্যারিয়ার। আর এই রেভলিউশনটা ইটসেলফ ওই ক্যারিয়ার লেয়ারের না, মানে হিউম্যানের যে হিউম্যানশিপ, আমি ওয়ার্ডটা ঠিক বললাম কিনা আমি জানি না, আমি বুঝতে পারছি কি বলছি, ওই হিউম্যানশিপের এসেন্সে টাচ করছে আমার হিসাব হচ্ছে, মানে আমার আন্ডারস্ট্যান্ডিং অনুযায়ী। হিউম্যানশিপ বলতে কোন জায়গায়, এই যে ইকোনমিক্যাল টাস্ক, তারপরে ধরেন কগনিটিভ টাস্ক, এইগুলাতে, মানে আমি বলতেছি না যে ইমোশনাল জায়গায় বা মানুষের যে একজন আরেকজনের রিলেশনশিপ, ওই জায়গায় বলতেছি না, বাট ওই জায়গাও আসবে, মানে ওই যে হিউম্যানয়েড রোবট আসবে। তো তাহলে ওই জায়গাটা টাচ করছে, তো এই জায়গাতে এটা সিগনিফিকেন্টলি আলাদা, মানে এই টেকনোলজিটা। তো মানে যেই কারণে, মানে এর আগে কম্পিউটার আসছে এরকম পসিবিলিটি কিন্তু কখনো ছিল না, যে একটা কম্পিউটার একটা মানুষকে চালাবে, বা কম্পিউটারের মধ্যে ওই ক্ষমতা আছে যে কম্পিউটারটা একটা মানুষের চেয়ার সরাই দিয়ে মানে আপনার ও বসে যাবে। কম্পিউটার মানে একটা মিডিয়াম ছিল আর কি, যে মানে মানুষ ইউজের, বাট এখানে ইটসেলফ মানুষ যেই কাজ করবে, থিঙ্কিং, চিন্তাভাবনা, ইনোভেশন,
ওইগুলা এআই করবে। সো ওই জায়গায় এটা সিগনিফিকেন্টলি ডিফারেন্ট আর কি। হ্যাঁ, বাট হাউ ডু ইউ নো যে এরপরের জিনিস এর চেয়ে কমপ্লেক্স হবে না? আমি না কমপ্লেক্স হবে এটাতে আমি টোটালি অ্যাগ্রি, এটা বরং আগের জন্য দ্রুত হবে ভাইয়া। কিন্তু এটা অনেকটুকু অবদান এআই এর থাকবে, যতটা না এআই অবদান ডিরেক্টলি একটা মানুষের থাকবে। ঠিক আছে, আমি তোমার পয়েন্ট বুঝতে পারছি। যেমন আমি আপনাকে উদাহরণটা বলি, যে আলফা ইভলভের কথা বললাম, 56 বছর ধরে কোনো মানুষ ব্রেক করতে পারে না, একটা এআই অ্যালগরিদম এটাকে ব্রেক করছে। তার মানে এখানে কে বেটার পারফর্ম করলো? এআই পারফর্ম করলো, বাট মানুষের হয়েই করছে আর কি। ওকে, তোমার সাথে মানে এই ব্রেকে যে কথাটা বলতেছিলাম, অলরেডি 100 মিনিট হয়ে গেছে। সো এটাই মানে তোমার সাথে আমার লাস্ট জি কোশ্চেন, সেটা হলো যে আমি আসলে খুঁজে পাই না যে এই বাবল রেশিওতে যেখানে হোস্ট এবং গেস্ট দুইজনই অখ্যাত মানুষ, সেই আলাপ 100 মিনিট ধরে 120 মিনিট ধরে পরিচিত লোকজন ছাড়া আসলে কেন শুনবে? সো তোমার এপিসোড তো শেষ। সো ধরো তোমাকে চেনে না এরকম কোনো একজন মানুষ তোমার এই এপিসোড আসলে ঠিক কী কারণে দেবে? তুমি নিজে যেহেতু একজন কেজো মানুষ, সো এটার উপযোগিতা কি এই এপিসোডটা? মানে এই এপিসোডটা ধরলাম তুমি কেন করছো সেটা তুমি জানো, তোমার উদ্দেশ্য না হয় আংশিক হোক বা কিছু না কিছু ফুলফিল হয়েছে, কিন্তু তুমি যখন চাচ্ছ যে একজন ভিউয়ার বা অডিয়েন্স তোমার এটা দেখবে, কি আছে এখানে? এইখানে কি আছে বলতে, এআই রিলেটেড একটা এক্সাইটমেন্ট তার মধ্যে সঞ্চারিত হতে পারে। মানে সে যদি মনোযোগ দিয়ে শুনে, আমার ধারণা দুই টাইপের মানুষই, আমি মেজরিটি মানুষকে আমি দেখছি কি একটু বিরক্ত হয় ভাই, মানে আমার ওভার এক্সাইটমেন্ট দেখে মানুষজন একটু মানে এসকেপিস্ট একটা ইয়েতে থাকে, আর আমাকে একটু মানে যে এত ইয়ে করার কি আছে, এরকমও হইতে পারে। কিন্তু যাদের মধ্যে এক্সাইটমেন্টটা ট্রান্সফার হবে ইনশাল্লাহ, তো ওই এক্সাইটমেন্টটা ট্রান্সফার হইলে ওরা একটা ওই যে আমি যে ইন্টেলিজেন্স ইউজ করে প্রোডাক্টিভিটি মাল্টিপ্লিকেশনের যেই ব্যাপারটা বলতেছি, যেমন আমার আউটপুট অনেক বাড়ায় ফেলা, আমি অল্প টাইমে বেশি কাজ করে ফেলা, ওই জিনিসগুলো সে কাজে লাগাইতে পারবে। মানে ওই এক্সাইটমেন্টটা তার মধ্যে তৈরি হবে এআই রিলেটেড। এবং আমি বলবো যে একটা কারা মানে যে এআই সম্পর্কে কিছুই জানে সে, নাকি যে অলরেডি এআই সম্পর্কে অবগত? দুই পক্ষই, আমার ধারণা দুই পক্ষই। আমি এরকম দেখছি যে এআই ভালোই চালায়, কিন্তু অনেকগুলো লেয়ারে হয়তো তার, আবার আমার চেয়েও বড় বুঝি এরকম লোকও দেখছি। তো এক্সাইটমেন্ট ট্রান্সফার, এআই রিলেটেড এক্সাইটমেন্টটা আমি আসলে ওভারঅল একটু দ্রুত ট্রান্সফার করতে চাচ্ছি। মানে এটা ইনএভিটেবল, এটা হবেই, কোনো মিস নাই এটার, আল্লাহ না চাইলে একমাত্র। ইংলিশ, কম্পিউটার, ইন্টারনেটের পিছনে যেমন মানুষকে বাধ্য হয়ে শিখতে হয়েছে, এইরকম এআইকে কীভাবে প্রম্পট দিতে হবে, আমার কাছে কীভাবে এআই ইউজ করব, কীভাবে 10 জনের কাজ একা করবো, এটা মানুষকে বাধ্য হইতে হবে শেখার জন্য। তো ওকে, সো আলাপ তো শেষ। তুমি এতক্ষণ ধরে 110 মিনিট ধরে যে আলাপ করছো তোমার তো কম বেশি মনে আছে। সো এই সেটার অ্যাসেন্স তুমি তোমার চ্যাটজিপিটিকে দিয়ে এটার জন্য একটা টাইটেল প্রস্তাব করতে বলে, এবং সেই টাইটেলটাই আমি এপিসোডে দিয়ে দেবো। ঠিক আছে ভাই, ইনশাআল্লাহ। তো এটা বাবল রশিতে এটা হচ্ছে আমার প্রথম এআই জেনারেটেড টাইটেল। হ্যাঁ, এসেন্স আমার মনে রাখা লাগবে না ভাই। এই যে অডিওটা, আমি যদি অডিওটা পাই, ওইটা আমি একটা এআইকে ফিট করব, ও একবারে পুরোটা সামারাইজ করে তারপরে আমি ওর সাথে ডিসকাস করব। অডিও তো পাওয়া যাবে না, তুমি এসেন্সটা ভিডিওটা পাইলেও হবে, ততক্ষণে তো আপলোড হয়ে যাবে সফট মানে র কপি আমাকে মেইলে। আচ্ছা হোক, আমার এসেন্স মনে আছে, আমি তাহলে এসেন্স দিয়ে করবো। হ্যাঁ, সো এটা হবে প্রথম এআই জেনারেটেড। সো ঠিক আছে, তুমি চা খাও, আলাপ শেষ করি। হ্যাঁ, আর থ্যাংক ইউ ভাই আপনাকেও, 100 মিনিট আসলে আমাকে টাইম দিয়েছেন, আর আমার তো আসলে আপনি খুব প্রিয় মানুষ, এটা আমি ট্রুলি বলতেছি। তো এই যে মানে এটা কেমন, মানে আমি একটু বলি, এটা মানে আমার জীবনের এমন একটা টাইমে আমি আপনার এমন একটা পোস্ট দেখছিলাম যেটা আসলে সাবকনসিয়াসলি আমার জীবনের মন অনেক ঘুরাইছে। আচ্ছা, তো সেই জায়গা থেকে আমার আসলে আপনার সাথে কানেকশনটা মানে না আমি তো অলওয়েজ তোমাকে পছন্দ করি। তুমি এআই নিয়ে তোমার যখনই দেখবা যে আশপাশের লোকজন তোমার ই করতেছে, টেস্ট করতেছে, আমি তখন যেতে চলে আসবো, আমাদের প্রিন্স কিচেনে চলে আসবো ইনশাআল্লাহ। হ্যাঁ, আমরা ডিম চাউমিন খেতে খেতে আলাপ করবো নি। সো এআই জেনারেটেড টাইটেল দিয়ে ইয়েতে বাবলুরের সাথে প্রথম একটা পডকাস্ট এই প্রচারিত হবে আদনানের সাথে। জীবনে সব কিছুরই এক্সপ্লেন করে দেখা দরকার, এবং এটা তো আমি অলওয়েজ এক্সপ্লোর করা এবং এক্সপ্লেন করা পছন্দ করি। তো আদনানের এই এআই নিয়ে ওর যে ফ্যাসিনেশন এবং যে এক্সাইটমেন্ট, এটা আমি ব্যক্তিগতভাবে খুব পছন্দ করি। কারণ আমি 2014-তে ওকে যে চেহারায় দেখছিলাম সেটা আমার এখনও মনে আছে। ফলে সেখান থেকে এই 2025 সালে 11 বছর পরে ওর যে চেঞ্জ, এই ট্রান্সফরমেশন, সেটা আমাকে আনন্দ না দেওয়ার আসলে বিশেষ কোনো কারণ নাই। যদি সম্ভব হয়তো এআই দিয়ে ওর ওই সময়কার কিছু স্মৃতি যদি দেখাইতে পারতাম, তাহলে হয়তো অন্যরাও ফিল করতে পারতেন। হাওয়ার তো যেটা হয়েছে যে আমি নিজে যেহেতু টেকনোলজির সরাসরি পক্ষে না,
আবার বিপক্ষেও না, আমি টেকনোলজিকে সবসময় একটা মিনিমালিস্ট অ্যাপ্রোচে দেখার পছন্দ করি। এবং আমি অনেক বছর আগে একটা স্ট্যাটাস দিছিলাম যে যেখানে আমার প্রস্তাবটা ছিল যে টাইম জোন অনুসারে পৃথিবী একটা সময় যেটা ছিল যে বিটিভি 4টা থেকে 11টা পর্যন্ত দেখা যেত। সো আমার মনে হয় যে এই অতিরিক্ত ডিভাইস আসক্তি এবং অতিরিক্ত ইন্টারনেটের কারণে পৃথিবী যে অবস্থায় চলে গেছে তাদের টাইম জোন অনুসারে এরকম 4টা থেকে 11টা বা 4টা থেকে 12টা এরকম কোনো একটাই হয়তো ভবিষ্যতে হিউম্যান রেসে লাগবে। আদারওয়াইজ হিউম্যান রেস ক্যাটাস্ট্রফি সহ্য করতে পারবে না। এত এত কনজামশন, এত নলেজ, এত ইনফরমেশন আলটিমেটলি তাকে সালভেশন দিতে পারবে না। সো স্পিরিচুয়ালিটি ইটসেলফ যদি একটা হয়ে যায়, কমিউনিটি হয়ে যায়, সো কমিউনিটি হয়ে গেলে তখন স্পিরিচুয়ালিটিও তার ভ্যালু হারায়। ফলে ওই যে বললাম যে ওই মিনিমালিস্ট অ্যাপ্রোচে যে টেকনোলজি সেটা লাগবে, বাট স্টিল এআই একটা অপশন, সেটা নিয়ে আদনানের মতো যারা এক্সাইটেড আছে, ঠিক আছে, ক্যারেক্টার হিসেবে আমি তাদের অবজার্ভ করতে থাকি। অবজার্ভ করতে করতে বাকি যে 20-21 বছর বাঁচবো বলে মনে করতেছে, হয়তো বেঁচে যাব। তো বাবুল রেডিওতে নেক্সট এপিসোডে আবার আলাপ হবে। সবাই ভালো থাকেন, আবার দেখা হবে।